এই রিভিশন C6 যেটা আছে সেখানে বেসিক্যালি আজকে আমরা দুটো চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে সেকেন্ড পেপারে 4th আর ফার্স্ট পেপারে 5, দ্যাট মিনস কর্মমুখী এবং তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টার দুটো আমরা পড়বো ইনশাল্লাহ। আর যেটা তোমাদের সাথে কমিউনিকেশন, যে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 8টা ক্লাসে ফুল কম্প্যাক্ট ভাবে হচ্ছে ক্লাসটা শেষ করে দিব। তো ওইটার 6 নাম্বার ক্লাস চলবে আসবে, এবং আজকে কিন্তু ইনঅর্গানিক পার্টটা শেষ হয়ে যাবে। নেক্সট দিন থেকে 2 ক্লাসে আমরা জৈব যৌগ শেষ করব। আমাদের যে রিভিশন 7 এবং রিভিশন 8, এই দুটোতে আমরা জৈব যৌগ নিয়ে কাজ করব, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফুল টার্গেট। তো এই আর কি, তো আমরা এখানে সময় নষ্ট করব না। সবাই একটু আমাকে বলো যে কথা শুনতে পাচ্ছ কিনা, তাই ইনশাল্লাহ হচ্ছে আমরা সুন্দর করে হচ্ছে জিনিসটা করে ফেলবো। লেকচারটা ছোট আছে, সুন্দর আছে, আমরা জাস্ট এক টান দিয়ে করে ফেলবো যেন কোনো সমস্যা না হয়। ওকে, সবাই শুনতে পাচ্ছি কথা? চলো তাহলে এবার শুরু করে দিব আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে শুরুতেই হচ্ছে আমরা তড়িৎ রসায়ন নিয়ে কি কি টপিক পড়বো একটু দেখাই দিই শুরুতে। আজকে আমাদের মূলত তড়িৎ রসায়নের 6টা টপিক আছে। প্রত্যেকটা টপিকই খুবই খুবই সহজ, কারণ এই প্রত্যেকটা টপিকের মধ্যে শুধুমাত্র একদম বেসিক ম্যাথ আছে। খুব আহামরি কোনো কঠিন কোশ্চেন এখানে আসে না, এটা জানলেই চলবে, ঠিক আছে? এখানে মাথায় রাখবো যে আমরা একদম পরিবাহিতা রিলেটেড কিছু ম্যাথ করব, তড়িৎ বিশ্লেষ্য কোষ নিব, রাসায়নিক তুল্যাঙ্কনে কাজ করব, তাহলে কাজগুলো হয়ে যাবে, লাস্টে নানসি কোশ্চেন দিয়ে শেষ হবে। মোস্টলি এক্সামে হচ্ছে এই দুটো কোশ্চেন বেশি আসে, বাট আমরা সবগুলো সুন্দর করে বেশি করে করে ফেলবো। ওকে, তো চলো পরেরটা করে ফেলি আমরা এখানে। তো ফার্স্টে আমাদের আজকের টপিকটা কি? প্রথম টপিকটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ রাসায়নিক সারি, দুটো নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। তো প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা। যে কোশ্চেনটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে এই পেজে দিয়ে দিয়েছি আমরা, সেটা হচ্ছে এখানটার মধ্যে এই জিনিসগুলা, ঠিক আছে? যে লাইক এখানের মধ্যে সুপরিবাহী কোনগুলা, ঠিক আছে? সুপরিবাহীর মধ্যে কে কে আছে আমাদের এখানের মধ্যে হচ্ছে, সুপার পরিবাহীর মধ্যে কে আছে, অর্ধ পরিবাহী, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে নিচে কোনটি অর্ধ পরিবাহী, এমসিকিউ তে প্রচুর আসে। আবার এই যে তীব্র দুর্বল আর তড়িৎ অবিশ্লেষ্য, এইটা তিনটা হচ্ছে মাস্ট। এটার যে এমসিকিউ যে এক্সাম্পল গুলো আছে না, এটা এক্সাম্পল গুলো হচ্ছে মাস্ট, ঠিক আছে? এখান থেকে এক্সাম্পল অবশ্যই একটা না একটা আসবে। বইটা 2-3 বার মানে যে হয়েছে পরীক্ষা, প্রত্যেকবার এখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন অবশ্যই আসছে, ঠিক আছে? তো বিশেষ করে পরীক্ষায় যে গ্লুকোজ যেটা আছে না, গ্লুকোজ সুক্রোজ, এগুলো যে তড়িৎ অবিশ্লেষ্য, এটা পরীক্ষায় প্রচুর আসে, বুঝছো? তো ঠান্ডা মাথায় একটু দেখা যায় যেন পরীক্ষা হলে পারা যায়। ওকে, এক্সাম্পল গুলো ভালো করে পড়লেই চলবে। চলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল। পরেরটার মধ্যে কি আছে? পরেরটার মধ্যে আমাদের কিছু সূত্র নিয়ে কথাবার্তা বলবো আমরা। যেমন আপেক্ষিক পরিবাহিতা আছে, বলতো জনগণ আপেক্ষিক পরিবাহিতার এক মানে সূত্র কি ছিল? কাপ্পা ইজ ইকুয়ালস টু 1/r L/a। তাহলে বলতো এর একক যেন কি হয়? একক হচ্ছে ভাইয়া ওহম ইনভার্স 1, তারপর এটা কি সেন্টিমিটার আর এটা কি সেন্টিমিটার স্কোয়ার। তো একবারে কত চলে আসছিল মনে আছে? সেন্টিমিটার ইনভার্স 1। সবার কি মনে পড়ে? তোমাকে বলো তো দেখি ভাই, মনে পড়ে? মনে পড়ে? তাহলে বলো তুল্য পরিবাহিতা মোলার পরিবাহিতা। বলো তুল্য পরিবাহিতা হচ্ছে ল্যামডা ই, আর এটা হচ্ছে মোলার পরিবাহিতা। কি বলছিলাম বলো তো? যে কাপ্পা ইন্টু কত, 1000 ডিভাইড বাই হচ্ছে শুধু, শুধু যদি সি হয়, কাপ্পা ইন্টু 1000 বাই শুধু সি যদি হয়, তাহলে সেটা হচ্ছে কি মোলার পরিবাহিতা। আর সি ইন্টু ই যদি হয় তাহলে সেটা হচ্ছে তুল্য পরিবাহিতা। ঠিক আছে ভাই, পারবো? কারো কোনো সমস্যা আছে? নাই? তাহলে বলে এককটা কি হবে, আমি একটা একক একটু ভেঙে করি তাহলে বাকিটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। এখানে বুঝো, যখন তুমি এখানে 1000 দিয়ে মাল্টিপ্লাইটা করছো, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মোলারিটির যে লিটারটা আছে, সেই লিটারটাকে তুমি সেন্টিমিটার কিউবে কনভার্ট করার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাইটা হয়েছে, ঠিক আছে? তো যখনই 1000 দিয়ে মাল্টিপ্লাই করছো, তার মানে এখানে কিন্তু সেন্টিমিটার একটা গুণ হয়ে গেছে। তারপর কি আছে বলতো? 1000 নিরা, তাহলে সাথে কি আছে? কাপ্পা। কাপ্পা এখন কি ছিল মনে আছে? যে কাপ্পা লিখতেছি বাই সি লিখতেছি, হ্যাঁ, এখানে মধ্যে। তাহলে দেখো এবার এটা তাহলে সেন্টিমিটার কিউব বসবে এখানের মধ্যে। তারপর কাপ্পা একক তুমি মাত্র পাইলা ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1, তাহলে এখানে নিচে থাকবে হচ্ছে মোল। কথা বুঝো, মোল পার লিটার না লিখে আমরা মোল পার সেন্টিমিটার কিউবে নিছি। এই জন্য হচ্ছে আমাদের সরাসরি 1000 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। তো আমাদের এককটা ওভারঅল তাহলে কি আসতেছে? আসতেছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, তারপর কি ওহম ইনভার্স 1, মোল ইনভার্স 1। এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপারটা, ঠিক আছে? তো চলো আমরা সূত্রটা বসাই দিই। কি কি পাচ্ছি তাহলে? এখানে পাচ্ছি তাহলে সেন্টিমিটার স্কোয়ার, ওহম ইনভার্স 1, মোল ইনভার্স 1। যখন পার মোলে হিসাব করব, তখন এটা হচ্ছে ভাইয়া মোলার পরিবাহিতা। আর যখনই এটাকে এই সেম জিনিসটাকে যখন কি করব, এই সেম জিনিসটাকে যখন তুমি গ্রাম পার ইকুইভ্যালেন্টে নিবা, তখন কি, তখন এটা এরকম হয়ে যাবে। গ্রাম পার ইকুইভ্যালেন্ট মানে কি? তুল্য পরিবাহিতা আর কি। সবাইকে আমার কথা বুঝতেছে ভাইয়ারা? তোমাকে বললো আমাকে, হ্যাঁ, কমেন্ট একটু জানাও সবাই বুঝতেছি কিনা, ঠিক আছে? অবশ্যই জানাবা, হ্যাঁ। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু ব্যাপারটা হয়ে গেল, পারবো আমরা ইনশাল্লাহ এই পর্যন্ত, ইনশাল্লাহ পারবো, হ্যাঁ। আচ্ছা, নিচের সাইডে কি কোনো দাগ পড়ছে? এই সাইডটাতে সাদার মতো দাগ না?
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে হয়ে গেল, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এই পর্যন্ত পারছি, জাস্ট এই সূত্রগুলো বলে দেওয়া, পরে পেয়ে যে অনুযায়ী কাজ করবো ওই অনুযায়ী ভ্যালুটা বসাই দিবা, তাইলেই হবে। হ্যাঁ, যেমন যদি আমরা একটা ম্যাথ করে ফেলি, যেমন দেখো প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে ভাইয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এই তাপমাত্রা একটা পরিবাহিতা নিয়ে কাজ করব, এর ঘনমাত্রা দেওয়া আছে সি, তাহলে আমার ডান। এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, তো কাজ করতেছি। এবার রোধের ভ্যালু দেওয়া আছে, সো আর আমি জানি। এখানের মধ্যে কোষ ধ্রুবক দেওয়া আছে, খেয়াল রেখো কোষ ধ্রুবক কি জিনিস। এই যে তুমি এল বাই এর যে রেশিওটা নাও না, এই এল বাই এ রেশিওটাকে আমরা হচ্ছে সেল কনস্ট্যান্ট বা বাংলায় হচ্ছে কোষ ধ্রুবক বলে থাকি, ঠিক আছে। তাহলে এখন বলো এলটা কি, এলটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এ হচ্ছে ক্ষেত্রফল। বাট যেহেতু সরাসরি আমার সেল কনস্ট্যান্ট দেওয়াই আছে, তার মানে এল বাই এর রেশিওটা কত, 367 এত সেন্টিমিটার ইনভার্স ওয়ান। ঠিক আছে, তাহলে এবার কি বের করতে বলছে, মোলার পরিবাহিতা বের করতে বলছে। তাহলে চলো মোলার পরিবাহিতা সূত্র লিখে ফেলি। তাহলে এইটা ইন্টু কত, কাপ্পা ইন্টু হচ্ছে 1000 ডিভাইড বাই সি। তাহলে কাপ্পার ভ্যালুটা লাগবে, চলো কাপ্পাটা বের করে ফেলি। তাহলে কাপ্পার সূত্র কি ছিল, 1/r এল বাই এর, কিন্তু চাই না কোশ্চেনে, বাট এটা বের করতে হলে এটার সহযোগিতা আমার লাগতেছে। ঠিক আছে, তো চলো একবার করে ফেলি। কি পাইলাম তাহলে, 1/r এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেওয়া আছে 30.5 নিলাম, ইন্টু এল এর ভ্যালু কত, এল বাই এর ভ্যালু সরাসরি কিন্তু আমি জানি কত, এই এল বাই এর ভ্যালুটা কিন্তু সরাসরি উপর থেকে আইনে বসানো যাবে। ঠিক আছে, তো চলো কত আসবে, এটা 0.367। তো এই যে ভ্যালুটা আসবে এটা সরাসরি বসাই দিচ্ছি এখানে, বসাই দিচ্ছি এখানে দেখো, এখান থেকে এখানে বসাই দিচ্ছি। তাহলে কত হলো এটা, 1/30.5 ইন্টু কত, ইন্টু হচ্ছে 0.367, এখানের মধ্যে এটা চলে আসলো কে এর ভ্যালু, ইন্টু হচ্ছে 1000, আর নিচে সি এর ভ্যালু কত আছে বলতো, 0.05। সুন্দর করে ম্যাথটা করে ফেলো, তাহলে অ্যান্সারটা চলে আসবে। সবাই একটু করে দেখো তো ম্যাথের অ্যান্সার মিলাতে পারতেছো কিনা, সবাই একটু করো, করে আমাকে অ্যান্সারটা বলো। ঠিক আছে, অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাও ভাই। 30.5 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমার 1000 চলে আসলো, ভাগ হচ্ছে 0.05। তো অ্যান্সার কত আসে দেখো তো, 240 পয়েন্ট সামথিং আসে কিনা, 240.66 এরকম আসে কিনা একটু দেখবা। ঠিক আছে, তাহলে এটা মোলার পরিবাহিতা। তো অবশ্যই কিন্তু একক লিখতে হবে, সাবধান। ঠিক আছে, ওহম ইনভার্স ওয়ান, মোল ইনভার্স ওয়ান, একক কিন্তু লিখতে হবে, সাবধান। হ্যাঁ, ওকে। শোনো, পরীক্ষা হলে আমি তো ভেঙে করছি, তোমরা কিন্তু শুধুমাত্র এই ডান সাইডের পোর্শনটুকুই করবা। হ্যাঁ, তোমরা কিন্তু এক্সট্রা কিছু করতে যাবা না। হ্যাঁ, কারণ হচ্ছে আলটিমেটলি পরীক্ষা কিন্তু এতটুকুই লাগবে, আমি জাস্ট বাকিটা এক্সপ্লেন করছি তোমাদের বোঝার জন্য, কারণ এক্সামে কিন্তু এত বেশি টাইম পাবো না আমরা। হ্যাঁ, শুধু এইটুক লিখবো, বাকিটুকু তোমার বোঝার জন্য করছি। ওকে, চলো পরেরটার মধ্যে চলে যাচ্ছি আমরা। পরেরটার মধ্যে কি হয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং অসীম লঘুতা একটা এক ক্ষারকীয় দুর্বল আছে, এক ক্ষারকীয় বলে দিছে। তো আমার ই এর ভ্যালু কিন্তু 1, একটা দুর্বল অ্যাসিডের তুল্য পরিবাহিতা নিয়ে কাজ করতেছি। তো এখানে হচ্ছে ল্যামডা ই এর ভ্যালুটা বলা আছে, বিয়োজন মাত্রা বলা আছে 6%, এখানে সি এর ভ্যালু দেওয়া আছে, তার আপেক্ষিক পরিবাহিতার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন চল কাজ করি, সরাসরি কি তুল্য পরিবাহিতার সূত্র বসাই দিব তাহলে। তাহলে বলো তুল্য পরিবাহিতার সূত্র কি, এটা ইজ ইকুয়ালস টু কাপ্পা ইনটু কত, 1000 ডিভাইড বাই হচ্ছে সি ইনটু ই, এটা হচ্ছে কথা, তাই না। এখন তো ছোট্ট একটা কথা আনসার দাও দেখি ভাই। এখানটার মধ্যে সবকিছু ভালো জানি, বাট সি নিয়ে একটু ছোট্ট সমস্যা আছে। যেমন খেয়াল করো, এখানে বলছে যে বিয়োজন মাত্রা এত এত পার্সেন্ট কাজ করতেছে, তাহলে বিয়োজন মাত্রা 6% নিয়ে কি বুঝো আগে বুঝো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.1, কিন্তু পুরা 0.1টা কি আমার পরিবাহিতা হেল্প করতেছে কিনা, অ্যান্সার হচ্ছে না। বুঝছো, আমার কিন্তু পরিবহন হচ্ছে কর্তৃক সেই ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে, আর পরিবহন কিন্তু পুরোটা হইতেছে না। আর পরিবহন কর্তৃক হচ্ছে 0.1 এর 6%। তো মাথায় রাখতে হবে সি এর যে ভ্যালুটা আছে এটা কত, এটা কিন্তু 0.1 এর 6% কে নিয়ে কাজ করতে হবে। দ্যাট মিনস এটা কত, 0.1 ইন্টু 6/100। সুন্দর করে ভ্যালুটা বসাই দাও, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। হ্যাঁ, 0.1 ইন্টু 0.06, তাহলে অ্যান্সার চলে আসবে কত, 6 ইন্টু 3.0.3। ঠিক আছে, এইখানে এই ম্যাথটার মধ্যে এটাই হচ্ছে ক্যাচ। ঠিক আছে, এটাই হচ্ছে ক্যাচ এই ম্যাথটার মধ্যে। ওকে, সবাই বুঝতে পারছি এ পর্যন্ত, পারছি। তাহলে চলো এবার এই পার্টটুকুর মধ্যে ভ্যালুটা বসাই দিব আমরা। তাহলে কি পাচ্ছি আমরা, কাপ্পার ভ্যালু তো আমাদের বের করতে হবে, মোলার পরিবাহিতা কত দেওয়া আছে এখানে, তুল্য পরিবাহিতা দেওয়া আছে 388 পয়েন্ট কত, 88.5, উপর থেকে নিয়ে কাজ করলাম। নিচে কত, এখানে কাপ্পার ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি, 1000 এর মতো বসাইলাম। সি এর ভ্যালু আমরা এখানে বসাবো 6 × 10⁻³ ইন্টু ই এর ভ্যালু কত, 1। কেন 1 বসাইলাম, কারণ এই যে এক ক্ষারকীয় আছে। ঠিক আছে, সুন্দর করে ক্রস গুণ করে দিই, তাহলে আমার অ্যান্সার চলে আসবে আর কি। ঠিক আছে, সবাই একটু দেখো যে সবাই সব ম্যাথ বুঝতেছো কিনা। হ্যাঁ, 388.5 গুণ হচ্ছে 6 × 10⁻³ ইন্টু কত, ইন্টু হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে 1000। তো বসাই দিলে চলে আসবে এটা কত, কাপ্পার ভ্যালুটা চলে আসবে
331 ইন্টু 10⁻³ কত -3 এত চলে আসবে, ঠিক আছে। সো এই আর কি আমাদের ওভারঅল ব্যাপারটা। কার অসুবিধা আছে? বুঝছি এ পর্যন্ত? ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, খুব সুন্দর করে আমাদের হয়ে গেল, ঠিক আছে। চলো তাহলে এবার পরেরটা করে ফেলবো আমরা, হ্যাঁ পরেরটা করে ফেলবো আমরা। আচ্ছা স্পিড তো ঠিক আছে নাকি? যারা যারা আসো একটু কমেন্টে জানাও, স্পিড কি ঠিক আছে? স্পিড নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি ভাই বলো তো? স্পিড নিয়ে এবার সমস্যা নাই তো নাকি? ওই যে লাস্ট মোমেন্টে ভাইয়া মানে যত কম টাইমে, যত মানে কম্প্যাক্ট ভাবে ক্লাসটা নিয়ে বুঝায় দেওয়া যায় আর কি, তাহলে তোমাদের টাইম বাঁচবে আর কিছু না, ঠিক আছে। যেমন পরিবেশ রসায়ন আমরা ধীরে ধীরে করছি, কারণ এখানে আসলে একটু সলভের ব্যাপার স্যাপার আছে, সলভে অনেকের ভুল হয়। বাট এই লেকচারে তো সলভ নিয়ে মানে ওই কোশ্চেনের গুণটুন নিয়ে তো প্যারা নাই, কারো সমস্যা নাই তো নাকি বলো? স্পিড ঠিক আছে সবার? ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা মোটামুটি কাজটা করে ফেললাম। তাহলে আমরা দুটো টপিক পড়ছি, এখানের মধ্যে একটা জিনিস চলে আসছে। এবার আমরা কি করবো? তড়িৎ বিশ্লেষ্য কোষে চলে যাব। এবার তড়িৎ বিশ্লেষ্য যে কোষটা আছে সেটা নিয়ে কাজ করতেছি। এখানের মধ্যে বেসিক্যালি আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে সবকিছু নিয়ে সুন্দর করে গুছায় কাজ করবো, কারণ এখানে প্রচুর এমসিকিউ আসে। তো চলো পরেরটা আমাদের কি হচ্ছে একটু দেখি। ফার্স্ট হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজের পুরো সিরিজটা এখানে নাই, যতটুকু যেটুকু সিলেবাসে আমার লাগছে ওটুকু দিছি এখানে। মাথায় রাখবো যে যেই ধাতুটা যত উপরে আছে, যেই ধাতু যত উপরে আছে তার সক্রিয়তা তত বেশি, ঠিক আছে। এখানে যে যত উপরে আছে তার সক্রিয়তা বেশি হবে, সক্রিয়তা বেশি হবে, ঠিক আছে। সক্রিয়তা বেশি হবে, ওকে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া মাথায় রাখবা যে যাদের সক্রিয়তা বেশি, যারা উপরে, যারা সক্রিয় বেশি, যারা বেশি সক্রিয়, ওরা কিন্তু কি হিসেবে কাজ করে? ওরা কিন্তু ভাইয়া অ্যানোড হিসেবে কাজ করবে, কারণ ওরা ইলেকট্রন দান করতে পারে, ঠিক আছে। আর যারা কম সক্রিয়, যারা হচ্ছে কম সক্রিয়, ওরা কিন্তু কি হিসেবে কাজ করবে? ওরা কিন্তু ভাইয়া ক্যাথোড হিসেবে কাজ করবে। এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, কারণ তোমার পরীক্ষায় বলবে কি, সাপোজ তুমি কি করছো, জিঙ্ক আর হচ্ছে তোমাকে ধরো দিছে হচ্ছে সিলভার, জিঙ্ক এবং সিলভার নিয়ে একটা সেল আমি তৈরি করতে চাচ্ছি, তাহলে অ্যানোড কে আর ক্যাথোড কে, বুঝছো? তাহলে কোশ্চেন করবে যে এখানে অ্যানোড কে আর এখানে হচ্ছে ক্যাথোডটা কে। তাহলে আমাকে বলো দেখি তোমরা এখানে কি হয়েছে, দেখো দেখি। জিঙ্ক আর হচ্ছে সিলভার, তাহলে বলো সক্রিয়তা সিরিজে জিঙ্ক হচ্ছে উপরে আর সিলভার হচ্ছে নিচে। তাহলে মাথায় রাখবো যে উপরে কাজ করবে সে কিন্তু অ্যানোড, আর যে নিচে থাকবে সে কিন্তু ক্যাথোড, তাই না? যে উপরে সে হচ্ছে অ্যানোড, যে নিচে সে কিন্তু ক্যাথোড, ওকে। তাহলে কি হবে ভাই? তাহলে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে হচ্ছে জিঙ্ক, আর ক্যাথোড হিসেবে কাজ করবে কি, সিলভার। আচ্ছা এবার ছোট্ট একটা কথা মনে রাখবা, যে আজ কবি, আমি এমনি মনে রাখতাম আর কি, আজ কবি বলতে কি বোঝায়? আজ কবি বলতে বোঝায় যে আতে হচ্ছে অ্যানোড, হ্যাঁ, আতে হচ্ছে অ্যানোড, মানে জাস্ট মনে রাখার জন্য বলতেছি, হ্যাঁ। আতে হচ্ছে অ্যানোড, আর যাতে হচ্ছে জারণ, তাহলে অ্যানোডে সর্বদা জারণ হয়, ঠিক আছে। আর কবিতে কি বুঝাচ্ছি? কতে হচ্ছে ক্যাথোড, বিতে হচ্ছে বিজারণ, তাহলে ক্যাথোডে সর্বদা কি বিক্রিয়া হচ্ছে? ক্যাথোডে সর্বদা বিজারণ বিক্রিয়া হচ্ছে, এই আর কি সিম্পল কথা। ক্লিয়ার? সবাই কিন্তু ব্যাপারটা ধরতে পারছি? তার অসুবিধা আছে? নাই। তাহলে এবার একবার বিক্রিয়া সহায় বলে ফেলো। যেহেতু ও কি অ্যানোড, তাহলে ওর জারণ বিক্রিয়া হবে। তাহলে বলো জারণ বিক্রিয়া যদি হয় তাহলে কি হচ্ছে? তাহলে ও ইলেকট্রন দান করে সে করে ফেলবে হচ্ছে জিঙ্ক 2+, ওকে। আর যেহেতু হচ্ছে ওর বিজারণ হচ্ছে, তাহলে ও কি হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। তার মানে কি, সিলভার যেটা আছে ও ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়ে যাবে, ঠিক আছে বন্ধু, বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, এখন আরেকটা ছোট্ট এমসিকিউ হচ্ছে পরীক্ষার জন্য লাগবে, ছোট্ট একটা এমসিকিউ পরীক্ষার জন্য লাগবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই পার্টটুকুর মধ্যে ছোট্ট একটা এমসিকিউ। সেটা হচ্ছে জাস্ট মাথায় রাখবা যে যারা হাইড্রোজেনের উপরে আছে, সাপোজ এখানে হাইড্রোজেনটা আছে, যারা হাইড্রোজেনের উপরে আছে ওরা কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে সারপাস করতে পারে, সরি রিপ্লেস করতে পারে, ঠিক আছে। অ্যাসিড থেকে এইচ কে ওরা রিপ্লেস করতে পারে, বাট নিচে যারা আছে ওরা কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে। তো মাথায় রাখবো যে সাপোজ তুমি কি করছো, তুমি যদি হচ্ছে জিঙ্কের সাথে H2SO4 রিঅ্যাকশনটা দাও, তাহলে যেহেতু ও অধিক সক্রিয়, তাহলে ও ইজিলি কিন্তু হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, ঠিক আছে, রিপ্লেস করতে পারবে। বাট তুমি একই কাজ যদি সিলভার দিয়ে করতে চাও, যে সিলভার প্লাস H2SO4, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হবে নো রিঅ্যাকশন, ঠিক আছে। কারণ কি ভাই? কারণ এখানটার মধ্যে কিন্তু কি হয়েছে, সিলভার কিন্তু খুবই কম সক্রিয়, ও কিন্তু ওকে প্রতিস্থাপন বা রিপ্লেস করতে পারবে না, কিন্তু ওরা কিন্তু ইজিলি ওকে রিপ্লেস করে ফেলতে পারবে। ক্লিয়ার? এই দুটো এমসিকিউ পরীক্ষায় আসে, যে যেটা অধিক সক্রিয় সেটা কি, আর সক্রিয়তা সিরিজের মধ্যে কাজটা আর কি, ওকে। তাহলে চলবে ইনশাল্লাহ, ওকে। আচ্ছা তাহলে এই পর্যন্ত হলো। এবার মাথায় রাখতে হবে ভাইয়া যে ধাতু সক্রিয়তা সিরিজ আর অ্যানোড ক্যাথোডের সক্রিয়তা সিরিজ, মানে ক্যাটায়ন যেটা আছে, সাপোজ এখানে আমি যদি লিখে দিই, তাহলে ধরো এখানে সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, এখানে ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, Fe 2+, Sn 2+, Pb 2+, H+, কপার 2+, এরপর হচ্ছে Hg 2+, সিলভার, প্লাটিনাম, এরপর হচ্ছে অরাম, ঠিক আছে। এবার অনেক কাজ করব।
মাথায় রাখবা যে আমার ধাতুর সক্রিয়তা সিরিজ আর হচ্ছে আমার কি ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ কিন্তু একটা অপরটার উল্টা। এখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু যে যত নিচের দিকে অবস্থান করবে তার সক্রিয়তা তত বেশি হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে সাপোজ তোমার কাছে কি আছে, তোমার কাছে আছে ধরো হচ্ছে এইচ প্লাস এবং তোমার কাছে আছে ধরো কি, তোমার কাছে আছে ধরো সোডিয়াম প্লাস, ঠিক আছে? তাহলে এবার দেখে বলো এইচ প্লাস এবং সোডিয়াম প্লাসের মধ্যে নিচে কে তারা তোমার চেক করতে হবে। যেমন এখানে দেখো সোডিয়াম প্লাস কিন্তু অনেক উপরে, আর অপর দিকে এইচ প্লাস কিন্তু অনেক নিচে। মাথায় রাখবো যে নিচে তার সক্রিয়তা কিন্তু বেশি এবার, ঠিক আছে? যেহেতু এইচ প্লাসটা সক্রিয়তা সিরিজে নিচের দিকে কাজ করবে এই জন্য কিন্তু ওর সক্রিয়তা বেশি হবে, ঠিক আছে? মনে রাখবা ধাতুর সক্রিয়তা সিরিজ এবং ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ একটা অপরটার উল্টা। ধাতুর ক্ষেত্রে উপরে গেলে সক্রিয়তা বাড়ে, আর কি অ্যানোড ক্যাথোডের ক্ষেত্রে বা আয়নের ক্ষেত্রে যত নিচের দিকে যাবো তো সক্রিয়তা বাড়বে। তাহলে এবার এই দুজনের মধ্যে যেহেতু ও নিচে আছে এই জন্য ওর সক্রিয়তা বেশি। তো আলটিমেটলি এই দুজনের মধ্যে কি হবে, আমার ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে কিন্তু যাবে হচ্ছে এইচ প্লাস, তাই না? তাহলে এইচ প্লাস ইলেকট্রন গ্রহণ করে আমার এইচ টু করে ফেলবে, রাইট? এইচ টু করে ফেলবে। আবার সেম কোশ্চেন তোমাকে যদি জিঙ্ক আর হচ্ছে এইচ প্লাস এর জন্য করতা তাহলেও কিন্তু সেম অ্যান্সারই আসতো, ওকে? সেম অ্যান্সারই আসতো, ওকে? আচ্ছা মাথায় রেখো তাহলে এটা। তাহলে এবার পরেরটা বলে ফেলো, আবার সেম রুল, যে কি হবে আবারও যে নিচে আছে তার সক্রিয়তা কিন্তু বেশি হবে, ঠিক আছে? তার সক্রিয়তা বেশি হবে। সেখানে আবার সেম কোশ্চেন, সাপোজ তোমার কাছে কি আছে, OH মাইনাস আছে আর তোমার কাছে নাইট্রেট আয়নটা আছে, তাহলে বাই ডিফল্ট এই দুজনের মধ্যে নিচে কে আছে, নিচে কিন্তু আছে OH মাইনাস, এই জন্য ওর সক্রিয়তা বেশি হবে। তো এখানে মনে রাখবো যে অ্যানোডে কে যাবে তাহলে, এখানে কিন্তু অ্যানোডে যাবে হচ্ছে OH মাইনাস। তাহলে OH মাইনাস ইলেকট্রন দান করে কি করে ফেলে, 2H2 আর O2 করে ফেলে। শুনো স্পেসিফিক এই রিঅ্যাকশনটা পরীক্ষা অনেকবার আসছে, ঠিক আছে? যে ভাই আমার OH মাইনাস যদি হচ্ছে আমার অ্যানোডে যায় তাহলে কি উৎপন্ন হয়, মাথায় রাখবা অ্যান্সার হচ্ছে এই যে O2 গ্যাস উৎপন্ন হয়, O2 গ্যাস উৎপন্ন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে? আচ্ছা আবার খেয়াল করো, নর্মালি তুমি যদি Cl2 আর হচ্ছে OH মাইনাস কে নিয়ে কাজ করো, খুব ক্লিয়ারলি আমার কথা একটু বুঝবা, ঠিক আছে? যদি তুমি Cl মাইনাস এবং OH মাইনাস কে নিয়ে যদি কাজ করো তখন এদের সক্রিয়তা কিন্তু কাছাকাছি, বুঝছো? মানে এক দুই তিন ধাপের মধ্যে পড়ে গেছে, তো ওদের সক্রিয়তার ভ্যালু কাছাকাছি, ঠিক আছে? তো কাহিনী হচ্ছে এই দুজনের মধ্যে যদি তুমি কোন কি বানাও, ঘনমাত্রা যদি লোয়ার রাখো, যদি এখানের মধ্যে ঘনমাত্রা কম থাকে, NaCl এর ঘনমাত্রা যদি কম থাকে, মানে লঘু দ্রবণ যদি থাকে আর কি, ঘনমাত্রা যদি লঘু থাকে তখন ও সক্রিয়তা সিরিজের রুলই মানবে। দ্যাট মিন্স OH আর Cl এর মধ্যে তখন অ্যানোডে কি যাবে, তখন অ্যানোডে কিন্তু OH মাইনাসই যাবে, যে OH ইলেকট্রন দান করে H2 আর O2 হয়েছে। কেন বলতো, কারণ এখানে ঘনমাত্রার কোনো ইফেক্ট নাই, নরমাল সক্রিয়তা সিরিজ অনুযায়ী হবে। কিন্তু যখন তুমি কি করবা, যখন তুমি OH মাইনাসের চেয়ে Cl মাইনাসের ঘনমাত্রা যদি বৃদ্ধি করে দাও, ঘনমাত্রা যদি বৃদ্ধি করে দাও তখন কিন্তু কি আমার লাসাতেলের প্রিন্সিপালটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং লাসাতেল প্রিন্সিপাল কি, যে যার ঘনমাত্রা বাড়াইছো সে আগে কি করবে, বিক্রিয়া যাবে। তো অবশ্যই মাথায় রাখবে যে যদি এই দুজনকে নিয়ে কাজ হয় তাহলে ঘনমাত্রা একটু চেক করতে হবে আসলে। ঘনমাত্রা যদি Cl মাইনাসের অনেক কম থাকে, লঘু হয়, তাহলে কিন্তু নরমাল সক্রিয়তা সিরিজ অনুযায়ী OH মাইনাসটা আগে যাবে। কিন্তু যদি Cl মাইনাসের ঘনমাত্রা বাড়ায় দাও তখন কিন্তু Cl মাইনাস নিজেই হচ্ছে আমার কই যাবে, অ্যানোডে যাবে। তো এখানে কি উৎপন্ন হচ্ছে বলতো, এই Cl মাইনাসটা তখন ইলেকট্রন দান করে ক্লোরিন তৈরি করে ফেলবে, ঠিক আছে? সবাইকে পুরো ব্যাপারটা বুঝছি ভাই নাকি বেশি ফাস্ট হয়ে যাচ্ছি বলতো? সবাইকে বুঝছি নাকি বেশি ফাস্ট যাচ্ছি ভাই? স্পিড ঠিক আছে সবার? ঠিক আছে, ঠিক আছে, নাইস। চলো এবার তাহলে হয়ে গেল। চলো তাহলে এবার আমরা মোটামুটি ধাতব সক্রিয়তা সিরিজ পড়ছি একটা পেজে। কি কোশ্চেন আসছে বলছি, এখানের মধ্যে হচ্ছে আমরা ক্যাটায়ন অ্যানায়নটা বলছি, কি কি পরীক্ষা আসে ওটা বলে দিছি। তাহলে এবার কোশ্চেন সলভ করে ফেলি। সাধারণত হচ্ছে আমাদের এই ছকটাই বেশি লাগে, এর মধ্যে ঘুরে ফিরে আসে পরীক্ষায়। যেমন ভাইয়া কি আছে একটু দেখো, NaCl এর যদি গলিত অবস্থা নাও, শোনো গলিত অবস্থা মানে হচ্ছে এখানে শুধু NaCl কে নিছো, তারে গলায় ফেলছো, তাহলে কি কি আছে ভাইয়া বলো তো? এখানে আছে হচ্ছে Na প্লাস, এখানে আছে Cl মাইনাস। তাহলে Na প্লাস ইলেকট্রন গ্রহণ করে কি সোডিয়াম হয়ে যায়, তাই এখানে কি হিসাবে পাওয়া গেছে, ক্যাথোডে সোডিয়াম পাওয়া গেছে। আর Cl মাইনাস ইলেকট্রন দান করে Cl2 হয়, তাই Cl পাওয়া গেছে। কিন্তু যখন হচ্ছে গলিত অবস্থা নিবা তখন এই ধাতুগুলাই পাওয়া যাবে, হ্যাঁ, Pb পাওয়া যাবে, Cl2 পাওয়া যাবে, Pb পাওয়া যাবে, Cl2 পাওয়া যাবে। কিন্তু যখন অ্যাকুয়াস নিবা তখন মানে কি, তার মানে হচ্ছে এখানে NaCl আছে প্লাস কিন্তু H2O আছে, তাই না? এবার খেয়াল করো, Na প্লাস এবং H প্লাস এর মধ্যে কিন্তু H প্লাস যেটা আছে ওর সক্রিয়তা অনেক বেশি, ওর সক্রিয়তা অনেক বেশি, তাই ইলেকট্রন গ্রহণ করে ও H2 হয়ে যায়।
কিন্তু সমস্যা হচ্ছে সিএল মাইনাস আর ওএইচ মাইনাস যখন আসছে তখন কিন্তু কি হয়েছে বলছিলাম সিএল মাইনাস এর ঘনমাত্রা বেশি, তখন কিন্তু ঘনমাত্রার ইফেক্টটা আছে তাই না? তাহলে কিন্তু সিএলটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কথা মেইন হচ্ছে কি বুঝো, যে Na প্লাস আর এইচ প্লাস মানে ঘনমাত্রা বাড়ালে সক্রিয়তা বাড়ে, বাট সক্রিয়তা কখনো অনেক বেশি বাড়ে না, ম্যাক্সিমাম 2 বা 3 স্টেপ বাড়তে পারে। লাইক হচ্ছে ধরো তুমি এই ধরো এইচ প্লাস আর কপার প্লাস কে নিলা, তাহলে কপার প্লাসের ঘনমাত্রা বাড়ায় তুমি এইচ প্লাস কে সারপাস করে তুমি যেতে পারো, কারণ সক্রিয়তার লেভেল কাছাকাছি। কিন্তু দেখো এইচ প্লাস আর Na প্লাস ওদের ডিফারেন্স কি অনেক বেশি না, অনেক বেশি। সো এই জন্য কি হয়, যে জন্য তুমি যত মঞ্চের ঘনমাত্রা বাড়ায় ফেলো এইচ প্লাস মানে Na প্লাস এর, কখনো কিন্তু ও ঘনমাত্রা বাড়াতে বাড়াতে ওরে পার করতে পারবে না, ঠিক আছে? মাথায় রাখবা যে তুমি তখনই হচ্ছে ঘনমাত্রা রুল অ্যাপ্লাই করতে পারবা যখন হচ্ছে সক্রিয়তা লেভেলটা কাছাকাছি আছে। যেমন সিএল মাইনাস ওএইচ মাইনাস এদের সক্রিয়তা লেভেল কাছাকাছি। তো এই জন্য কি হয়, এই জন্য তুমি ওদের মধ্যে কাজ করতে পারতেছো, ঘনমাত্রা রুল অ্যাপ্লিকেবল। বাট যখন সক্রিয়তার ডিফারেন্স অনেক বেশি তখন কিন্তু ঘনমাত্রার রুল আর অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এবার কি হয়েছে, টয়টার মধ্যে সেম কাহিনী। এখানে কি কে আইটা আছে, তার মানে গাঢ় দ্রবণ নিয়ে কাজ করতেছি। তাহলে কে আই অ্যাকুয়াস মানে অটোমেটিক এখানে এইচ টু টা আছে। তাহলে এবার তোমরা আবার বলো পটাশিয়াম আর এইচ প্লাস এর মধ্যে তাহলে কে যাবে, এইচ প্লাসটা এইচ টু আকারে যাবে। সেম কথা কি আই মাইনাস এবং হচ্ছে ও এইচ মাইনাস এর মধ্যে ওর ঘনমাত্রা বেশি তাই এটা যাবে। বাকি সবগুলো সেম সিনারিওতে কাজ করছে। তাহলে ইনশাআল্লাহ ভালো করে কইরো, মাথায় রাখবা যখনই ও এইচ মাইনাসটা অ্যানোডে যাবে তখন ও কিন্তু এইচ টু তৈরি করবে, ও এইচ মাইনাস অ্যানোডে গেলে এইচ টু করবে, এটা কিন্তু পাশে লেখা আছে। প্রত্যেকবার কিন্তু এই বিক্রিয়াটা মাথায় রেখো যে ও এইচ মাইনাস বিক্রিয়াতে গেলে ও ও টু তৈরি করে ফেলবে, ঠিক আছে? তো পারবো ইনশাল্লাহ, পারবো, ঠিক আছে? সাধারণত এর মধ্যে থেকে কমন পড়া উচিত, যদি কমন নাও পড়ে তাও কিন্তু একটু যদি বুঝে বুঝে করলে এই টাইপের ভিডিওতে কিছু আসে না, বুঝছো? পড়ে যায় একটু তাইলেই হবে। ওকে, চলো তাহলে পরেরটা করে ফেলি। এবার তাহলে আমাদের কোশ্চেন চলে আসছে, এই কোশ্চেনটা অ্যান্সার তোমরা একটু দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমি তো অনেকগুলো করাই দিলাম, অ্যান্সার অ্যান্সার না দিলে আসলে বোঝা যাবে না যে তোমরা বুঝতেছো কিনা। ওকে, তাহলে এই মাত্র একটু বলে ফেলো সবাই, ঠিক আছে? বলো তো এটা কি হবে, বলে এর অ্যান্সার কি হবে? ঠিক আছে, ব্রাইন আছে, ব্রাইন কিছুই না, ব্রাইন হচ্ছে আমার গাঢ় NaCl যেটা আছে, গাঢ় NaCl যে সলিউশন এটাকে আমরা বলি হচ্ছে ব্রাইন, ঠিক আছে? এই ব্রাইনকে তড়িৎ বিশ্লেষণ করা হলে কি হবে, এখন NaCl কে তড়িৎ বিশ্লেষণ করতেছি আমরা, তাহলে বলো ব্রাইন মানে কি NaCl আছে সাথে হচ্ছে H2O টা আছে, তাহলে কি আসবে Na প্লাস Cl মাইনাস, এখানে কি আছে H প্লাস আর OH মাইনাস। তাহলে বলো এবার এই দুটার মধ্যে কি হচ্ছে, এই দুটার মধ্যে হচ্ছে অবশ্যই কি বলছিলাম H প্লাস এর সক্রিয়তা কিন্তু অনেক বেশি, পরে এখানে কি পাওয়া যাচ্ছে এইচ টু পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আবার কি এই দুটার মধ্যে কি হয়েছে ওর ঘনমাত্রা বেশি, যেহেতু ওর ঘনমাত্রা বেশি তাহলে কি হবে ও অবশ্যই যাবে, তার মানে কি সিএল মাইনাস ইলেকট্রন দান করে কিন্তু সিএল টু করে ফেলতেছে। তাহলে বলো বাকি আছে কি কি, বাকি আছে হচ্ছে উপরটার মধ্যে এখানে ওএইচ বাকি, এখানে সোডিয়াম বাকি, তাই এরাও কিন্তু পরস্পর যুক্ত হয়ে Na প্লাস আর OH মাইনাস যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু করতে পারবে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে কি কি পাওয়া যাবে, এইচ টু পাওয়া যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে, সিএল টু পাওয়া যাবে। তাহলে দেখি এখানে কোনটা কোনটা আছে। তাহলে এখানে ক্লোরিন গ্যাস পাওয়া যাচ্ছে, কথা সত্য। এইচ টু পাওয়া যাচ্ছে, কথা সত্য। সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাচ্ছে, কথা সত্য। তাহলে অ্যান্সার হবে 1 2 এবং কত 4, 1 2 এবং 4, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে ই নাম্বারটা 1 2 এবং 4। সবাইকে একমত ভাইয়া? আর অসুবিধা আছে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে পরেরটা করে ফেলে চলো। এবার ছোটবেলার কোশ্চেন, যে যে কোষ তড়িৎ শক্তি যেটা আছে ওইটাকে যদি রাসায়নিক শক্তিতে কনভার্ট করে তখন ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ বলি না? মনে আছে কিনা? যে হচ্ছে কারেন্ট বাইরে থেকে কারেন্টের সাপ্লাই নিছো, কারেন্টের সাপ্লাই নিয়ে তুমি হচ্ছে কেমিক্যালে কনভার্ট করছো, নতুন কেমিক্যাল বানাইছো, তখন এটা কি বলতো, তখন এটা কিন্তু ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ। এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণ কোষ, ঠিক আছে? কিন্তু যখন উল্টাটা করবা, যে বাইরে থেকে তুমি কি করতেছো ব্যাটারি মানে কারেন্ট জেনারেট করতেছো, বুঝছো? কারেন্ট বাইরে থেকে সাপ্লাই দিলে অ্যান্সার হবে তড়িৎ বিশ্লেষণ, মানে তুমি তড়িৎ ইউজ করে কাউরে ভাঙতেছো, তড়িৎ দ্বারা বিশ্লেষণ। কিন্তু যখন তুমি কি করতেছো, তুমি হচ্ছে কেমিক্যাল ইউজ করে কারেন্ট জেনারেট করতেছো, কেমিক্যাল ইউজ করে কারেন্ট জেনারেট করতেছো, তখন এটা কি বলতো, তখন এটা হচ্ছে রাসায়নিক তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? আগেরটাই তড়িৎ ইউজ করে তুমি কি করছো, তড়িৎ ইউজ করে তুমি হচ্ছে বিশ্লেষণ করছো, এটা হচ্ছে তুমি রাসায়নিক কোষ ব্যবহার করে তড়িৎ জেনারেট করছো, রাসায়নিক কোষ ব্যবহার করে কি করছো তড়িৎ জেনারেট করছো, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। খুবই সহজ দুটা কোশ্চেন, ইজিলি পারা যায়। ওকে, পারবো তাহলে আমরা জনগণ? কারো কোনো সমস্যা আছে?
নাই। তাহলে পরেরটা একটু তোমরা বলে ফেলো দেখি। এখানে আমাদের বলছে পটাশিয়াম নাইট্রেট, তাহলে এই যে KNO3, এটা নিয়ে কাজ করতেছি। এটা একটা জলীয় দ্রবণ, দ্যাট মিন্স অ্যাকুয়াস আছে, সো আমরা গাঢ় দ্রবণ ধরে সলভ করব, ঠিক আছে। তো এখানে মধ্যে মনে রাখবো K+, এটা হচ্ছে নাইট্রেট, এরপর একটা কি বলতো H+, এন্ড হচ্ছে OH মাইনাস। তাহলে কি বলছি একটু বলো দেখি তোমরা। তাহলে তোমরা বলবা K+ এবং H+ এর মধ্যে কি হয়েছে, H+ এর সক্রিয়তা অনেক বেশি, ও ইলেকট্রন গ্রহণ করে H2 তৈরি করবে। আরেকটা কি বলতো ভাইয়া, আরেকটা হচ্ছে এই দুজনের মধ্যে দেখো OH মাইনাস, অবশ্যই নাইট্রেটের ঘনমাত্রা বেশি হইতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে নাইট্রেটের সক্রিয়তা কিন্তু অনেক বেশি। কখনো OH এর ঘনমাত্রা বাড়া, মানে নাইট্রেটের ঘনমাত্রা বাড়া, সরি, OH এর ঘন, OH এর সক্রিয়তা কিন্তু নাইট্রেট অপেক্ষা অনেক বেশি। তো তুমি নাইট্রেটের ঘনমাত্রা বাড়া কখনো OH কে প্লাস করতে পারবা না। তো মনে রাখবো যে OH যেটা আছে ও কিন্তু ইলেকট্রন দান করে কি করে ফেলবে, H2O আর O2 করে ফেলবে। তো আলটিমেটলি কি কি পাওয়া যাচ্ছে একটু বলো দেখি তোমরা। এখানের মধ্যে পাওয়া যাবে হচ্ছে H2, এখানে পাওয়া যাবে হচ্ছে O2। তাহলে H2 আর O2 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে বলো কোনটা হবে এখানের মধ্যে। এই যে তাহলে এখানে ডি নাম্বারটা হবে, H2 আর O2, এটা হচ্ছে আমার অ্যান্সার, তাই না ভাই? কার কোনো কোয়েশ্চেন আছে? পারবো? ওকে, ঠিক আছে সবাই। কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? হ্যাঁ পারবো, নাইস। তাহলে বন্ধ হয়ে গেল। চলো পরেরটা করে ফেলি। তাহলে এবার পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। এবার হচ্ছে ভাইয়া আমাদের একটু তড়িৎ বিশ্লেষণে একটু কাজ করতে হবে, তাই না? তড়িৎ বিশ্লেষণে কাজ করতে হবে, এটা প্রলেপের ব্যাপার স্যাপার। চলো প্রলেপের ব্যাপার পরে আগে একটু বলে দিই তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট। মাথায় রাখবা যে যখন প্রলেপকে নিয়ে কাজ করতেছো তখন ছোট্ট কথা হচ্ছে এটা, যে যা দ্বারা প্রলেপিং এর কেসে ইলেকট্রোপ্লেটিং আর কি, প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং, হ্যাঁ, প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং এর কেসে কাহিনী কি, যে যে যা দ্বারা, যা, সরি, যার উপর আমি কি করতেছি, যার উপর তড়িৎ বিশ্লেষণ করতেছি, যার উপর তড়িৎ প্রলেপনটা করতেছি, যার উপর দিব, ওকে রাখতে হবে ক্যাথোডে, ওকে রাখতে হবে ক্যাথোডে, ঠিক আছে। আর যা দ্বারা, যা দ্বারা প্রলেপন দিব, যা দ্বারা প্রলেপনটা দিব, যা দ্বারা প্রলেপনটা হচ্ছে দিব, তা কই রাখবো, তা রাখবো হচ্ছে অ্যানোডের মধ্যে, এটা মাথায় রাখবো, ঠিক আছে। যার উপর দিব ওটা ক্যাথোডে, যা দিয়ে দিব তা কি হচ্ছে অ্যানোডে, ঠিক আছে। এটা মনে রাখবা তুমি, অ্যানোডে যারা রাখবা, অ্যানোডে যাকে রাখবা সেই ধাতুর, অ্যানোডে যাকে রাখা হবে, অ্যানোডে যাকে রাখবো, যাকে রাখবো তারই হচ্ছে আবার কি নিব, তারই হচ্ছে আবার লবণ নিব, তারই জলীয় দ্রবণ নিব, ঠিক আছে। তারই লবণকে জলীয় দ্রবণ হিসেবে নিব। এই তিনটা কথা মনে রাখলেই কাজ শেষ, ঠিক আছে। সুন্দর করে দেখো যে এই তিনটা কথা বুঝো কিনা। যে তড়িৎ পরিপূর্ণের কথা যখনই বলবে তখন যার উপর প্রলেপ দিব ওরে রাখবো ক্যাথোড, যা দিয়ে প্রলেপ দিব ওটা রাখবো অ্যানোড। আর যারে অ্যানোডে নিবা ওরে তুমি কি করবে একবার, ওরে তুমি একবার হচ্ছে জারণ, ওরে হচ্ছে তুমি একবার কি করবা, জলীয় দ্রবণটাকে তুমি তড়িৎ বিশ্লেষণে নিবা, তাহলে কাজ শেষ। ওকে, ওকে। চলো তাহলে আমরা সুন্দর করে দেখে ফেলে কি হইতেছে এই পার্টটুকুর মধ্যে। এখন দেখো এখানে বলছে লোহার যে টিউব আছে, টিউবকে জিঙ্ক দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, লোহার টিউবকে জিঙ্ক দিয়ে প্রলেপ দিছি। তাহলে বুঝো লোহার টিউবের উপর প্রলেপ ফেলতেছি, লোহার টিউবের উপর, হ্যাঁ। তাহলে কি, যেহেতু লোহার টিউবের উপর ফেলবো তাহলে ও ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে কি হচ্ছে মনে রাখবে, তাহলে লোহা কাজ করতেছে কি উপর, ও কাজ করতেছে ক্যাথোড হিসেবে, Fe তাহলে হচ্ছে ক্যাথোড, ওকে। Fe হচ্ছে ক্যাথোড, ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? নাই। এবার তাহলে কি বলছি, এবার কি হয়েছে, এবার অ্যানোড হিসেবে কে, দেখো জিঙ্ক দিয়ে প্রলেপ দিচ্ছি, জিঙ্ক দিয়ে, জিঙ্ক ইউজ করছি, যেহেতু জিঙ্ক দ্বারা প্রলেপ দিছি, যেহেতু জিঙ্ক দ্বারা প্রলেপ দিছি, এই জন্য কি হয়েছে, জিঙ্ক কাজ করবে অ্যানোড হিসেবে। খুব ক্লিয়ার কথাবার্তা কিন্তু ভাইয়া, ঠিক আছে। তারপরটা কি বলতো ভাইয়া, এবার হচ্ছে অ্যানোডে বিক্রিয়া ক্যাথোডে বিক্রিয়া, আর ভালো করে ব্যাপারটা বুঝো আগে, ঠিক আছে। ধরো তুমি এখানে কাজটা করতেছো, হ্যাঁ, এখানে আমাদের কি বলছি, এখানে অ্যানোড হিসেবে কি কাজ করতেছে, অ্যানোড হিসেবে কাজ করতেছে হচ্ছে জিঙ্ক। ক্যাথোড হিসেবে কি কাজ করতেছে, ক্যাথোড হিসেবে কাজ করতেছে ধরো হচ্ছে ফেরাম, নাকি সরি, ক্যাথোড হিসেবে কাজ করতেছে ফেরাম, এই যে টিউবটা আছে, ঠিক আছে, এখানে ধরো টিউবটা আছে এরকম, তারপর কি এদেরকে এরকম যুক্ত করে দিছি, ঠিক আছে, মাঝখানে এরকম আছে। এখন কাহিনী হচ্ছে কি বলছিলাম একটু আগে, খেয়াল করে দেখো, যেটা অ্যানোড দিবা তার আবার কি নিব, জলীয় দ্রবণ। তাহলে অ্যানোড কি এবার, এবার ও কিন্তু অ্যানোড, তাই না, ও কিন্তু অ্যানোড, তাহলে অবশ্যই কি ওর জলীয় দ্রবণ নিতে হবে। তাহলে জলীয় দ্রবণ নিলে কি হয় বলতো, নিলে কিন্তু হচ্ছে জিঙ্ক সালফেট টাইপের কারণে তুমি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিতে হবে। এবার মাথায় রাখবো ভাইয়া, যখনই একটা ধাতুর তড়িৎ বিশ্লেষ্য আর যদি তড়িৎদ্বার সেম হয়ে যায় তখন কিন্তু সব রুল বাদ, তখন শুধু কি হয়, ওরই একবার জারণ ওরই একবার বিজারণ হয়, তাই না, মনে আছে কিনা, যে একবার কি জিঙ্কের মধ্যে যেই ধাতুর লবণ, ওই ধাতু যদি একটা তড়িৎদ্বারও থাকে তাহলে সব রুল বাদ,
মানে তড়িৎ সক্রিয়তা সিরিজ, ঘনমাত্রা সব বাদ, তো শুধু একটাই রুল আপনাকে বল যে কি হবে, ওই ধাতুরই একবার জারণ হবে, ওই ধাতুরই একবার বিজারণ হবে, ঠিক আছে, ওই ধাতুরই একবার বিজারণ হবে। সুন্দর করে ভ্যালুটা বসায় দাও। তাহলে আমাকে বলো এখানে কি হইলো, তাহলে এবার এখানে কাজ করতেছে কি অ্যানোড হিসেবে, কারণ কি এখানে জারণ বিক্রিয়া হয়েছে, জারণ বিক্রিয়া হয়েছে তাই অ্যানোড হিসেবে কাজ করবে। আর কি এটা কি গ্রহণ করছে তাই কি ক্যাথোড বিক্রিয়া, কারণ ও বিজারণ হিসেবে কাজ করছে। এবার লাস্ট দুইটা পয়েন্টে কিন্তু এটাই চাইছিল যে ভাইয়া অ্যানোড বিক্রিয়াটা দেখো, ক্যাথোড বিক্রিয়াটা দেখো। এই যে অ্যানোড বিক্রিয়া হচ্ছে এই ডি নাম্বার কোশ্চেনটা, আর এখানে ই নাম্বার কোশ্চেনটা কি ক্যাথোড। ঠিক আছে, সবাই কি আমার কথা বুঝছি? কার অসুবিধা আছে? নাই কিন্তু, সাবধান হ্যাঁ। তাহলে বল উপরেরটা কি হবে, উপরেরটা হচ্ছে ভাইয়া কোন ইলেকট্রোড থেকে বহিস্থ সার্কিটে যাবে। এবার খুব ক্লিয়ার আমার কথাটা বুঝো, সকল সময় মাথায় রাখবা যে অ্যানোড থেকে কি হবে, অ্যানোড থেকে আগে সার্কিটে যাবে, কারণ অ্যানোড ইলেকট্রন দান করতেছে, তারপর এখান থেকে ক্যাথোডে যাবে, এটা সকল সিনারিওতে সত্য। অ্যানোড থেকে যাবে হচ্ছে কোথায়, অ্যানোড যেহেতু ইলেকট্রন ডোনেট করতেছে ওইখান থেকে এখানে যাবে, এরপর এখানে আসবে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে। ওকে, তাহলে কি হবে, এবার ইলেকট্রোড থেকে কোন ইলেকট্রন থেকে বহিস্থ সার্কিটে যাচ্ছে, তাহলে কি অ্যানোড থেকে সার্কিটে যাচ্ছে, রাইট? তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হবে অ্যানোড থেকে সার্কিটে যাবে, অ্যানোড থেকে সার্কিটে যাবে, এটা হবে আমার অ্যান্সার। সবাই আমার কথা বুঝছি কিনা একটু দেখো, অ্যানোড থেকে সার্কিটে যাবে, সবাই কি বুঝছি কিনা একটু দেখো। ক্লিয়ার? ওকে, সুন্দর করে ফেলছি আমরা এই পর্যন্ত, পারবো। তাহলে চলো পরের কোশ্চেন আমরা চলে যাব। এখানে দেখো পরেরটার মধ্যে কি কি আছে একবারে করে ফেলে, আমরা আয়টা করছি এবার আয়টা করে ফেলবো, তাহলে মুখস্থ হয়ে যাবে। বলো এবার কি বলছি, একটা লৌহ দণ্ড যেটা আছে এটাকে নিকেল দিয়ে প্রলেপ দিছি, তাহলে লোহার দণ্ডের উপর প্রলেপ দিচ্ছি, তাহলে ও থাকবে ক্যাথোডে, তাই না? তাহলে এবার লৌহ যে দণ্ডটা আছে এটা হচ্ছে আমার ক্যাথোড হিসেবে কাজ করবে, Fe হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, আর কি কোন ধাতুটা অ্যানোড হিসেবে কাজ করবে, নিকেল দ্বারা প্রলেপ দিছো, তাহলে নিকেল ইউজ করছো, তাহলে যেটা ইউজ হবে সেটা কি, সেটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবো, তাই না? আর কি বলছিলাম, যেটা অ্যানোড ওইটাই কি নিতে হয় মনে আছে, ওইটাই কিন্তু আবার লবণ নিতে হয়। সাপোজ এরকম হবে ব্যাপারটা, যে এটা কি আমার অ্যানোড হবে হচ্ছে নিকেল, তখন কিন্তু অবশ্যই এখানে কি নিতে হবে, নিকেলে কোন একটা সল্ট নিতে হবে, ঠিক আছে, নিকেলে কোন একটা সল্ট নিতে হবে, এরপর তুমি এখানের মধ্যে ক্যাথোড হিসেবে বাকিটা আছে, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা, ঠিক আছে, এফিকে নিয়ে কাজ করবা। তাহলে দেখো কি বলছিলাম, যে যদি যেই ধাতুর তড়িৎদ্বার ওই ধাতু যদি হচ্ছে লবণ হয়, ঠিক আছে, তখন কিন্তু সব রুল বাদ, ওই ধাতুরই জারণ ওই ধাতুর বিজারণ হবে। তাহলে বলো কি হচ্ছে এখানে, তাহলে এবার নিকেল যেটা আছে ওই নিকেলেরই হচ্ছে একবার জারণ হবে, জারণ হবে তখন সে অ্যানোড হিসেবে কাজ করতেছে, তখন সে অ্যানোড হিসেবে কাজ করতেছে, আবার ওই নিকেলই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, নিকেল হয়ে যাবে, তাই তখন সে ক্যাথোড হিসেবে কাজ করবে, সিম্পল হিসাব। ঠিক আছে, তাহলে চলো পরেরটার মধ্যে কি হয়েছে, কোন ইলেকট্রোড থেকে বহিস্থ সার্কিটে, কোন ইলেকট্রোড থেকে বহিস্থ সার্কিটে প্রবাহিত হবে, ঠিক আছে। আবার সেম কথা, যে অ্যানোড যেটা আছে সে অ্যানোড থেকে হচ্ছে সর্বদা সার্কিটে যাবে, অ্যানোড থেকে যেহেতু সার্কিটে যাবে তাহলে এখানে অ্যানোড কে বলো, অ্যানোড হচ্ছে এখানে নিকেল, তাহলে অ্যান্সার হচ্ছে নিকেল, যে অ্যানোডটা আছে সে নিকেল অ্যানোড থেকে এখানে যাবে। ঠিক আছে, সবাইকে মিলাইতে পারছি ভাই কথাটা? কার কোনো কোয়েশ্চেন আছে? বুঝছি এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই টাইপটাও শেষ, হ্যাঁ আমরা পরের টাইপে চলে যাব। কারো এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো তাইলে ভাই। হ্যাঁ, পারবো, পারবো, ঠিক আছে, কারণ বুয়েট কিন্তু এই টাইপটা থেকেই পেঁচায়, বাকি টাইপ গুলো নিয়ে অত সমস্যার কিছু নাই, বুঝছো? তো চলো পরের ম্যাথে চলে যাই আমরা। পরের ম্যাথ হচ্ছে ফ্যারাডে সূত্র, ফ্যারাডে সূত্র আমরা সবাই পারি, যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি বলতো ভাই, এম আই টি বাই ইএফ, এটা নিয়ে কাজ করব। এম দ্বারা আমরা সবাই বুঝি যে যাকে কাজ করতেছো তার পারমাণবিক ভর, আই দ্বারা বিদ্যুৎ, টি দ্বারা টাইম, আর নিচে ই দ্বারা হচ্ছে যতগুলো ইলেকট্রন দান গ্রহণ হয়েছে, তাই না, যতগুলো ইলেকট্রন দান অথবা গ্রহণ হয়েছে সেই ভ্যালুটা। আর এফ তো আমরা সবাই জানি, এফ এর ভ্যালু কত, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। আর এটাকে থেকে তুমি ইচ্ছা করো মোলও বের করতে পারো, মোল কেমনে বের করবা, ডাব্লিউ বাই এন করে দাও, তাহলে এন ইজ ইকুয়ালস টু আইটি বাই ইএফ ও বের করা যাবে। ঠিক আছে, এটা একটা আছে। আর এরপরে হচ্ছে ভাই মনে রাখো, যে সামহাও তোমাকে যদি বলে দেয় যে ফ্যারাডে সূত্র তো নিয়ে কাজ করতেছি, এরপর তোমাকে যদি বলে যে আমরা কি হয়েছে, আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করছি, করে হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন হবে কিনা, ঠিক আছে, সামহাও যদি কোয়েশ্চেন করে যে ঘনমাত্রা চেঞ্জ হবে কিনা, এরকম টাইপের যদি কোয়েশ্চেন করে, ঠিক আছে, হবে কিনা, তখন কি করব আমরা, তখন কিন্তু সরাসরি হচ্ছে ওই যে সূত্র বসাই দিব, যে এস প্রাইম ইজ ইকুয়ালস টু কত, এস ভি মাইনাস আই টি ই এফ ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে ভি, তাই না ভাই? আমরা কি করি, ওই যে মনে আছে কিনা নিকেল নাইট্রেটের ঘনমাত্রা আয়তন দেওয়া থাকতো, তার মধ্যে কি করছো, তড়িৎ বিশ্লেষণ করছো, তার তড়িৎ বিশ্লেষণের পর পরিবর্তিত ঘনমাত্রা কত, তো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পর পরিবর্তিত ঘনমাত্রা সূত্র। তড়িৎ বিশ্লেষণ যেটা হয়েছে সেই বিশ্লেষণের পর পরিবর্তিত ঘনমাত্রা, ঠিক আছে, পরিবর্তিত ঘনমাত্রা যেটা আছে সেটা, পরিবর্তিত
ঘনমাত্রা যেটা আছে সেই ভ্যালুটা। ওকে, সুন্দর করে ভ্যালুটা বসায় দাও, তাহলে কাজটা হয়ে যাবে। ওকে, নাইস। তাহলে এই পর্যন্ত কাজটা করলাম। তাহলে আমরা চলো পরের পেজে ফ্যারাডে দ্বিতীয় সূত্র, সূত্র লেখা আছে এখানে, যে আমরা ফ্যারাডে দ্বিতীয় সূত্র কখন কখন অ্যাপ্লাই করব। যখন কোশ্চেনে বলবে যে আমার সিরিজ কানেকশন আছে, সিরিজ কানেকশনটা আছে, অথবা কি বলতো, অথবা, অথবা আমার কি আছে, অথবা হইতাছে আমার কাছে বলে দিছে যে সেম কারেন্টের ফ্লো হইছে, সেম কারেন্ট ফ্লো, এই দুটো ওয়ার্ড যদি থাকে তাহলে তুমি বুঝবা যে কি হইছে, সেম কারেন্ট ফ্লো বলা থাকলে তুমি বুঝবে এটা ফ্যারাডে দ্বিতীয় সূত্র। এবার ফ্যারাডে দ্বিতীয় সূত্র বেসিকটা হচ্ছে এরকম, যে W1/W2 ইজ ইকুয়ালস টু হচ্ছে E1/E2। E1 E2 কি জিনিস? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলবো ভাইয়া? যে M/E এর যে অনুপাতটা সেই ভ্যালুটা, বুঝছো? M/E এর যে অনুপাতটা সেটা হচ্ছে এইটা। দেখো ভালো করে, জেড দ্বারা কি বুঝায়? জেড দ্বারা বুঝায় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা কিন্তু হচ্ছে EF। এটা কিন্তু তড়িৎ রাসায়নিক, ঠিক আছে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আর শুধু ই যেটা, সেটা কিন্তু M/E, এটা কিন্তু শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। এটা হচ্ছে ভাইয়া শুধু রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। ওকে, তাহলে এখানে কি কি কাজ করলাম, সবগুলো ভ্যালু দেওয়া আছে, ভ্যালু বসাই দিবা, এখান থেকে অ্যান্সার চলে আসবে। এটা মোস্ট লাইকলি NEF হবে, একটা ছোট্ট ভুল হয়েছে এখানে, এটা NEF হবে, ঠিক আছে? যাকে এখানে সুন্দর করে সবকিছু লেখা আছে, ঠান্ডা মাথায় আমরা সবকিছু বললাম, ম্যাথ করলে আই গেস ক্লিয়ার হয়ে যাবে। কারো কি বন্ধু কোনো সমস্যা আছে মনে করতে? আমি কি বেশি ফাস্ট যাচ্ছি ভাইয়া, নাকি ঠিক আছে বলো? ঠিক আছে, মানে রিভিশন তো, রিভিশনটা তো রিভিশনের মতো দিলেই ভালো হয় আই গেস। সো কারো তো প্রবলেম হচ্ছে না নাকি? ওকে, ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল, তাহলে পরের টপিকে যাই নাকি? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল ভাইয়া, তাহলে এবার সামনের দিকে আগে, হ্যাঁ সামনের দিকে আগাবো। তাহলে এবার চলো পরেরটাই কাজ করি। তাহলে এবার কি হয়েছে ভাইয়া, এবার এখানটার মধ্যে ম্যাথ গুলো করে ফেলবো আমরা, এক ধাক্কায় করে ফেলবো, কারণ এখানের মধ্যে আসলে কঠিন কিছু নাই। বুঝছো, এটা বলে সহজ আছে, হ্যাঁ। পুরো কেমিস্ট্রি আসলে সহজ, কারণ আমি বলি সবগুলো অ্যাডমিশন টেস্টে তোমরা খেয়াল করো একটা জিনিস কি, যে টিকতে হয় হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি দিয়ে, আর শেষ পর্যন্ত হইতেছে তুমি ম্যাথ দিয়ে হচ্ছে র্যাঙ্ক আগাবা। সো কেমিস্ট্রি কিন্তু অনেক সহজ, এই কারণে কিন্তু বারবার রিভাইজ দেওয়া, ঠিক আছে? কারণ ম্যাথ কিন্তু এত বড়, যে এত ভাস্ট, যেটা কিন্তু পুরোটা রিভাইজ দেওয়া শেষ করা যায় না। এটা আমার সময় সত্য ছিল, তোমার সময় সত্য, বা সবগুলো টপিক পারাও যায় না। যেমন ত্রিকোণমিতি ভাই, অনেক সময় তুমি দেখবা যে যতই করে যাও না কেন, এক্সাম হলে আল্লাহ আল্লাহ করা লাগে যে ভাই মিলবে কিনা, ইন্টিগ্রেশনও সেম, ঠিক আছে? বাট কেমিস্ট্রি ও ফিজিক্সে কিন্তু সুবিধা হচ্ছে যে সূত্র তো আর বানানোর কিছু নাই, সূত্রে হয়তো একটু এদিক সেদিক ইমপ্লিমেন্ট চেঞ্জ হতে পারে, বাট সূত্র কিন্তু সেমই থাকে অলমোস্ট, ঠিক আছে? সো অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তুমি 40টার মধ্যে 40, মানে লাইক যদি 100টা প্রশ্ন, মানে ধরো সাপোজ ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে কত আসে, 33 33, আর ম্যাথ আসে 34টা। সো অ্যাটলিস্ট কেমিস্ট্রি আর ফিজিক্সে যে 66টা কোয়েশ্চেন আসে বুয়েট পিলিতে, ওগুলো সবগুলাই কিন্তু অনেক সহজ। তাহলে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কিন্তু টাইমিং এ। আমি বারবার বলতেছি, বুয়েট পিলি কিন্তু লাস্ট 2 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু এইটা, যে তুমি সব কোয়েশ্চেন পারবা, কোয়েশ্চেন পারা নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্যা হচ্ছে টাইমিং। সো অবশ্যই কিন্তু বাসায় টাইম ধরে ধরে কোয়েশ্চেন গুলো সলভ করো। কারণ ভাই আলটিমেটলি হবে কি, যে তুমি পারবা সবই, বাট ওই যে কোয়েশ্চেন যে পড়বা, কম টাইমে পড়লে তোমার কোথায় কোথায় ফোকাস করতে হবে, কত দ্রুত তুমি ক্যালকুলেশন করতে পারতেছো, সেটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর কিন্তু কিছু না। সো একটু প্রিলিটার উপর ভালো করে ফোকাস করো, বাকি রিটেন পার্টটা তো সবকিছু তুমি দেখতেই আছো, ঠিক আছে? আর তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, চলো। তাহলে এবার কি কি আছে, চলো কাজটা করে ফেলি। ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এখান থেকে তৈরি করে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ লাগবে? তাহলে আমাকে বলো ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি, এখানে ক্যালসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+, আমরা কি জানি যে ক্যালসিয়াম 2+, 2 মোল ইলেকট্রন গ্রহণ করে সে ক্যালসিয়াম হয়ে যায়। তাহলে আমাকে বলো 2 মোল ইলেকট্রন গ্রহণ করে সে কি 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগছে? 2 ফ্যারাডে মানে কত বলো তো? 2 × 96,500 কুলম্ব। আর এটা মানে কত গ্রাম বলো তো? 40 গ্রাম। তাহলে আমি একবার লিখতে পারি কিনা, যে 40 গ্রাম, 40 গ্রাম কারেন্ট যে সরি 40 গ্রাম ক্যালসিয়াম জমা করতে, ক্যালসিয়াম জমা করতে আমার কি লাগে? আমার হচ্ছে 2 × 10⁻⁵500 কুলম লাগে। তাহলে আমাকে বলো এর অর্ধেক 20 গ্রাম নিয়ে কাজ করছি, তাহলে কতটুক লাগবে? তাহলে হচ্ছে 96,500 কুলম বিদ্যুৎ লাগবে। সবাইকে একমত কিনা বলো? পারবো? ম্যাথ করার কিন্তু দরকারই নেই, অর্ধেক করে দাও তাহলেই শেষ, তাই না? সেখানে কিন্তু কত আছে, এটা ভুল লিখতে নিছিলাম, এটা কিন্তু 96,500, এটা তাই না? এটা হবে 96,500, ঠিক আছে? একটি ভুল কিন্তু জীবনে দুঃখ হয়ে যাবে, ঠিক আছে? পারবো সবাই? পারবো, ওকে, ঠিক আছে, ওকে।
ওকে, এখানে আমরা কাজ করে ফেলছি, তাহলে পরেরটা করে ফেলে, চলো টাইম ওয়েস্ট করবো না আমরা একদমই। সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করতেছে। তাহলে বলো এবার অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে ওটা নিয়ে কাজ করব। এখানের মধ্যে কি, এখানের মধ্যে 3 আয়নকে ধাতুতে পরিণত করতে কতটি ইলেকট্রন দরকার? ও আচ্ছা, এটা তো সহজ। 3 মোল লাগবে এখানে অ্যালুমিনিয়াম করতে। তাহলে আমরা কি করতে পারি বলতো, যেখানে এর ভর কত, 27, তাই না? 27 গ্রাম। তাহলে 27 গ্রাম, 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে, অ্যালুমিনিয়াম 3+ কে অ্যালুমিনিয়ামে কনভার্ট করতে আমার কতটুক লাগবে ভাই? 3 মোল ইলেকট্রন, মানে 3 × 6.02 × 10⁻23 এতগুলো ইলেকট্রন লাগতেছে। 3 মোল, এটা কিন্তু 3 মোল, ঠিক আছে? এটা কিন্তু 3 মোল ইলেকট্রন, সাবধান, ঠিক আছে? 3 মোল ইলেকট্রন, 3 মোল ইলেকট্রন কিন্তু এটা, ঠিক আছে? তাহলে এখানে বলো, তাহলে এত লাগছে, তাহলে কত জন বের করবো? 13.5, সো অর্ধেক করতে হবে আর কি। অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম করে দাও, অর্ধেক করে দাও, তাহলে কত হয়? 3/2, এটা কত? 6.023 × 10⁻23, যা আসবে তাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দিয়ে দিয়ে গুণ করে দাও, দেখো কত আসে। তাহলে কি 6 দুই দিয়ে করলে আসবে হচ্ছে, আচ্ছা কি হলো, তাহলে এটা আসবে 3/2 × 6.023 10⁻23, তাহলে কত আসবে? এটা 9.03, তাহলে এটা চলে আসবে 9.0345 10⁻23, এটা আসছে। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সারটা হবে এই নাম্বারটা ভাইয়া, এই নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? এই নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? কার অসুবিধা আছে ভাই? ওকে, ক্লিয়ার পর্যন্ত? নাইস, তাহলে চলো পরেরটা একটু করে ফেলি আমরা। পরেরটার মধ্যে কি আছে একটু দেখি। পরেরটার মধ্যে আছে ভাই 50 মিনিট ধরে আমরা কি করছি, 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ নিয়ে কাজ করব। কত গ্রাম কপার জমা করতে হবে? সো এখানে ডাইরেক্টলি ভর নিয়ে কাজ করতে বলছে, তাই না? রাসায়নিক তুল্য ভরকে নিয়ে কাজ করতে হবে। সো ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি নিয়ে কাজ করব। তো দেখো কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু জেড আইটি ছিল মেইন সূত্র। এখানে জেডটাই কিন্তু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেড এর ভ্যালু কত হবে? ডাব্লিউ ডিভাইড বাই আইটি। তো চলো কাজটা করে ফেলি। ডাব্লিউ ভ্যালু কত? ডাব্লিউ ভ্যালু হচ্ছে ভাইয়া এই যে এত গ্রাম, তো 0.2 বসাই দিলাম। এখানে কত ভাই বলো তো? এখানের মধ্যে হচ্ছে নিচে আছে হচ্ছে কত, আই, আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 0.2, তাহলে বসাইলাম 0.2। টি এর ভ্যালু কত মিনিটে দেওয়া আছে, তো মিনিট ইন্টু হচ্ছে 60 দিয়ে গুণ দিব। তাহলে এখানে কত চলে আসবে দেখো তো? এটা চলে আসবে হচ্ছে ভাইয়া 0.2, আর 2 তো কারেন্টই চলে যাচ্ছে, তাই না? তো কারেন্টই চলে গেল, তাহলে কত আসবে? 1/1 হচ্ছে 50 গুণ হচ্ছে 60, তাহলে কত কত আসলো এটা? 1/3000, ঠিক আছে? তাহলে আসলো 3.33 10⁻⁻4, এটা কিন্তু গ্রাম পার কুলম্বে আসছে, কারণ কি উপরটা গ্রামে ছিল, নিচেরটা কলম্বে আসছে। তাহলে এবার আমাকে একটু বলো ভাইয়া, এটা কিসে? দেখো অপশন চেক করে তুমি দেখবা সবগুলা কিন্তু কেজিতে আছে, কেজিতে আছে। তো অবশ্যই 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো 1000 দিয়ে ভাগ দিলে কত হয় মনে আছে? 3.33 10⁻⁻4 ইন্টু 10⁻⁻3 দিয়ে গুণ দিবা, তাহলে কত হয়ে যাবে? এটা কেজি পার ইয়াতে চলে আসবে। আনসার হবে 3.33 10⁻⁻7 এত কেজি পার কুলম, ঠিক আছে? তো এখানে কত আসবে অ্যান্সার? অ্যান্সার তাহলে হবে হচ্ছে সি নাম্বারটা মনে হয়, তাই না? সি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। সবাই পারবো? কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? তাহলে এটা যদি পারে তাহলে পরের ম্যাথটা আরো সহজ, কারণ পরের ম্যাথটা আরো ইজিলি করা যায়, ঠিক আছে? আরো ইজিলি করা যায়। চলো তাহলে পরেরটার মধ্যে কি আছে, তুতের দ্রবণকে নিয়ে কাজ করব। এর মধ্যে 7.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছি, 50 মিনিট ধরে কাজ করব। তাহলে হচ্ছে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে? খুব ভালো কথা। তাহলে এখানে তো সরাসরি বলেই দিছে সবকিছু। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি হবে? এম আই টি বাই হচ্ছে ইএফ টা বসে যাবে, তাই না? তাহলে বলো এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে কপার জমা করতেছো, তো 63.5, তো বসাই চলো 63.5 ইন্টু আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু দেওয়া আছে 7.5 অ্যাম্পিয়ার। টি এর ভ্যালু কত? টাইম 50 ইন্টু 60, তাই না? তাহলে 50 ইন্টু 60। আর এখানে কি কপার 2+ যেটা আছে ওইটা ইলেকট্রন গ্রহণ করে কপার নিয়ে কাজ করছো। তো এখানে কিন্তু কি ই এর ভ্যালু কিন্তু 2, তো এখানে 2 ইন্টু 96,500 কুলম্ব বসায় দাও, ঠিক আছে? তো ক্যালকুলেটর যদি বসায় দাও তাহলে ইজিলি দেখবে তোমার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? ক্লিয়ার পর্যন্ত সবাই? দেখুন তো করে সবাই পর্যন্ত কি 7.4 গ্রাম আসে? একটু করে দেখবা সবাই, হ্যাঁ? 7.4 গ্রাম কি আসে সবাই? একটু করে দেখো তো। করলে আমাকে একটু অ্যান্সার বলে দিও যে মিলছে কিনা। 63.5, 7.5 ইন্টু 50 গুণ 60 ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু 96,500 করে দাও, তাহলে মনে 7.40 আসে। যাক গে, তাহলে কত আসবে? এটা সি নাম্বারটা তাহলে আমার অ্যান্সার হবে আর কি, সি নাম্বার অ্যান্সার হবে। ওকে, চলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল। পরেরটা করে ফেলি তাহলে আমরা এবার। এবার এই ম্যাথটার জন্য আমার একটু হেল্প লাগবে। যেমন দেখো এই ম্যাথটার মধ্যে কি হয়েছে, এই ম্যাথটার জন্য আমার ইনট সেলের হেল্প লাগবে। মনে আছে কিনা যে ইনট সেলটা কি? ক্যাথোড এবং অ্যানোডের যে হচ্ছে আমাদের তড়িৎ বিভব গুলো আছে সেগুলোকে মার্চ করে দিলেই তড়িৎ কোষ বিভব পাওয়া যায়।
তো এখন এখানে যেটা খেয়াল রাখতে হবে সেটা একটু বলি তোমাদেরকে, হ্যাঁ। এই পার্টটুকুর মধ্যে কি আছে, এই পার্টটুকুর মধ্যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে এখানে কি কোষটি ব্যবহারের পূর্বে এর মধ্যে এতটুকু 0.5 এত পরিমাণ বিদ্যুৎ ছিল, বাল্বের রোধ এত ছিল, এটা কাজ করব। তাহলে তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা কত? তাহলে বল তড়িৎ বিশ্লেষণ ঘনমাত্রার সূত্র কি বলেছিলাম মনে আছে? পরিবর্তিত ঘনমাত্রা কত হবে? এস প্রাইম ইজ ইকুয়ালস টু কিন্তু কি এস ভি মাইনাস আইটি ইএফ ডিভাইড বাই হচ্ছে ভি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এই যে এখানে দেখো পরিবর্তিত ঘনমাত্রা যদি কোথাও বের করতে বলে তাহলে কিন্তু এই সূত্র বসাই দিব, এস প্রাইম ইকুয়ালস টু এস ভি মাইনাস আইটি ইএফ বাই ভি। শুরুতে কিন্তু রেফারেন্স বলে আসছি, এবার এখানে খালি ভ্যালুটা বসাই দিচ্ছি, ঠিক আছে, যেখানে কেমনে অ্যাপ্লাইটা করবা। দেখো এস প্রাইম চলে আসছে, এখন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আইটি ইএফ এর ভ্যালুটা নিয়ে কাজ করতে হবে। আই এর ভ্যালু কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া নাই, খেয়াল করছো? তোমার এখানের মধ্যে এস দেওয়া আছে, তোমার মধ্যে ভি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে কি হচ্ছে, এখানে মধ্যে তুমি যখন কাজ করতেছো আর এর ভ্যালু দেওয়া আছে, এটা নিয়ে হচ্ছে 20 ঘন্টা বা টাইমের ভ্যালু তুমি কাজ করতে পারবা, যে টাইম কত, 20 ইন্টু কত, 20 ইন্টু হচ্ছে 3600 নিলে সেকেন্ডে চলে আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে কোশ্চেনের মধ্যে কিন্তু কোথাও ইয়া দেওয়া নাই, আই এর ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে। তো এখন তুমি কি করবা, সবার আগে হচ্ছে এখান থেকে ইনট সেলটা বের করবা। তো চলো ইনট সেলটা বের করে ফেলি। তাহলে ইনট সেল কত কত আসতেছে, ইনট সেলটা আসতেছে ভাইয়া এখানটার মধ্যে আমাদের কি দেখো জিঙ্ক আর কপার, জিঙ্কের সক্রিয়তা বেশি, তাই জিঙ্ক কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, আর ও কিন্তু কি ক্যাথোড হিসেবে কাজ করবে। তো মাথায় রাখবো এখানে জিঙ্ক কিন্তু অ্যানোড, সো অ্যানোডের মধ্যে কি হবে, জারণ বিক্রিয়া হবে। আর এখানে কি এইটা হচ্ছে ক্যাথোড, সো কপার কিন্তু ক্যাথোড হিসেবে কাজ করবে, এটা হচ্ছে ইনট সেল। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড, অ্যানোড বলে এইভাবে বসাইছি আমি জারণ, আর এখানে ক্যাথোড তাই হচ্ছে এইভাবে বসাইছি। এবার তুমি কোশ্চেনে মিলাই দেখো কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লাগবে তোমার, এখানেও ঠিক ওইটাই আছে, তো সরাসরি 0.76 বসানো যাবে। আবার ক্যাথোড নিয়ে কাজ করতেছো, তাহলে কি বিজারণ মানে কপার 2+ থেকে কপার হয়েছে, বাট কোশ্চেনে দেওয়া আছে কপার থেকে কপার 2+, তাহলে তোমাকে উল্টাই নিতে হচ্ছে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এটা যদি করো তাহলে আমার ই নট সেল যেটা আছে, সেই ই নট সেলের ভ্যালু চলে আসবে কত, 1.1 ভোল্টেজ, এটা হচ্ছে আমার ই নট সেলের ভ্যালু, ঠিক আছে। এবং এটাই কিন্তু আমার ভি হিসেবে কাজ করতেছে, তাই না, ভোল্টেজ ভি হিসেবে কাজ করতেছে, ভি হিসেবে কাজ করবে এখানে, ওকে, ভি হিসেবে কাজ করবে। এবার তোমরা এখান থেকে আমাকে বলো তো, আমরা ওহমের সূত্র পড়ছি যে ভি ইজ ইকুয়ালস টু কি আই ইনটু আর, তাহলে বলো তো ভাই আই এর ভ্যালু কত আসবে, ভি বাই আর হয়ে যাবে। তাহলে বলো ভি এর ভ্যালু কত আসছে, 1.1, আর এর ভ্যালু কোশ্চেন কত দেওয়া আছে, 50, তাহলে এখানে 1.1/50 বসায় দাও, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে একটা ভ্যালু চলে আসছে। তাহলে দেখো 1.1 ভাগ কত, 50, সুন্দর করে ভ্যালুটা বসাই দিলাম, তাহলে আনসার কত আসবে, 0.022, এটা এত চলে আসছে, তাই না, এত অ্যাম্পিয়ার চলে আসছে, এত অ্যাম্পিয়ার, খুব ভালো কথা। তাহলে এবার আয়ের ভ্যালু আমি জেনে গেছি, তাহলে বাকি কিন্তু সব কোশ্চেনে দেওয়া আছে। যেমন কি দেওয়া আছে একটু দেখো, এখানে এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0.35 বসাইলাম। এবার ভি এর ভ্যালু কিন্তু অবশ্যই কিসে নিতে হবে, অবশ্যই কিন্তু লিটারে নিতে হবে, সো 250 ভাগ 1000 করে দিলাম, কেন, লিটারে নেওয়ার জন্য, ঠিক আছে। মাইনাস আইটির ভ্যালু তো বের করেই রাখছি, আই এর ভ্যালু কত, এই যে 0.022 ইন্টু এখানে টি এর ভ্যালু কত, ওই যে লিখে রাখছি উপরে 20 ইন্টু 3600, তাহলে বসাও 20 ইন্টু 3600। এবার তোমরা আমাকে বলবো ই এর ভ্যালু কত। দেখো কপার সালফেটের কথা বলছে, তো এখানের মধ্যে কিন্তু কপার 2+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তারপর কপার আকারে জমা হচ্ছে, তাহলে অবশ্যই কি হবে বলতো ভাইয়া, 2 ইন্টু 96,500 কুলম্বকে নিয়ে কাজ করতে হচ্ছে, রাইট। আর নিচে তাহলে কত বসবে, নিচে হচ্ছে আবার সেম 250 ভাগ হচ্ছে 1000, মানে 0.25 বসবে আর কি। তো সবাই একটু করে আমাকে বলতো ফাইনাল আনসার কত আসে, 0.35 ইন্টু 0.25 মাইনাস 0.022 ইন্টু কত, 20 ইন্টু 3600 ডিভাইড বাই কত, 2 ইন্টু 96,500 ডিভাইড বাই কত, 0.25, তাহলে কত হয়ে যায়, এটা হয়ে যায় এস প্রাইমের যে ভ্যালুটা ফাইনাল পর্যন্ত আসলো, এটা আসলো 0.3171, এত এম চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার ঘনমাত্রা। সবাই একটু করে দেখো তো আমার অ্যান্সার মিলছে কিনা সবার সাথে, পারবো সবাই? ওকে, পারবো, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। চলো পরে পরের ম্যাথে চলে যাই। এই ম্যাথটা হচ্ছে আরো সহজ, যে কি আছে, জলীয় দ্রবণের মধ্যে কাজ করব, এখানে মধ্যে 0.4, 1 ঘন্টা 40 মিনিট ধরে কাজ করতেছি, এত গ্রাম কপার জমা হয়েছে, তাহলে তো রাসায়নিক তুল্যাঙ্কের ভ্যালু কত, জেড এর ভ্যালু বের করতে বলছি, তাই না। তাহলে এখানে কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জেড আই টি, সেম সূত্রই আছে এখানে। আচ্ছা এই ম্যাথটাকে একটু আগে করে আসছি, আচ্ছা না এটা করিনি, এটা করে ফেলি, সমস্যা নেই। জেড আইটি, তাহলে জেড এর ভ্যালু বের করবো, তাহলে ডাব্লিউ ডিভাইড বাই আইটি বসায় দাও। তারপর ডাব্লিউ ভ্যালু কত, ডাব্লিউ ভ্যালু কোশ্চেন দেওয়া আছে 0.8 গ্রাম কপার জমা হয়। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু 0.4 অ্যাম্পিয়ার। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট, তার মানে কত, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 40 মিনিট মানে হচ্ছে 40 গুণ 60,
ঠিক আছে, এবার যা আসবে তা বসাই দিব। হ্যাঁ, তাহলে কত হয় এখানে 3600 প্লাস 40 × 60, তাহলে কত হয় 6000 হয়ে যায়। ঠিক আছে, তো এখানে 6000 সেকেন্ডকে নিয়ে ডিল করতেছি আমরা। তো 6000 সেকেন্ডকে বসাই দিলাম আমরা। তাহলে কত কত হয় দেখো তো দেখি, কাটাকাটি করলে এটা এটা কাটলে কত হয়ে যায়, 2 হয়ে যায়, 2 2 কাটলে এখানে 3000 হয়ে যায়। তাহলে 1/3000 বুঝাইতে যাচ্ছে। তাহলে কি 1/3000 যদি করি তাহলে কত, 0.33, তার মানে কত 3.33 × 10⁻⁴ এত চলে আসবে। তাহলে আমি কাউকে করছি বোধ হয় এটা, কেমন যেন পরিচিত পরিচিত লাগতেছে। দেখে হইলো, ঠিক আছে, পারবো। হ্যাঁ, পারবো আমরা, কারো সমস্যা আছে? নাই। তা চলো পরেরটা করে ফেলি। পরেরটার মধ্যে কি আছে একটু দেখো। এখানে আমাদের বলছে যে একটা লোহাকে নিয়ে কাজ করতেছি, এখানে মধ্যে একটু মার্কিং করি আমরা। লোহার চামচকে ক্যাথোড হিসেবে রাখলাম, নিকেল একটা দ্রবণের মধ্যে দিয়ে পাস করাইছি, ফলে এখানে এত মিনিট সময় ধরে আমরা কি করছি, ধরে বিদ্যুৎ চালনা করলাম। এবার চালনা করার পর এর উপরিতলে যে ক্ষেত্রফলটা আছে সেটা দেওয়া আছে, উপরিতলে ক্ষেত্রফলটা দেওয়া আছে। দেওয়ার পর নিকেল প্রয়োগের পুরুত্ব গণনা করতে বলছে। তাহলে বের করতে বলছে পুরুত্বটা কত, ঠিক আছে, যেখানে অলরেডি বলা আছে যে নিকেলের আপেক্ষিক গুরুত্ব কত, 1.4, সবকিছু দেওয়া আছে কোশ্চেনে। তো এখন খুব ক্লিয়ারলি আমার কথা একটু বুঝো, যে যখনই তোমার হচ্ছে কোশ্চেনের মধ্যে এই কাজগুলো করছে সেখান থেকে আমরা ম্যাথ গুলো করবো। যেমন এখানে কি আছে একটু দেখো তো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ টা এখানে আছে, কোনো সমস্যা নাই। এবং আমরা যেহেতু নিকেলকে নিয়ে কাজ করতেছি তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করা যাবে, যে নিকেল 2+ থেকে নিকেল হয়েছে, কোনো সমস্যা নাই। তো এখানের মধ্যে কি, নিকেল 2+ থেকে যেহেতু নিকেলটা হয়েছে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে অবশ্যই এখানে ই এর ভ্যালু 2 হবে, কোনো সমস্যা নাই। চলো ভ্যালুগুলো বসাই দিব। তাহলে এখানে কত আসে, এম এর ভ্যালু, এম এর ভ্যালু হচ্ছে 58.7। এখানে কত আসবে, এখানে আই এর ভ্যালু কত দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, টাইম কত 30 মিনিট, তার মানে কত 30 × 60 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2 × 96,500, এত কুলম্বকে নিয়ে কাজ করতেছি। তাহলে কত কত হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে 58.7 গুণ কত, 5 × 30 × 60 ডিভাইড বাই হচ্ছে 2 × 96,500। তাহলে বলো এখানে ডাব্লিউ ভ্যালু কত আসবে, ডাব্লিউ ভ্যালু এখানে আসবে 2.737 এত অ্যাম্পিয়ার চলে আসবে। এটা হচ্ছে ডাব্লিউ ভ্যালু, কত ভর নিয়ে কাজ করছি। এবার তোমার কি লাগবে, এবার তোমার লাগবে হচ্ছে কতটুক প্রলেপকে নিয়ে কাজ করতে হচ্ছে। যেমন তোমরা আমাকে বলো ডাব্লিউ নিয়ে কাজ করতেছি, তাহলে ছোটবেলায় পড়ছিলাম রো ইজ ইকুয়ালস টু কি, এম বাই ভি, তাই না? তাহলে কি ডাব্লিউ ডিভাইড বাই ভি নিয়ে কাজ করতেছো। তাহলে বলে এখানে একবারে বললে কি হচ্ছে, তাহলে আমরা এই মাত্র বের করতে চাই কি, ভি বের করতে চাই। তো ভি কেমনে বের করে, ভি বের করে হচ্ছে ওই যে আমার কি এ ইন্টু ডি এর গুণফল দিয়ে, তাই না, এ আর ডি এর গুণফল দিয়ে। তাহলে একবারে করে ফেলে কি আসে তুমি বলো তো দেখি, তাহলে ডি ইকুয়ালস টু কি আসতেছে, তাহলে আমার ডি ইজ ইকুয়ালস টু আসতেছে ডাব্লিউ ডিভাইড বাই কত, রো ইনটু এ। সবাইকে একমত কিনা একটু আগে দেখো, সবাইকে এই পর্যন্ত একমত, কার অসুবিধা আছে কিনা একটু দেখো আগে, ঠিক আছে? নাই। তো চলো এবার ভ্যালুগুলো বসাই দিই। তাহলে এখানের মধ্যে কত কত আসছে, তাহলে এটা হচ্ছে 2.737, এটা বসাইলাম। রো এর ভ্যালু কোশ্চেন কত দেওয়া আছে, 1.4 ইনটু ক্ষেত্রফল কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে এটা বসায় দাও, যেহেতু এবার ক্ষেত্রফলটা তুমি সেন্টিমিটার স্কোয়ারে বসাইছো, তাহলে কিন্তু এককটা আসবে সেন্টিমিটারে, সাবধান কিন্তু। হ্যাঁ, তো চলো ভ্যালুটা বসাই দিই আমরা। তাহলে 2 তাহলে এখানে অ্যান্সারটা বসাই দিলাম, ডিভাইড বাই কত, 1.4 × 7, তাহলে অ্যান্সার আসবে 0.28। দেখো সবার সাথে মিলছে কিনা, তাহলে 0.28 সেন্টিমিটার আসবে কিন্তু। কেন এটা সেন্টিমিটার, কারণ তুমি এখানে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার বসাইছিলা, এই যে সেন্টিমিটার স্কোয়ার বসাইছিলা, ঠিক আছে ভাই? তাহলে এখানে কিন্তু অ্যান্সার পুরুত্ব হচ্ছে এত। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন নাই? চলো তাহলে এবার আরেকটা ম্যাথ আমরা এরকম সেম টাইপের করে ফেলি, তাহলে আমাদের জিনিসগুলো একটু ভালো হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়ে যাবে এখানে। ওকে থাক, এখানে এখানে একটা দাগ পড়ে গেল কেন, উম যাকে হলো, সমস্যা নেই, বলতে তাহলে পারবো সবাই, কার কোনো কোয়েশ্চেন আছে? নাই। ওকে, তাহলে চলো পরেরটা করে ফেলি আমরা, পরেরটা করে ফেলি। পরেরটার মধ্যে কি আছে, 200 সেন্টিমিটার ক্ষেত্রফলকে নিয়ে কাজ করতেছি। এই ক্ষেত্রফল মানে এর ভ্যালু আমি আগে থেকেই জানি, এখান থেকে কাপের উপর এত পুরুত্ব মানে ডি এর ভ্যালু আমি জানি, পরে পরে সবকিছু দেওয়া আছে। এটা নিয়ে কাজ করবো, ঘনত্ব হবে এটা, ঘনত্বের মধ্যে ভ্যালু দেওয়া আছে। সো এখানের মধ্যে দেওয়া আছে কেজি পার মিটার কিউবে, সো এখানে রো দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এখানের মধ্যে এম্পিয়ার আই দেওয়া আছে, করলে এখানে কাজ করব, সিলভার প্রয়োগ করবো, সবকিছু বলা আছে। টাইম বের করতে বলছে, তাই না? তাহলে সূত্র কি বলতো ভাইয়া, সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে এম আই টি বাই হচ্ছে ইএফ, এই ভ্যালুটা নিয়ে কাজ করব। যেহেতু সিলভারকে নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই কিন্তু সিলভারের জন্য তুল্য সংখ্যা কিন্তু 1 চলে আসবে, ই এর ভ্যালু কিন্তু 1 আসবে, ঠিক আছে? তাহলে কত হইলো ভাই বলো তো, তাহলে এবার এ পরে ডাব্লিউ ইকুয়ালস টু এম আই টি বাই ইএফ আছে। তাহলে বলো এবার রো এর সূত্র পড়ছে না, যে রো ইকুয়ালস টু কত বলো তো, রো ইজ ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে ভি। তাহলে এবার ক্রস গুণ করলে কি চলে আসে, রো ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইড বাই কিন্তু এ ইনটু ডি পাওয়া যাচ্ছে।
তাহলে আমার কার ভ্যালু বের করতে বলছি, এবার সবকিছু ভ্যালু দেওয়া আছে, ডাব্লিউ ভ্যালু বের করব। তো ডাব্লিউ কত কত আসবে? ডাব্লিউ আসবে হচ্ছে রো এ ডি, তাহলে এটাই আসবে তাই না? তাহলে এবার চলো এই সূত্রটা এখানে বসাই দিই, তাহলে একবারে কি আসে, তাহলে রো এ ডি ইজ ইকুয়ালস টু কত আসবে, এম আই টি বাই হচ্ছে ইএফ, এটা চলে আসবে, রাইট? তাহলে এখানে সবগুলোকে নিয়ে কাজ করবো, চলো এখানে কি করতেছি, তাহলে এবার চলো একবার করে ফেলি। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এটা কিসে কিসে দেওয়া আছে একটু করে ফেলি, চলো। রো এর ভ্যালু নিয়ে কাজ করতেছি। তো এখন শুরুতে রো এর ভ্যালু আছে কেজি পার মিটার কিউবে, তাই না? তো আমাকে সেই নিষ্পাতে গ্রামে নিয়ে আসতে হবে। তো আমি শুরুতে কি করলাম, 1.04 10 টু দি পাওয়ার 4, এটা কেজিতে ছিল, এটাকে 10 কিউব দিয়ে গুণ করলাম যেন সে গ্রামে চলে আসে, রাইট? আর নিচেটা ছিল হচ্ছে মিটার কিউবে, মিটার কিউব থেকে আমি কি করলাম, মিটার কিউব থেকে আমি হচ্ছে জিনিসগুলাকে, আচ্ছা মিটার কিউব যেটা আছে সেটাকে মিটার কিউবে ধরো রেখে দিলাম, রাখবো মিটার কিউবে। ঠিক আছে, মিটার কিউবে থাকুক, সমস্যা নেই। তাহলে এবার মিটার কিউবে রাখলাম, তাহলে এ ভ্যালু আছে কত, 200, তাহলে 200 ইন্টু কত, 10 টু দি পাওয়ার -4 যদি আমি করি, তাহলে সে চলে আসবে মিটার স্কোয়ারে, সুন্দর। আর এইখানে এটা কত আছে, 0.2, 0.2 কে এবার সুন্দর করে তাহলে 1000 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে সে কই চলে যাবে, তাই চলে যাবে হচ্ছে মিটারের মধ্যে, তাহলে সুন্দর এখানে কানাডি হয়ে যাচ্ছে। তাহলে কত কত বাজে একটু দেখি দাঁড়াও, ঠিক আছে কিনা, মিটার, মিটার স্কোয়ার মিলে মিটার কিউব বাদ হয়ে যাবে, সো গ্রামে অ্যান্সার আসবে, ঠিক আছে। এটা ইজ ইকুয়ালস টু কত কত আসবে, এটা ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে এম এটি বাই ইএফ, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 107 পয়েন্ট সামথিং, 107.86। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 12.5। টি এর ভ্যালু আমি বের করতে চাচ্ছি, ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে ভাইয়া ইএফ, যেহেতু সিলভার, ই এর ভ্যালু হচ্ছে 1 আর এফ এর ভ্যালু হচ্ছে 96,500। সুন্দর করে ক্রস গুণ করে দাও, তাহলে এখান থেকে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এক লাইনের মধ্যে কাজ শেষ, ঠিক আছে। তো চলো কাজটা করে ফেলে দেখি কত আসে অ্যান্সার, করো দেখি। তাহলে কি 1.05 10 টু দি পাওয়ার 4, এখান থেকে আমরা 10 কিউব করছি যেন আমরা গ্রামে নিতে পারি, তাই তো। তারপর কি আমরা এখানের মধ্যে আবার এটাকে মিটার স্কোয়ারে নিয়ে গেলাম, ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 0.2 ভাগ হচ্ছে 1000, 1000 ইন্টু কত বলতো, ইন্টু হচ্ছে এখানে আসবে 96,500, এটা নিয়ে কাজ করলাম। এখানে ভাগ করবো কত দিয়ে এবার, তাহলে ভাগ করবো হচ্ছে 107.86 গুণ 12.5, তাহলে যা আসবে তাই আমার আছে 3006 আসে বোধহয়, ঠিক আছে। দেখো তো সবার মিলছে কিনা, টি এর ভ্যালু কি 3006 পয়েন্ট সামথিং আসে কিনা, এরকমই আসে বোধহয়, 1 2 আসে বোধহয়, এত সেকেন্ড আসবে। সবাইকে করে দেখো তো আমি এতটা মিলছে কিনা, এটাই তার মানে অ্যান্সার। কারো কোনো বুঝতে অসুবিধা নাই তো, আগের পেজে যা করছো ওইটা আরেকবার করছি আর কি, হ্যাঁ। কারণ এই টাইপের ম্যাথটা বইতে 1 2 বছর পর পর আসে, তো তো তোমাদের এই বছর এটা আসার কথা বোধ হয়, ঠিক আছে, সাবধান, ওকে। চলো এই পর্যন্ত করে ফেলছি, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছে একটু দেখি। H2SO4 দ্রবণকে নিয়ে কাজ করবো, প্লাটিনাম তড়িৎদ্বারের মধ্যে প্রবাহিত করছি, তাহলে এখানে হাইড্রোজেনকে নিয়ে কাজ করলে কি পরিমাণ পাওয়া যাবে, খুব সুন্দর কথাবার্তা, সরাসরি সূত্র বসাই দাও তাহলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে কি হবে, এসটিপি তে 300 ml নিয়ে কাজ করতে বলছো, তো এখানে ভর কিন্তু চাই নাই, ঠিক আছে, আই চাইছে। তাহলে অবশ্যই যেহেতু অন্য কিছু চাইছে, তাহলে আমরা কিন্তু কি করব, এন ইজ ইকুয়ালস টু আইটি বাই ইএফ বসাবো, ঠিক আছে। দেখো ভর চাইলে ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ, আর ভর বাদে অন্য কিছু যদি থেকে বের করতে বলে বা ইউজ করতে হয়, তখন কিন্তু কি বসাবো, এই যে এন ইকুয়ালস টু আইটি বাই ইএফ বলে আসছিলাম কিন্তু শুরুতে, হ্যাঁ। সো এখানের মধ্যে চলো ভ্যালুটা বসাই দিই, ভ্যালুটা বসাই দিই চলো। তো এখানে কি কি পাচ্ছি, এখানে বলতে তাহলে এন এর জায়গায় এবার যেহেতু এসটিপি তে বলছে, তাহলে এসটিপি তে এন ইকুয়ালস টু কত হয় মনে আছে, ভি বাই 22.4। চলো ভ্যালু বসাই দেই, তাহলে ভি বাই 22.4 ইজ ইকুয়ালস টু হবে আইটি বাই ইএফ। তো চলো একটা করে ফেলবো এবার। তাহলে ভি এর ভ্যালু বের করতে, ভি এর ভ্যালু কত বলা আছে, তাহলে 300 ml, তাহলে কি 300 ভাগ 1000 মানে কত, 300 ভাগ 1000 মানে আমি লিটারে কনভার্ট করছি, আর ডিভাইড বাই কত, 22.4 ইজ ইকুয়াল টু কত বলো তো, আই এর ভ্যালু আমি বের করতে যাচ্ছি। এখানে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে বসাইলাম 3600। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া, অবশ্যই যেহেতু হাইড্রোজেন গ্যাস, তাহলে অবশ্যই কিন্তু তোমার কি করতে হবে, 2H+ ইলেকট্রন গ্রহণ করে H2 হইছে, তো এখানে ই এর ভ্যালু কিন্তু 2 বসাইতে হবে। তো 2 বসাইলে এখানে এফ এর ভ্যালু হবে 96,500। সুন্দর করে ভ্যালুটা ক্রস গুণ করে দাও, তাহলে এখান থেকে ভ্যালুগুলো চলে আসবে আয়ের, ঠিক আছে। সবাই একটু আমাকে করে বলো তো অ্যান্সার কত আসে, 2 × 96,500 ডিভাইড বাই 22.4 ইন্টু 3600, তাহলে কত আসে এটা, দেখো তো এটা কি আই এর যে ভ্যালুটা কি 0.71 এত আসে কিনা, 718 এত অ্যাম্পিয়ার আসে কিনা, একটু করে আমাকে আনসার বলো সবার মিলছে কিনা। মিলে একটু সহমত বলে ফেলো ভাই, কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ গুলোতে আমি একটু জাস্ট অ্যান্সার গুলো একটু সবাই আমাকে বললো মিলছে কিনা, জাস্ট মিলছে কিনা বললেই হবে, হ্যাঁ। ওকে চলো, তাহলে এই ম্যাথটা ছোট আছে আমরা করে ফেলছি, পরের ম্যাথে চলে যাব। তাহলে এবার এই টাইপটার মধ্যে এই কোশ্চেনটা একটু আছে, তো তাহলে সবাই একটু দেখো। সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে,
60 অ্যাটমসফিয়ার চাপ আছে, এতটুকু মোল হাইড্রোজেন গ্যাস 50 মিনিট ধরে কোন একটা ফুয়েল সেল প্রবাহিত করছো, তাহলে সে সম্পূর্ণটাই যদি 50 মিনিট ধরে চালনা করছি, খুব ক্লিয়ারলি আগে বুঝো। আমি ফার্স্ট অফ অল এতটুকু চাপে এত মোল হাইড্রোজেন গ্যাসে 50 মিনিট ধরে চালনা করে তারপর কি করছি, আমি যে বিদ্যুৎটা লাগছে সেই বিদ্যুৎটাকে আবার কপার সালফেটের মধ্যে পাস করছি। আগে তোমরা আমাকে বলো এটা বুঝো কিনা, যে 2H+ ইলেকট্রন গ্রহণ করলে সে H2 গ্যাস হয়, রাইট? তাহলে আমাকে একবারে বলো, তাহলে আমি এটা বলতে পারি কিনা যে আমার 1 মোল যে হাইড্রোজেন গ্যাসটা আছে এইটা থেকে জন্য আমার প্রয়োজন হয় কি 2 ফ্যারাডে বিদ্যুৎ। ঠিক আছে, এতটুকু বিদ্যুৎ দরকার হয়। তাহলে এবার তোমরা আমাকে একটু বলো দেখি, এখানের মধ্যে কি এত মোল H2 আছে, তাহলে এই H2 এর জন্য কতটুকু লাগবে বের করতে পারবো আমি। তাহলে 4.75 এত মোল হাইড্রোজেন গ্যাসের জন্য কতটুকু লাগবে, 2 × 4.75 এত ফ্যারাডে। তাহলে কত হবে বলেন তো? তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 8, এটা হচ্ছে 9.5 এত ফ্যারাডে হবে। ঠিক আছে, এই পরিমাণ ফ্যারাডে আমার হাইড্রোজেন জেনারেট করছে। এবার ওই জেনারেট করা ব্যাপারটা সরাসরি তুমি কোথায় দিয়ে দিবা, সরাসরি তুমি দিয়ে দিবা হচ্ছে কপার সালফাইড দ্রবণের মধ্যে। দিলে কি চাইছে, এই কপার সালফাইড দ্রবণের মধ্যে দিয়ে একটা এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বলের প্রলেপ তৈরি করতে চাইছি আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার খুব ক্লিয়ারলি আগে একটু বুঝো, সেটা কি 9.5 গ্রাম পরিমাণ হচ্ছে আমরা জমা করে ফেলছি। ঠিক আছে, এবার কি হয়েছে, আমাদের কাছে একটা বল আছে, এই যে সুন্দর করে একটা বল আছে এখানের মধ্যে, এই বলটার চারপাশে আমরা একটা প্রলেপ দিছি। ঠিক আছে, এবার দেখো তো এত ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো বল করা যাবে, তাই না? যেখানে হচ্ছে তা খেয়াল করে এত সেন্টিমিটার এটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে সে আসে। ঠিক আছে, আর এরপর কি করছো তুমি, 0.1 এর একটা প্রলেপ দিছো। তাহলে 0.1 এর যদি প্রলেপটা দাও, তাহলে আমাকে বলো তো এখানে কি মোট কি হইলো বলো তো? তাহলে এখানে কি মোট 0.051 হয়ে যাবে না? কথা বুঝো কিন্তু, তোমাকে আগে একটা প্রলেপের ভ্যালু বের করতে হবে, তাহলে কিন্তু কাজটা শেষ। চলো আগে তাহলে কাজটা করি। আগে দেখো তাহলে আমরা কপার 2+ কে নিয়ে কাজ হচ্ছে, তাহলে কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যায়, তাহলে ঠান্ডা মাথা আমাকে বলবা। ঠিক আছে, তাহলে এখন কি হইলো, এখন হচ্ছে তাহলে আমরা এটা জানি যে 2 ফ্যারাডে বিদ্যুৎ যদি আমি দিই তাহলে কি হয়, তাহলে 63.5 এত গ্রাম পরিমাণ কপার জমা হচ্ছে। ঠিক আছে, ঠিক? কার কোন কোয়েশ্চেন আছে? নাই। এবার তাহলে কতর জন্য কাজ করব, তাহলে আমরা 9.5 ফ্যারাডে বিদ্যুৎ দিলে কতটুকু কপার জমা হবে সেটা বের করতেছি আমরা। তাহলে কত হয় তাহলে দেখো, তাহলে কি 63.5 ভাগ কত, ভাগ হচ্ছে ইন্টু 9.5 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে একবারে করে ফেলে চলো, তাহলে 63.5 ইন্টু 9.5 ডিভাইড বাই হচ্ছে কত, ডিভাইড বাই হচ্ছে 2, এই ভ্যালুটা নিয়ে কাজ করব। তাহলে এখানে কি হলো, এখানে ধরো জমা হলো 301 পয়েন্ট সামথিং, 301.625 এই পরিমাণ হচ্ছে জমা হয়েছে, এত গ্রাম জমা হয়েছে, তাই না? এত গ্রাম জমা হয়েছে। এবার তুমি আমাকে বলো, এখানে যখন কোশ্চেনে কাজ করতেছো তাহলে কপার এতটুকু ভর জমা হয়েছে 301.625, এটা হচ্ছে তাহলে তার ডাব্লিউর ভ্যালু, ডাব্লিউ ভ্যালু। এবার তোমরা আমাকে বলো, ছোটবেলায় পড়ছিলাম না যে রো ইকুয়ালস টু কি পাইছি, ডাব্লিউ বাই ভি পাইছি। তাহলে কতটুক আয়তন জমা হয়েছে সেটা বের করবে এবার, বুঝছো? কতটুক আয়তন। তাহলে বলো তো ভি এর ভ্যালু কত আসবে, ভি এর ভ্যালু আসবে এখানে তাহলে ডাব্লিউ বাই হচ্ছে রো। তাহলে ডাব্লিউ ভ্যালু তুমি এখান থেকে পাচ্ছই, তাহলে কত 301.625, আর রো এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে। তো চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে 8.96 এত দেওয়া আছে, এটা ছিল গ্রামে, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে, তো আমার একক কিন্তু সেন্টিমিটার কিউবে চলে আসবে। তো চলো এবার 301 পয়েন্ট সামথিং ডিভাইড বাই 8.96, তাহলে এখানে 33 পয়েন্ট সামথিং চলে আসছে, 33.66 এত সেন্টিমিটার কিউব চলে আসলো। আচ্ছা, তাহলে এটা কিন্তু হচ্ছে মোট এই পরিমাণ প্রলেপ দেওয়া যাবে কপার দিয়ে, মোট আয়তন হচ্ছে এইটা, মোট আয়তন হচ্ছে এইটা। এবার আমরা দেখি একটা মার্বেল প্রলেপ দিতে কতটুকু আয়তন লাগে, তাই না? এবার তোমরা খুব ক্লিয়ারলি একটু বুঝো আগে, একটা মার্বেল প্রলেপ দিতে আমার কতটুকু আয়তন, মানে এই পুরোটাই তো কপারের স্তর, তাই না? এই পুরোটাই কিন্তু কপারের স্তর, রাইট? কপারের স্তর কিন্তু এই পুরোটা, এটা কিন্তু কপারের একটা স্তর, রাইট? কপারের প্রলেপটা আর কি, ঠিক আছে, কপারের প্রলেপটা। এটা আমার কিন্তু শুধু এতটুকুর ভ্যালু দরকার, আমার কিন্তু পুরোটার ভ্যালু দরকার নাই। ঠিক আছে, তাহলে আমার তো এই আয়তনটা বের করতে হবে। আর মার্বেল কি একটা কি গোলাকার জিনিস, আর গোলাকার জিনিস। তাহলে আমাকে বলো আমার কি করতে হবে, যদি শুধু একটি মার্বেলে, একটি মার্বেলে কপার প্রলেপের আয়তন বের করতে চাই, প্রলেপের আয়তন বের করতে চাই, তাহলে কেমনে বের করব? তাহলে হচ্ছে ফার্স্টে পুরাটুকুর আয়তন থেকে এই আয়তন বিয়োগ দিব। তাহলে কি করবো বলতো, 4 পাই
আর কিউব কত বলতো দেখি, এখান থেকে এই পর্যন্ত মোট দূরত্ব কত হবে, 0.5 প্লাস 0.01, তাহলে মোট দূরত্ব কত আসে, 0.5 ডিভাইড বাই, সরি, 0.5 এর সাথে কি 0.01 যোগ হয়ে যাবে, তাহলে কত, 0.01 যোগ করলে মোট আয়তন, মোট ব্যাসার্ধ দাঁড়াবে এই পুরাটুকুর 0.51। তাহলে এটা হচ্ছে মোট ব্যাস, মোট আয়তন নিলাম, মাইনাস কি, শুধু ভিতরে আয়তনটা বিয়োগ করবো, তাহলে কত হবে, 4.3 পাই 0.5 তার কিউব। তাহলে চলো 0.4.3 কমন নিয়ে নিই, তাহলে কত কত আসে, তাহলে 4/3, এটা হচ্ছে 3.1416 ইন্টু কত আসবে, 0.51 তার কিউব মাইনাস 0.5 তার কিউব। তাহলে কত আসে, একটা মার্বেলের জন্য আয়তন বিয়োগ করে ভ্যালু বসাবো, 0.032 আসবে, 032 আসবে, এত সেন্টিমিটার কিউব হচ্ছে তার আয়তন। তাহলে আমরা বলতে পারবো এবার যে 0.032 সেন্টিমিটার কিউব এই পরিমাণ কপার ব্যবহার করে একটা মার্বেল প্রলেপ দেওয়া যাবে, একটা মার্বেল প্রলেপ দেওয়া যাবে। তাহলে কতর জন্য বের করতে হবে, 33.66 দিয়ে, তাহলে 33.66 সেন্টিমিটার কিউবের জন্য কতগুলো প্রলেপ দেওয়া যাবে, তাহলে চলো করে ফেলি। তাহলে 33.66 ভাগ কত, ভাগ হচ্ছে 0.032, এই ভ্যালুটা বসায় দাও, তাহলে কিন্তু কাজ শেষ। এইবার কি হলো, 33.66 ভাগ হচ্ছে অ্যান্সার, তাহলে অ্যান্সার আসবে 1050। এটা অ্যান্সার হয়ে যাবে 1050, এতগুলা মার্বেল। তাহলে দেখি অ্যান্সার আছে কিনা, আছে কিনা বলো তো, এই প্রথমটাই, এই যে 1050, পারবো সবাই, বুঝছো? এটা কিন্তু হচ্ছে সিকিউর ওয়েটার কোয়েশ্চেন, ঠিক আছে? সো এটা একটু বড়, বাট ম্যাথটা কিন্তু খুবই কনসেপচুয়াল, 3-4টা ম্যাথ এক করতে মার্চ করে ফেলে। সো এই জন্য আমি এটা একবারে রাখছি, তাহলে 3-4টা আলাদা ম্যাথ করা লাগবে না। সবাই কি বুঝছো, এটা হচ্ছে একদম হাইয়েস্ট লেভেলে, যে যদি এই পেঁচাইতে চায় তাহলে এরটুক পর্যন্তই পেঁচাবে, এর চেয়ে বেশি আর পেঁচানো আই গেস সম্ভাবনা নাই। কথা বুঝছো? কারো অসুবিধা আছে ভাই? সবাই কি বলবো, বুঝছো ভাই, একটু বলবো আমাকে, একটু কথা বলবে তোমরা, সবাই বুঝতেছো কিনা, ক্লিয়ার পর্যন্ত? ওকে চলো, তাহলে এই পর্যন্ত আমরা ম্যাথটা করে ফেলছি, তাহলে আই গেস এই পর্যন্ত আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি ফ্যারাডের সূত্র যা যা কিছু হইতে পারতো ওগুলো এখানে দেওয়া আছে আই গেস, হ্যাঁ, এই পর্যন্ত আগে সমস্যা নাই কারোই। তো এখন হচ্ছে আমরা পরের টপিকে চলে যাব, যেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? চলো আমাদের হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের দিকে আগে আমরা, তাহলে এই পার্টটুকু সহজ, ইনর্ট সেলকে নিয়ে কাজ করতে হবে। তার আগে ওই যে একটু আগে বলতেছিলাম, কারেন্ট থেকে তুমি যদি করো তাহলে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আর কারেন্ট যদি জেনারেট করো তখন ওটা কি, গ্যালভানিক সেল, ঠিক আছে? এটা মাথায় রাখলেই চলবে। তাহলে চলো পয়েন্ট একটু করে ফেলি আমরা। এখানে এই 5টা টাইপ এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পুরো পেজটা এমসিকিউ এর জন্য মাস্ট, ফুল পেজটা, ঠিক আছে, এমসিকিউ এর জন্য মাস্ট। কারণ পরীক্ষা একদম ডাইরেক্ট কোশ্চেন আসে, নিচের কোনটি ধাতু, ধাতব আয়নের অর্ধকোষ, তো তখন কিন্তু বলতে হবে যে এটা কি মেটাল, এটা কি এম প্লাস হয়ে যায়, যে এম কি করছে, ইলেকট্রন ডোনেট করে সে কিন্তু এম এন প্লাস হয়ে যেতে পারবে। তো এটা কিন্তু খুব ভালো করে প্রেজেন্ট করতে হবে। এই যে এটা ক্যালোমেল তড়িৎদ্বার, যেটা হচ্ছে ক্যালোমেল তড়িৎদ্বার, এটা পরীক্ষায় প্রচুর আসে, ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে? এটা কিন্তু ক্যারামেল তড়িৎদ্বার, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? এই জন্য পরীক্ষায় পারা যায়। তারপরটার মধ্যে কি আছে, জারণ বিজারণ অর্ধকোষ তো আমরা সবাই পারি, ঠিক আছে? গ্যাসের মধ্যে খেয়াল রাখো যে এখানে কিন্তু যখনই গ্যাস তড়িৎদ্বার থাকবে তখন কিন্তু স্টেট গুলো উল্লেখ করতে হয়, ঠিক আছে? স্টেট কিন্তু উল্লেখ করতে হবে, এবং সাথে প্লাটিনাম তড়িৎদ্বার দিতে হবে ওকে আটকানোর জন্য, ওকে, এগুলো যেন ভুল না হয়, ওকে। আচ্ছা, তারপরটার মধ্যে কি আছে, যে ধাতব অ্যামালগাম নিয়ে কাজ করতে হবে, এটা একটু কম আসে, বাট পরীক্ষা সবচেয়ে বেশি হচ্ছে এই যে এগুলো আসে, এই যে এই তিনটা, এইটা, তারপর হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, এই তিনটা হর হামেশা পরীক্ষার কোশ্চেনে আসে। সো আর কোনটা পড়ো বা না পড়ো, অ্যাটলিস্ট এই তিনটা যেন ভালো করে পড়া থাকে ভাই, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই সবাইকে আমার কথা বুঝতেছি ভাই? কার কোনো প্রবলেম হচ্ছে বইলো কিন্তু কথাবার্তা, কারণ আমি তো আমার মতো ফার্স্ট যাচ্ছি, তোমরা মানে রিভিশন দেওয়ার মতো। তো কার কোনো কোশ্চেন হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে কিনা, একটু কথা বললো ভাইয়ারা, কার কোনো সমস্যা আছে? ওকে, ওকে, ঠিক আছে ভাই, চলো তাহলে সামনের দিকে আগায় যাবো। তাহলে এবার এখানের মধ্যে কোশ্চেন গুলো আছে, পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে এমসিকিউ গুলো, ঠিক আছে? এমসিকিউ গুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসবে। আর ডিওর এক্সামের জন্য এই নিচের টুক পড়ে যাবা, কারণ কি, ডিওর এক্সামে ওই যে ছোট ছোট কোশ্চেন আসে, তো সো এই যে অর্ধকোষ পরোক্ষ সংযোগ করে, তারপর বর্তনী পূর্ণ করে, ইফিসিয়েন্সি বাড়ায়, নিরপেক্ষতা বজায় রাখে, এগুলোটা ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? কারণ আসলে এই 4টা পয়েন্ট ভালো করে পরীক্ষা না পড়লে আসলে হুট করে লিখতে পারবা না, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট এই দুটো কথা পড়লেই হবে, বাকি আর কিছু করার দরকার নাই, ওকে? পারবো ইনশাল্লাহ?
পারবো। তাহলে চলো পরেরটা করে ফেলি, ঠিক আছে? চলো এবার তাহলে পরেরটা করে ফেলি। তাহলে দেখো এবার কি হয়েছে, ড্যানিয়েল সেল, এটা আমরা সবাই পারি। ড্যানিয়েল সেল দেখো কতবার আসছে ভাই, কতবার আসছে এখানে। ড্যানিয়েল সেল কথা মনে রাখবা, ড্যানিয়েল সেল মাথায় আসলে মাথায় রাখবা কি সবসময় কি জিঙ্ক আর কপার ইউজ হবে। জিঙ্ক ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ করে ফেলে, আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে সে কপার করে ফেলে। তো মাথায় রাখবা যে দান করছে সে হচ্ছে অ্যানোড, যে গ্রহণ করছে সে হচ্ছে ক্যাথোড। তো আমার কি হবে, জিঙ্ক হবে অ্যানোড আর এটা হবে ক্যাথোড, ঠিক আছে? তাহলে জিঙ্ক এবং কপার যে অপশনের মধ্যে আছে সেটা বসাবা, তার মানে এই নাম্বারটাই হবে আর কি। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? পরীক্ষায় প্রচুর আসে। তাহলে পরেরটা বলে ফেলো দেখি তোমরা একটু, যে কি হয়েছে, নিচের কোন নিচের কোনটি কোষের লবণ সেতুতে ব্যবহৃত হয়? তাহলে বলো এখানে কি NH4NO3 ব্যবহৃত হয়, এই যে লেখা আছে NH4NO3, সত্য কথা। ঠিক আছে, আবার কি KCl ব্যবহৃত হয়, সরি KCl ব্যবহৃত হয়, এটাও তাহলে সত্য কথা, ঠিক আছে? আবার KNO3 ব্যবহৃত হয়, কথা সত্য কথা। তার মানে অ্যান্সার কিন্তু কোনটা হবে, অল অফ দেম, তাই না? তাহলে অ্যান্সার কিন্তু অল অফ দেম হয়ে যাবে, ঠিক আছে? অল অফ দেম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, সবগুলাই কিন্তু কাজ করতেছে। পারবো সবাই? কারো কোনো সমস্যা আছে নাকি দেখো ভাই? পারবো? পারবো, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা মনে হয় একই কোশ্চেন একটু রেখে দিয়েছি, এটা একটু আমি কেটে দেই, একটু কেটে দেই। এটা হচ্ছে একই কোশ্চেন আছে, একই কোশ্চেন আছে। হ্যাঁ, এটা বলে ফেলো তাহলে। বলো, মরিচা নিয়ে কাজ করতে হবে, একটু তোমরা অ্যান্সার দাও। মরিচার অ্যান্সার দাও তোমরা। বলো তো মরিচা যেটা আছে এটা কি টাইপের মধ্যে পড়বে, তোমরা অ্যান্সার দিও দেখি। বলো মরিচাটা কোন টাইপের মধ্যে পড়বে? এটা কিন্তু জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়বে, তাই না? কারণ এখানে কিন্তু জারণ প্লাস বিজারণ দুইটাই হচ্ছে। ওই যে এফ এর সাথে যে বিক্রিয়াটা হয়, ঠিক আছে, বিক্রিয়া হলে সে কিন্তু কি হয়, Fe2O3 আর NH2O করে ফেলে। সো এটা কিন্তু কি জারণ বিজারণ দুই বিক্রিয়া একসাথে হয়। ওকে, মাথায় রাখবো, বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেন গুলো হয়ে গেল। তাহলে এবার আমাদের এই টাইপটাও শেষ, এখানে আহামরি কিছু ছিল না। বাট ওই যে ড্যানিয়েল সেলটা, লবণ শীতলতা, এই দুটো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর মানে প্রচুর, বলার বাইরে, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে একটা ছোট্ট কোশ্চেন এখানে একবার বলে দিই। যেমন ধরো একটা কোশ্চেন এরকম আসে যে কোন লবণটা উৎকৃষ্ট, মানে কোন লবণ লবণ উৎকৃষ্ট ব্যবহৃত হয়, উৎকৃষ্ট কোনটি, মানে লবণ শীতলতে কোনটা ব্যবহার করে বেশি ভালো। ওই যে KCl আর KNO3 মধ্যে, এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, যে একটা হইতেছে কোন কোনটা ব্যবহার করা যায়, তখন তো সবগুলাই, কিন্তু কোনটা ব্যবহার করা বেশি ভালো, তখন মাথায় রেখো যে সিএল আর NO3 এর মধ্যে সিএল এর কিন্তু সক্রিয়তা বেশি, তাই না? সিএল এর কিন্তু কি বেশি, সক্রিয়তা বেশি। সো ও কিন্তু বেশি ইফেক্টিভলি কাজ করতে পারে, ঠিক আছে ভাই? তো মাথায় রাখবো এই দুজনের মধ্যে কিন্তু আবার সিএল মাইনাস বেশি সক্রিয়, তাই KCl কিন্তু অধিক উৎকৃষ্ট লবণ হিসেবে কাজ করে, ঠিক আছে? জাস্ট এই এমসিকিউটা মাথায় রেখো, কারণ পরীক্ষায় হয় ড্যানিয়েল সেলটাই দেয়, আর নাহলে যে এই যে চেঞ্জটা বলছি না, এই চেঞ্জটাই দিবে, আর নাহলে ক্যালোমেল তড়িৎদ্বার, এইটুকুর মধ্যে কাজ করতে বলে। আর হচ্ছে এই দুটো কোশ্চেন বাস, এর বাইরে আসলে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এর চেয়ে বেশি পড়তে যাবো না, এর চেয়ে বেশি পরীক্ষা আসে না। না আসলে পড়তে যাবো কেন, তাই না ভাই? না আসলে পড়তে যাবো কেন? চলো সামনে আগে যাই তাহলে। তাহলে পরের পার্টটুকুর মধ্যে কি আছে, ইএমএফ সেল, এটা আমরা সবাই জানি, কিছুই না, জাস্ট ইনট সেল। ইনট সেলটা কি? ইনট সেলটা হচ্ছে ভাইয়া ইনট অ্যানোড। অ্যানোডের জন্য কি বিক্রিয়া হয়, অ্যানোডে হয় অক্সিডেশন প্লাস কি বলতো ইনট। এই যে আমার এখানের মধ্যে আছে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে কি রিঅ্যাকশন হয় বলতো, রিডাকশন। বাস এই দুটো যোগ করে দিলে যে ভ্যালু আসবে সেটাই, ঠিক আছে? এবার এটা যোগ করে দিলে ইনট সেল চলে আসবে, এখান থেকে কাজ করে দিবা, কাহিনী শেষ। ঠিক আছে, ইনট সেলের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে, নেগেটিভ হলে কি অস্বতঃস্ফূর্ত হবে, জিরো যদি হয় তাহলে ডেড সেল হয়ে যাবে। এই কথাগুলো একটু জাস্ট ছোট্ট করে বলা আছে। আর এখানে হয়েছে কি, এটা এভাবে কেন লেখা, কারণ পরীক্ষা হলে করে কি তোমাদের হচ্ছে ইয়াগুলা দেয়, মানে লাইক নিচের কোনটি সত্য, এরকম একটা কোয়েশ্চেন করে। তো মাথায় রাখবা নর্মালি অ্যানোডে কিন্তু অক্সিডেশন আর নর্মালি কিন্তু ক্যাথোড রিডাকশনই হয়। বাট তোমার যদি অ্যানোডের মধ্যে রিডাকশন করতে চাও বা ক্যাথোডের মধ্যে যদি অক্সিডেশন করতে চাও, তাহলে কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন বসে, ঠিক আছে? যেমন এই দেখো, ক্যাথোডে নর্মালি কিন্তু রিডাকশন হয়, যখন তুমি অক্সিডেশন দিছো সামনে মাইনাস চিহ্ন চলে আসছে। আবার দেখো অ্যানোডে নরমালি কিন্তু অক্সিডেশন হয়, কিন্তু যখন তুমি রিডাকশন করাইছো তখন সামনে মাইনাস চিহ্ন আসছে, ঠিক আছে? সো নর্মাল অবস্থা কিন্তু প্রথমটাই, বাকিগুলো যখন তুমি চেঞ্জ করবা নর্মাল অবস্থা থেকে, তখন কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। বাস এইটুকুই, আর কিছু না, পেঁচাবো না আমরা। হ্যাঁ, সহজ থাকবো। ওকে, আচ্ছা, পরেরটার মধ্যে কি আছে, এই ই নট সেলের বাইরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি ডেল জি নট। একবারে বলে দিই কথা, সেটা হচ্ছে ই নট সেল যেটা আছে এটা দিয়ে আমরা হচ্ছে কাজ এর পরিমাণ বের করতে পারি। যেমন ওয়ার্ক ইজ ইকুয়ালস টু কি বলতো, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া কিউ ইন্টু ভি, ঠিক আছে? কিউ ইন্টু ভি হচ্ছে আমার সূত্র, VQ, ঠিক আছে? তাহলে ভি এর ভ্যালুটা কি, ভি এর ভ্যালু হচ্ছে ভাইয়া ই নট সেল, এই ভ্যালুটা আছে, ইনটু কিউ এর ভ্যালু কত, ওই যে ই ইনটু এফ, মানে 1 মোল ইলেকট্রন হচ্ছে 96,500 দেয়, তাহলে ই মোল ইলেকট্রন নিলে EF হবে।
তার মানে তোমার যে কোনো একটা সেলে কাজ, কৃত কাজ যেটা আছে, সেই কৃত কাজের পরিমাণটা কার সমান? কৃত কাজের পরিমাণটা হচ্ছে আমার ই এফ ই নট সেলের সমান। এটা হচ্ছে কৃত কাজ, ঠিক আছে, কৃত কাজ। তাহলে এবার তোমরা এটা আমাকে বলো দেখি, অ্যান্সার দিও তোমরা। যদি তোমাকে পাওয়ার বের করতে বলে বা হচ্ছে আমাকে কি বের করতে বলছে, পাওয়ার যদি বের করতে বলে, ঠিক আছে, তখন কি হবে? পি ইজ ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই টাইম না? ডাব্লিউ বাই টাইম না? তাহলে একক কি হবে বলো তো ভাইয়া? ই এফ ই নট সেল ডিভাইড বাই টাইম দিয়ে করা যাবে কি যাবে না? তুমি একটু বলে ফেলো দেখি, কার অসুবিধা আছে? সূত্রগুলো বলছি কিনা একটু দেখো। হ্যাঁ, ডাব্লিউ ইকুয়ালস টু এটা একটা বসলো, পাওয়ারের ক্ষেত্রে এটা একটা বসলো, ঠিক আছে, আর এখানের মধ্যে এটা তো হইলোই, ঠিক আছে। এছাড়া একটা আছে, সেটা হচ্ছে ডেল জি বা মুক্ত শক্তির পরিবর্তন। মাথায় রাখবো যে ডেল জি নটটা হচ্ছে কি মাইনাস ডাব্লিউ সমান। কারণ কথা বুঝছো, যে একটা সিস্টেম থেকে যতটুকু শক্তি কাজে লাগানো যাচ্ছে সেটাই কিন্তু ওই সিস্টেমটার কৃত কাজ। আর এই কাজ করার পর সিস্টেমের এখনো যে পরিমাণ শক্তি বাকি আছে, একটা সিস্টেমের যে পরিমাণ কাজ করার শক্তি আছে, মানে ওর মধ্যে এখন এই পরিমাণ জেনারেশন ক্যাপাসিটি আছে, ওটা হচ্ছে তার ডেল জি। সাপোজ ধরো তোমার একটা সিস্টেম আছে, ওই সিস্টেম থেকে সাপোজ তুমি হচ্ছে 100 জুল আউটপুট নিয়ে কাজ পাচ্ছ। তার মানে কি, সিস্টেমটা যখন কাজ শুরু হয় নাই তখন তার ক্ষমতা হচ্ছে 100 জুলের। একটু পরে তুমি ওর কাছ থেকে ধরো 20 জুল আউটপুট নিয়ে নিছো। তাহলে আউটপুট নেওয়ার পর এখন তার কাছে আর কতটুকু বাকি আছে? বাকি আছে কিন্তু 80 জুল, তাই না? তুমি যদি একটু পরে তার কাছ থেকে আরো 40 জুল আউটপুট নিয়ে নাও, তাহলে কতটুকু বাকি আছে? এই যে 40 জুল বাকি আছে, তাই না? তো এখন কথা হচ্ছে এই যে প্রত্যেকবার তার কতটুকু আর ক্যাপাসিটি বাকি আছে, কতটুকু তার মধ্যে আর বাকি আছে, এই ভ্যালুগুলাই কিন্তু হচ্ছে কি তার মুক্ত শক্তি, তাই না? তাহলে এখন বলো তো ভাই, এই 20 জুল আউটপুট নেওয়ার পর তার মুক্ত শক্তির পরিবর্তনটা কত হইলো? পরিবর্তনটা কিন্তু হইলো 80 - 100, তার মানে কত? -20 না? তার মানে যে পরিমাণ তুমি আউটপুট নিছো তার কিন্তু আমার মুক্ত শক্তি ওই পরিমাণে কমছে, তাই না? কারণ আউটপুট নিয়ে নিছো, তার মানে ওর কাছে তো ওই ক্যাপাসিটিটা নাই। ব্যাপারটা এরকম যে ধরো তোমার কাছে 10 টাকা আছে, এখন তোমার কাছে খরচ করার পর তাহলে কটুক আছে টাকা? 10 টাকা, ঠিক আছে। এখন তুমি 3 টাকা দিয়ে একটা চকলেট কিনে ফেলছো, তাহলে তোমার কাছে এখন আর কটুক ক্যাপাসিটি আছে? 7 টাকা না? তার মানে তুমি যে পরিমাণ খরচ করতেছো তোমার কিন্তু খরচ করা ক্যাপাসিটি তত কমতেছে। এই যে তোমার যে 10 টাকা থেকে 7 টাকা হইলো, তাহলে তোমার কটুক খরচ করার ক্ষমতা কমছে? 3 টাকা কমে গেছে। ওই কমাটাকে আমরা বলি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, আর কিছু না। ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? বুঝছি। ওকে, নাইস। তাহলে এখানের মধ্যে মাথায় রাখবো, যে পরিমাণ তুমি কাজটা করবা ঠিক ওই পরিমাণই হবে, জাস্ট ভ্যালুটা ডিক্রিজ করতেছে তার একটা সামনে মাইনাস চিহ্ন। তাহলে বলো, মাত্র পড়ে আসছো ডেল জি কস্ট মাইনাস ডাব্লিউ ছিল, আর ডাব্লিউ সূত্র কি? এই যে মাইনাস ই এফ সেল। তাহলে একবার কি পাচ্ছি বলো দেখি তোমরা? তাহলে এখানে পাবো মাইনাস ই এফ ই নট সেল। সূত্র বসাই দিছি, তাহলে কিন্তু আমার কাজটা শেষ। ঠিক আছে, সবাইকে বন্ধু ক্লিয়ার? দেখো, এটা কার অসুবিধা আছে কিন্তু ভালো করে বলো ভাই, কারণ এখানে প্রচুর ব্যাচ লাগে। সবাই বুঝছো কিন্তু বলবো আমাকে? একটু বলো সবাই বুঝছো কিনা। ঠিক আছে, সবাই বুঝছো কিনা আমাকে বইলো, কার অসুবিধা আছে? নাই? চলো তাহলে এই পর্যন্ত আমরা করে ফেললাম, তাহলে পরেরটা হয়ে গেছে ভাই। তাহলে চলো, এখানে আমাদের সবকিছু বলা আছে। তাহলে বলো এবার, যদি ই নট সেলের ভ্যালু পজিটিভ হয় তার মানে হচ্ছে ডেল জি নটের ভ্যালু কিন্তু নেগেটিভ। আর যদি ই নট সেলের ভ্যালু নেগেটিভ হয় তার মানে কিন্তু ডেল জি নটের ভ্যালুটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো বিক্রির স্বতঃস্ফূর্ত দেওয়া আছে সবকিছু, ঠান্ডা মাথায় কইরো। অনেকবার বলছি যে অ্যানোডে সবসময় কি হবে, জারণ ঘটবে, আর ক্যাথোডে সবসময় কি হবে, বিজারণ ঘটবে। তো এটা নিয়ে কোনো সমস্যা কিন্তু নাই। পারবো তাহলে ভাইয়া? পারবো? পারবো কিন্তু, ঠিক আছে। চলো তাহলে পরেরটা করে ফেলি আমরা। পরেরটার মধ্যে কি আছে এবার, কোন সমীকরণটা সঠিক? এটা একটা নানস্ট ইকুয়েশনের পরের পেজে আছে, আমরা একবারে বলে দিই। নানস্ট ইকুয়েশনের সূত্রটা হচ্ছে এরকম, যে ই সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে ই নট সেল মাইনাস আর টি ই এফ লন কিউ। মানে লন, উপরে হচ্ছে ভাইয়া প্রোডাক্ট আর নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। উপর হচ্ছে প্রোডাক্ট, নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে তার সূত্র। ঠিক আছে, এবার ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে অপশন খেয়াল করে দেখবা, তোমার মনে হবে যে ভাই এখানে কিন্তু এই বি নাম্বারটাই অ্যান্সার। কিন্তু প্যারাটা কোথায়? প্যারাটা হচ্ছে ভাইয়া যে এখানে কিন্তু মাইনাস ছিল না, এখানে কিন্তু প্লাস চিহ্ন। সো মাইনাসের মধ্যে যদি প্লাস চিহ্ন তুমি আনতে চাও, তাহলে মাইনাসে পাওয়ার আকার পাঠিয়ে দিতে হবে না? কথা বুঝো কিনা একটু দেখো। ওই যে লনের উপর কিছু একটা প্লাস হইলে তারা কিন্তু সামনে পাঠিয়ে দিতে হয়। এ কিন্তু খুব সাবধান, ঠিক আছে ভাই, খুব সাবধান কিন্তু। ঠিক আছে, তো এখানে মাথায় রাখো ভাইয়া, যে এখানে কিন্তু লন নিয়ে যখন কাজ করতেছো, লনের উপর ধরো এম এর উপর এখানে সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে কি লেখা যায় বলতো? মাইনাস লন কে উপরে যদি পাঠাই দিই, তাহলে কি লন এম ইনভার্স ওয়ান হয়ে যাবে না? তাহলে কি হয় এটা বলতো? লন এটা কিন্তু এম ইনভার্স ওয়ান হয়ে যাবে। তো এটা কিন্তু লন ওয়ান বাই এম হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ইনভার্স হয়ে যাচ্ছে, সাবধান। ঠিক আছে,
তাহলে এটাই বললাম, তুমি যদি এ মাইনাসটাকে সামনে নিয়ে আসতে চাও তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি ই নটস প্লাস আর টি ইএফ পাবা। তখন কিন্তু লন লনই থাকবে, প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্টই থাকবে, কিন্তু এটা কিন্তু ইনভার্স ওয়ান হয়ে যাবে কারণ পাওয়ার -1 হয়ে গেছে। ওকে, এবার তাহলে উল্টা যাবে না জিনিসটা, তাহলে তুমি কি পাবা বলতো, এটা পাবা তাহলে হচ্ছে ই নট সেল প্লাস আর টি ই এফ, এরপর কি বলতো লন, তাহলে রিঅ্যাক্টেন্ট বাই হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে আমার ই নট সেল। তাহলে বলো তো ভাইয়া অ্যান্সারটা কত নাম্বার হবে? তোমরা অ্যান্সার দাও দেখি, বলো অ্যান্সার কত নাম্বার হবে, তাহলে বলো দেখি তোমরা অ্যান্সার কিন্তু তাহলে এই যে লাস্ট একটা হবে। তো এটা কিন্তু খুব সাবধান, এটা কিন্তু খুব সাবধান, ঠিক আছে? কারণ এখানের মধ্যে কিন্তু সবই ঠিক আছে, খালি হচ্ছে প্লাস দিয়ে দিছে কিন্তু মাইনাস না। তো খুব সাবধান কিন্তু ভাই, ঠিক আছে? খুব সাবধান কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে চলো পরেরটা করে ফেলি। পরেরটা মধ্যে এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, ইজি জিনিসপাতি। এই যে তোমাকে বের করতে বলছে অর্ধ বিক্রিয়া গুলো লিখতে বলছে। তো আমরা সবাই জানি এগুলা, যে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। চলো পড়ে ফেলি আমরা তাহলে। তাহলে কি হয় বলো, জিঙ্ক ইলেকট্রন দান করে কি হয়ে যায়, জিঙ্ক 2+ করে ফেলে। আর ক্লোরিন কি করে, ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে 2Cl- করে ফেলে। তো চলো এখান থেকে কি করবো, আমরা ওভারঅল রিঅ্যাকশন লিখে দিলাম। তাহলে জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করে তো জিঙ্ক 2+ করে ফেলছি, তাই না? জিঙ্ক ক্লোরাইড করে ফেলছে। তাহলে ইনঅট সেলটা বের করবো। তাহলে চলো ইনট সেলের ব্যাপারটা নিয়ে কাজ করতেছি। তাহলে ইনট সেল ইকুয়ালস টু কি কি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। তাহলে এখানে কি কি আসবে, ইনট জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এরপর কি বলতো, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস। তাহলে ইনট কত বলতো, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস। তাহলে বলো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ যদি হয় তাহলে কি এটাকে উল্টাই দিতে হবে, কারণ তোমার তো এটাই লাগতেছে। তাহলে কি এবার এটা হচ্ছে +0.76, আর এটা কত, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস যা আছে তাই। এটা কত, 1.36। তাহলে বসাও 1.36। তাহলে কত হয়ে যায় এটা বলো দেখি ভাইয়া, এটা হয়ে যায় হচ্ছে 0.76 প্লাস 1.36, তাহলে আসবে হচ্ছে 2.12। এই সবাই একটা অ্যান্সার দিও, বুঝছো? অ্যান্সার দিও, অ্যান্সার দিলে তো একটু তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে কত হয় এটা বলো দেখি, 2.12। হ্যাঁ, 2.12, মানে আমার প্রতিটা ক্যালকুলেশন করতে একটু দেরি হয়, বুঝছোই, ঠিক আছে? তো তোমাদের যদি একটু বড় থাকে তাহলে তুমি তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আচ্ছা যাকে এই পর্যন্ত তাহলে হয়েছে 2.12 হয়ে গেল। তাহলে কত হয় বলো দেখি, এখানের মধ্যে আমরা বের করে ফেললাম ই নট সেল। 2 নাম্বার কি করতে বলছে, মুক্ত শক্তির পরিবর্তন। তাহলে এবার তোমরা আমাকে বলো ডেল জি নটের সূত্র তাহলে কি, ডেল জি সূত্র হচ্ছে -EF ই নট সেল, তাই না? তাহলে এবার তোমরা আমাকে বলো, দুইটা ইলেকট্রনের দান গ্রহণ হয়েছে, তাহলে অবশ্যই কি ই এর ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে এখানে ই এর ভ্যালু কিন্তু 2 হয়ে যাবে। তো চলো ভ্যালুটা বসাই দিই। ই এর ভ্যালু কত, 2 ইন্টু 96,500 ইন্টু কত, 2.12। তাহলে এটা কিন্তু জুলে আসবে ইনিশিয়ালি, জুল পার মোলে আসবে, ঠিক আছে? জুল পার মোলে আসবে। ওকে, দেখি কত কত আসলো এটা। তাহলে -2 ইন্টু 96,500 ইন্টু 2.12, তাহলে কত আসলো এটা? এটা আসলো হচ্ছে, এটা আসলো হচ্ছে -4.1313 ইন্টু 10⁻⁵ কত, 5। এত জুল পার মোল চলে আসছে, তাই না? এত জুল পার মোল চলে আসছে। এবার তোমরা একবারে আমাকে একটু বলো দেখি ভাই, একবার একটু বলবো আমাকে। সেটা হচ্ছে 2.14 কেন, এটা তো 2.12 হবে। একটু ভুল করছি বোধহয়। ও, এই তো ভুল করছি, 4.09 হবে এটা। 4.09 হবে, সরি, 4.09 হবে। এটা জুলে আসছে। এবার মনে রাখবে সবসময় জুলকে কিন্তু কিলো জুলে নিতে হবে, ঠিক আছে? তোমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে -409.16 এত কিলো জুল আসবে। হ্যাঁ, এত কিলো জুল, সবসময় অ্যান্সারকে কিন্তু কিলো জুলে নিতে হবে। ওকে, এই আর কি আমাদের অবস্থা, পারবো? ওকে, তাহলে এই পর্যন্ত করে ফেললাম। তাহলে পরেরটা একটু তোমরা দেখো পারো কিনা। দস্তার মধ্যে কাজ করব, যে দস্তা নির্মিত একটা পাত্র আছে। পাত্র সবসময় কি, পাত্র সবসময় কিন্তু অ্যানোড, মানে ও কিন্তু ইলেকট্রন দান করবে, দান করে জিঙ্ক 2+ হবে, তাই না? আর আমার দ্রবণ কিন্তু কি সবসময় বলতো, দ্রবণ কিন্তু সবসময় হচ্ছে ক্যাথোড, তার মানে কি Cu2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হচ্ছে। খুব ভালো কথা। তাহলে ইনট সেল নিয়ে কাজ করব। তাহলে চলো সুন্দর করে যা লিখছো তা বসায় দাও। তাহলে ইনট সেল কি কি আসতেছে, কি বলছি, আমার পাত্র হচ্ছে সবসময় অ্যানোড, তার মানে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আর এখানে কি বলছি বলতো, দ্রবণ হচ্ছে ক্যাথোড, তার মানে কি ইনট কি বলতো, Cu2+ থেকে কপার। তাহলে কি কি হয় বলতো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে এটা হচ্ছে 0.76। আর পরটা কি Cu2+ থেকে কপার, তার মানে 0.34। তাহলে ভ্যালুটা কত হয় ইনট সেলের, তাহলে ইনট সেলের ভ্যালুটা হবে হচ্ছে 1.1 ভোল্টেজ। এটা চলে আসবে, তাই না ভাই? তাহলে বলো যেহেতু পজিটিভ ভ্যালু হয়েছে, তার মানে কিন্তু কি দ্রবণে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া হওয়া মানে কি পাত্রে রাখা যাবে, তাহলে এখানে কিন্তু পাত্রে দ্রবণ রাখা যাবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে না। সবাইকে একমত কিনা একটু বলবো আমাকে, সবাইকে একমত কিনা ভাই বলবো একটু আমাকে, ক্লিয়ার?
ওকে, পারবো তাইলে, তাই না? আমরা অনেকখানি করে ফেলছি, আমরা তাহলে এই পর্যন্ত হয়ে গেল। তাহলে চলো পরেরটা করে ফেলি। পরেরটার মধ্যে কি আছে? একটা ফুয়েল সেল আছে। এই কোশ্চেনটা রিসেন্ট টাইমের মধ্যে অনেক ভালো একটা কোশ্চেন, সিকিউরিটি থেকে কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা খুবই ভালো, কোশ্চেনটা মনোযোগ দিও, হ্যাঁ। সেটা হচ্ছে একটা ফুয়েল সেল আছে, 1 অ্যাটমসফিয়ার চাপ আছে, এতটুকু তাপমাত্রা আছে, বিউটেন গ্যাসকে নিয়ে কাজ করব, সমীকরণের মধ্যে কি হচ্ছে একটু দেখতে বলছে। বিক্রিয়া টিক্রিয়া দিয়ে দিছে, ঠিক আছে। এখন যখনই কোনো দহন বিক্রিয়া দেওয়া থাকবে, তুমি সবসময় যেটা মাথায় আনবা সেটা হচ্ছে যে যে কোনো দহন বিক্রিয়া থাক, তোমার যদি ইলেকট্রন হিসাব করতে হয় তাহলে তুমি হিসাব করবা অক্সিজেনের সাপেক্ষে। কার সাপেক্ষে করবা? অক্সিজেন। কারণ দেখো অন্যগুলোর সাপেক্ষে যখন তুমি বিক্রিয়াগুলো করতেছো না, তখন না ইলেকট্রন দান গ্রহণ কাউন্ট করা খুব সহজ। বাট যখন দহন বিক্রিয়া হয় তখন অ্যাকচুয়ালি ইলেকট্রন দান গ্রহণ মানে দান আর গ্রহণ তো সমানই হবে, তাই না? তো মাথায় রাখবো যে আমি যদি অক্সিজেন ব্যবহার করে এটা বুঝি যে ও কতগুলো গ্রহণ করছে, তাহলে বাকিটা তো সেম পরিমাণে দান করছে আছে, তাই না? তো এই জন্য অক্সিজেন জন্য করলে তোমার ম্যাথ করতে তাড়াতাড়ি হয়, তুমি অন্যগুলো করলে মিলবে অ্যান্সার, কোনো সমস্যা নাই। বাট অক্সিজেন যেহেতু সবসময় কেউ গ্রহণ করে, ওরা নিয়ে কাজ করা সহজ, ঠিক আছে। তাহলে এখানে কি হয়েছে একটু বলো দেখি তোমরা। 13O2 এটা আছে, তাহলে খুব ক্লিয়ারলি আমাকে অ্যান্সার দাও। 13/2O2 এটা মানে কতগুলো অক্সিজেন হিসাব করে আমাকে বলো তো। এটা মানে কি, সে কি 13/2 আছে, তার মানে এখানে 13টা কি অক্সিজেন পরমাণু আছে না, 13টা অক্সিজেন অ্যাটম আছে, রাইট? এবার তোমরা আমাকে বলে কথাটা বুঝো কিনা আগে। আছে এটা? তাহলে আমি এটা বলতে পারি কিনা যে একটা অক্সিজেন যে আছে, একটা অক্সিজেন কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- হয়, রাইট? তাহলে এখন কি তোমার 13/2O2 লাগবে, তাহলে 13 দিয়ে গুণ দিব, তাহলে কত হয় বলো তো। 13O2 কত হবে, 13 দিয়ে গুণ দিলে 13 × 2 মানে 26 ইজ ইকুয়ালস টু কি আসবে, 26টা O2 মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, 26টা O2 মাইনাস আসবে, এই চলে আসলো। তাহলে বলতো কতগুলা ইলেকট্রনের দান গ্রহণ হইলো, এর ভ্যালু হইলো 26। তাহলে এখানের মধ্যে কিন্তু ম্যাথটা খুবই সহজ, সবকিছুর ভ্যালু কিন্তু কোশ্চেনে দিয়ে দিছে, এল জি নটের ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। বাট এই যে এর ভ্যালু কত এটা বের করা এই ম্যাথটার মেইন কাজ, বাকি ম্যাথ কিন্তু খুবই সহজ। তাহলে বলো ডেল জি নটের ভ্যালুটা কত আসতেছে, এটা হচ্ছে কি -EF তো তোমার কার ভ্যালু বের করতে বললো, ই নট সেল এর, তাহলে ই নট সেল ইকুয়ালস টু কত আসবে, ডেল জি নট ডিভাইড বাই হচ্ছে -EF। তো চলো ডেল জি নটের ভ্যালুটা বসাই দিই। এটা কিন্তু কিলো জুলে আছে, তোমার জুলে বসাইতে হবে, তাই না? 10 কিউবে নিয়ে নাও, তাহলে জুলে চলে আসছে। এরপর কি করবো, ই এর ভ্যালু কতগুলো গুণ দান করা হলো, 26টা, ঠিক আছে। সূত্রের মাইনাস কিন্তু এটা, এটা কিন্তু সূত্রের মাইনাস, এই মাইনাস কিন্তু সূত্রের মাইনাস। আর এটা কিন্তু ভ্যালু কিন্তু উপরেরটা থেকে মাইনাস ছিল তাই বসাইছি, সাবধান কিন্তু, হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো ওভারঅল আমাকে বলো ভাই এফ এর ভ্যালু তুমি কত এটা বের করতে যাচ্ছ, এটা 96,500। সুন্দর করে ভ্যালুটা বসাই দাও, অ্যান্সার চলে আসবে। তাহলে কত কত হয় একটু দেখি চলো। তাহলে এখানে আসবে 27 62 × 10³ ডিভাইডেড বাই কত, 26 96,500। তাহলে কত পাওয়া যাবে, 1.1 ভোল্টেজ পাওয়া যাবে। এটা হচ্ছে 1.1 ভোল্টেজ, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। পারবো সবাই? বলো পারবো কিনা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন নাই? তাহলে এই টাইপটা আমাদের শেষ হয়ে গেল। এই টাইপের মধ্যে হচ্ছে এই কোয়েশ্চেনটা আছে, তোমরা একটু বাসায় করে আমাকে একটু অ্যান্সারটা কমেন্টে বইলো, ঠিক আছে। এটা অ্যান্সারটা তোমরা কমেন্টে বইলো, কারণ এটা আসলে সেম টাইপের ম্যাথ, তো তোমরা একটু বাসায় করো। জাস্ট মাথায় রাখবা যে আমার এই যে ই নট কিন্তু হচ্ছে এইচ আছে, এটা করেই দিই। লেফটে হচ্ছে অ্যানোড হয়, রাইটে হচ্ছে ক্যাথোড হয়। লেফটে সবসময় কি, লেফটে সবসময় হচ্ছে অ্যানোড হয়, রাইটে সবসময় ক্যাথোড হয়, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে যে আমার কি H2 যেটা আছে, ও কিন্তু ইলেকট্রন দান করে 2H+ করছে। অপরদিকে আমার রাইটে কি হয়েছে, Copper 2+, ও ইলেকট্রন গ্রহণ করে কপার হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটা কিন্তু অ্যানোড রিয়েকশন, আর এটা কিন্তু কি ক্যাথোড রিয়েকশন, এটা মাথায় রাখবো ভাইয়া, ঠিক আছে। তাহলে কি হলো বলতো, তাহলে এখানে ই নট সেল কত কত আসতেছে, ই নট সেল আসতেছে হচ্ছে ভাইয়া, তাহলে ই নট H2 থেকে H+, আর এর সাথে প্লাস কত, প্লাস হচ্ছে ই নট Copper 2+ থেকে কপার, Copper 2+ থেকে কপার, এটা নিয়ে কাজ করব। তাহলে এবার যেটা খুবই ভালো ফ্যাক্ট সেটা হচ্ছে ভাই, যে ইনট সেলের ভ্যালু কোশ্চেনে বলেই দিছে, ঠিক আছে। ইনট সেলের ভ্যালু কোশ্চেনে বলেই দিছে, তাহলে এখানের মধ্যে আমার অত প্যাচালে কিছু নাই, ডেল জি নটের ভ্যালু বসাই দিলে কাজ শেষ। আচ্ছা ইনট সেল তো বলেই দিছে, তো বের করার দরকার ছিল না, তাই না? কারণ হাইড্রোজেনের ভ্যালু যা আছে এটা বসে যাবে, এটার ভ্যালু সেমই আসবে। তো এখানে কি বের করতে বলছে, শুধুমাত্র ডেল জি নট বের করতে বলছে। তো চলো ডেল জি নট বের করে ফেলি। তাহলে ডেল জি নটের সূত্র কি আসবে, -EF ই নট সেল, তাহলে ম্যাথটা কোনো ব্যাপারই না। তাহলে ই এর ভ্যালু কত 2, এফ এর ভ্যালু কত 96,500, এই এফ এর ভ্যালু কত, ই নট সেলের ভ্যালু তাহলে 0.337, তাই না? তাহলে ভ্যালু বসায় দাও, অ্যান্সার চলে আসবে, তাই না? এই সবাই কি আমার সাথে অ্যান্সার মিলতেছে নাকি আমি ভুল করতেছি কোথাও? 96,500 ইন্টু 0.337, তাহলে এটা আসবে হচ্ছে -65.041 এত জুল। তাহলে আমার অ্যান্সার কত আসবে, -65.041 এত কিলো জুল পার মোল।
ঠিক আছে, এটা কিন্তু কিলো জুলে হবে, সরি, কিলো জুল পার মোল, এখানে দিয়ে ভাগ দিলে কিলো জুলে চলে আসবে, কিলো জুল পার মোল। কারো কি কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? বুঝছি এই পর্যন্ত? নাইস, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। তো চলো আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে লাস্ট টপিক পড়ে ফেলবো, তারপর আমরা কর্মমুখী রসায়ন পড়লে আমাদের ছুটি হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ কোশ্চেন। তো কি আছে, নন স্টিক কোয়েশ্চেন। নন স্টিক কোয়েশ্চেন কিছুই না, মাত্র বলে আসছিলাম যে ই সেল ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ই নট সেল মাইনাস আর টি ই এফ, তারপর কি বলতো, লন, এখানে হবে উপরে হচ্ছে প্রোডাক্ট আর নিচে হবে হচ্ছে রিঅ্যাক্টেন্ট মানে বিক্রিয়ক আর কি, ঠিক আছে? তাহলে যেটা ইম্পর্টেন্ট কথা ভাইয়া সেটা হয়ে গেছে এরকম, যে এখানে আর এর ভ্যালু কিন্তু সবসময় কত বসাইতে হবে, 8.314 জুল পার মোল পার কেলভিনে বসাইতে হবে। ই কি, ই হচ্ছে যতগুলো ইলেকট্রন দান অথবা গ্রহণ হয়েছে সেই ভ্যালুটা। আর এখানে আমাদের কি হয়েছে, এফ এর ভ্যালু তো 96,500, আমি জানি এফ এর ভ্যালু 96,500, বাট যেটা এর চেয়েও ইম্পর্টেন্ট সেটার দিকে চলে আসি। সেটা দিয়ে চলে আসি, সেটা হচ্ছে ভাইয়া এই যে ঘনমাত্রা আয়তন এগুলো কিসে, মাথায় রাখবা এখানে শুধুমাত্র অ্যাকুয়াস সলিউশন এন্ড গ্যাস এই দুটোকে কাউন্ট করা যাবে, ঠিক আছে? অ্যাকুয়াস থাকলে তুমি সরাসরি ঘনমাত্রা বসায় দিবা, আর যদি গ্যাস থাকে তাহলে সরাসরি হচ্ছে আংশিক চাপ বসায় দিবা। বাকি মাথায় রাখবো ভাইয়া, আমরা কিন্তু সলিড বা লিকুইডকে কাউন্ট করব না, কারণ সলিড বা লিকুইডের জন্য সক্রিয় ভর কিন্তু এক, ওদের সক্রিয় ভর কিন্তু কত বলতো, 1। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওদের সক্রিয় ভর কত, 1। সো এখানে কিন্তু এদের কাউন্ট করা যাবে না, খুব সাবধান, বুঝতে পারছি? বুঝতে পারছি। চলো তাহলে পরেরটা করে ফেলে আমরা একটু। পরেরটার মধ্যে আবার এই জিনিসগুলো বলা আছে যা বলছে যে সহগ থাকলে পাওয়ার হয়ে যায়, ওই কথাগুলো বলা আছে। যদি লন ইউজ করো তাহলে তো নর্মালি বসাবা, লগ ইউজ যদি করো তাহলে এখানে 2.303 লাগবে, সাবধান, ঠিক আছে? এগুলো যেন ভুল না যায়, জাস্ট এমসিকিউর জন্য বলতেছি, কারণ এমসিকিউ তো সরাসরি কোশ্চেন করবে নিচের কোনটি সত্য, সো লন দিয়ে আসবে না লগ দিয়ে আসবে আমি তো জানি না। তো তোমাদেরকে জাস্ট বলে দেওয়া যে ভাই অবশ্যই লন দিলে কোনো 2.303 কাহিনী নাই, লগ দিলে কিন্তু এক্সট্রা 2.303 লাগবে, সাবধান, ঠিক আছে? সাবধান। আচ্ছা, এবার এখান থেকে যদি একটু কাজটা করি, মাথায় রাখবা যে যখন হচ্ছে কোন একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় যাবে, সাম্য অবস্থায় যদি যায় তখন মাথায় রাখবো যে ই সেলের ভ্যালু কিন্তু জিরো হয়ে যায়, ই সেলের ভ্যালু কিন্তু জিরো হয়ে যায়। তাহলে ই সেলের ভ্যালু যদি জিরো হয়ে যায় তাহলে আমি ওভার কি পাচ্ছি বলো দেখি, তাহলে জিরো ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস কি বলতো, মাইনাস আর টি ই এফ। আর এই লনের ভিতরে পুরোটা কিন্তু তখন সাম্য ধ্রুবক হয়ে যাবে, কে হয়ে যাবে, ঠিক আছে? এই যে উৎপাদ বা বিক্রিয়ার যে অনুপাতটা, এটা কিন্তু তখন কি হয়ে যাবে, সাম্য ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একবার চলো সাম্য ধ্রুবকটা বের করে ফেলি, তাহলে কি আসে বলো দেখি। এখান থেকে পাচ্ছি আমরা তাহলে ই নট সেল ইজ ইকুয়ালস টু আর টি ই এফ লন কে। তো এখান থেকে তুমি লন কে এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা। সো লন কে ইজ ইকুয়ালস টু কত আসবে, ই নট সেল ইনটু ই এফ বাই হচ্ছে আর টি। তো তোমাকে যদি সামহাও সাম্য ধ্রুবকও বের করতে বলে তাও কিন্তু তুমি বের করতে পারবা, ঠিক আছে? তাহলে ই নট সেল ইনটু কত, ইনটু হচ্ছে ই এফ বাই হচ্ছে আর টি, সরাসরি সূত্র বসাই দিলেও কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা আছে কিনা, এটা কি বের করলাম, এটা বের করলাম হচ্ছে সাম্য ধ্রুবক যদি পরীক্ষায় বের করতে বলে, ঠিক আছে? বের করতে বলে। আর এই পরেরটার কাজ হচ্ছে ভাই, এখানে যদি একবারে বলে দেই, এই পুরো সেকশন থেকে তুমি যদি সামহাও পিএইচ বের করতে চাও, যে হাইড্রোজেন তড়িৎদ্বারের মধ্যে পিএইচ বের করতে চাচ্ছি, হাইড্রোজেন তড়িৎদ্বার সাপোজ এখানে কি হাফ এইচ টু ইলেকট্রন দান করে হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, এখান থেকে যদি পিএইচ বের করতে চাও, তখন মনে রাখবা পিএইচ এর সূত্র কি হবে। পিএইচ এর সূত্র হচ্ছে ভাই একটা শর্টকাট যদি একবারে বলি, সবগুলো ভ্যালু তুমি জানো হাইড্রোজেনের জন্য কি এই নট সেলের ভ্যালু জিরো হয়ে যায়। তো এখান থেকে শর্টকাট হচ্ছে এরকম আসে যে আমার আসবে এরকম, পিএইচ এর ভ্যালু কত হয়ে যাবে, একবারে বলে দাঁড়াও, তখন আমার সূত্রটা আসবে এরকম যে ই সেল ইজ ইকুয়ালস টু কত, 2.303 আর ডিভাইড বাই হচ্ছে এফ, কারণ ই এর ভ্যালু 1 বসাই দিছি, আর এফ ইনটু আসবে এখানে টি ইনটু পিএইচ চলে আসবে, ঠিক আছে? তুমি যদি ক্যালকুলেটরে বসায় দাও তখন এটারও শর্টকাট চলে আসে একটা, যেমন 2.303 ইনটু কত বলতো, ইনটু হচ্ছে আর এর ভ্যালু 8.314 ডিভাইড বাই হচ্ছে 96,500, মোস্ট লাইকলি হচ্ছে এটা 1.98 সামথিং আসে, হ্যাঁ এই তো। তাহলে এখানে যদি শর্টকাটটা বলে দেই তাহলে এখানে মনে রাখবা ই সেলের যে ভ্যালুটা সেটা কত আসবে, 1.98 টেন টু দি পাওয়ার মাইনাস 4 টি ইনটু পিএইচ এরকম আসে, ঠিক আছে? আমি একটু পরের পেজে একটু এক্সট্রা পেজ একটা নিয়ে নেই কারণ এখানে জায়গা হবে না। আচ্ছা, যদি হাইড্রোজেন তড়িৎদ্বারকে নিয়ে কাজ করতে বলে, হ্যাঁ এইচ টু ইলেকট্রন দান করে যদি হচ্ছে এইচ প্লাস করতে বলে, তাহলে আমি সূত্র কি বলছিলাম যে ই সেল ইজ ইকুয়ালস টু 2.303 আর এটা হচ্ছে এফ,
এখানে হচ্ছে টি ইন্টু পিএইচ এরকম বসে। এখন তুমি যখন ক্যালকুলেশনের ভ্যালুগুলো বসাই দিবা, এইটুকু একটা শর্টকাটের মধ্যে পড়ে যাবে। যেমন ই সেল ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, এটা হচ্ছে 1.98 টেন টু দি পাওয়ার -4 টেম্পারেচার ইন্টু পিএইচ। তো টেম্পারেচার তুমি যদি ইচ্ছা মতো ইনপুট করো তাহলে ভ্যালু পাওয়া যাবে। আর যদি টি এর ভ্যালুটা তুমি 25 ডিগ্রিতে বসায় দাও, দ্যাট মিনস 298 কেলভিন যদি বসায় দাও, তাহলে আমি আরো একটা ভালো সূত্র পাই। সেটা কি? সেটা হচ্ছে ই সেল ইজ ইকুয়ালস টু 0.0591 পিএইচ। পরীক্ষা হলে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই লাস্টেরটা, ঠিক আছে? এটা পরীক্ষায় প্রচুর বেশি আসে, বাট আমি তোমাদেরকে দুইটাই শিখায় রাখলাম, তোমাদের এক্সামে যেটা করতে মন চায় কইরো, ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো টেম্পারেচারের জন্য, এটা হচ্ছে যে কোনো টেম্পারেচারের জন্য, যে কোনো টেম্পারেচারের জন্য। আর এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে শুধুমাত্র 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তো যা যেহেতু অ্যাপ্লাই করতে মন চায় কইরো, পরীক্ষায় পারলেই চললো, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের। পরেরটা যদি আমরা ম্যাথ গুলো করে ফেলি, হ্যাঁ? তাহলে এই ম্যাথটা একটু অ্যান্সার তোমরা এবার বলো, হ্যাঁ? লাস্ট কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আছে, তোমরা একটু অ্যান্সার দাও। তো পুরোটা করেই দিছি। তো বলো কোনটা কোনটা হবে এখানে। দেখো সবগুলোতে কিন্তু জিঙ্ক আর কপারই আছে, এবং সবগুলো সিনারিওতে কিন্তু কাহিনী একটাই, যে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল নিয়ে কাজ করব, মাইনাস আর টি ইএফই আসবে। এরপর কি লন, উপরে কি নিব? উপরে নিব হচ্ছে উৎপাদ। তাহলে আমরা সবাই জানি কি বিক্রিয়, এটা হচ্ছে আমার কি অ্যানোড, এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড, তাই না? তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তাহলে উপরে হবে জিঙ্ক 2+, আর নিচে হবে হচ্ছে কপার 2+। তাহলে এবার তুমি যদি কি করে দাও, একে যদি গুছায় ফেলো, তাহলে কি আসো, ই নট সেল। বলো যদি এখানে প্লাসটা নিয়ে নিই তাহলে কি হয় বলতো, উল্টায় যাবে না? উল্টায় যাবে, তাহলে কি হয় বলতো, copper 2+/zinc। ঠিক আছে, তাহলে আমাদের জন্য চিন্তা করতে ইজি হয়, জাস্ট এই জন্য করছে, আর কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে বলো এবার মাইনাস হলে আমাদের জন্য চিন্তা করা একটু কঠিন, প্লাস হলে আমরা সব ইজিলি চিন্তা করতে পারি, তাই না? যেমন তুমি আমাকে বলো, এবার এই লনের যে পার্টটুকু আছে, এই পার্টটুকু যদি পজিটিভ আসে তাহলে এই সেলের ভ্যালু বড় আসবে, এই পার্টটুকু নেগেটিভ আসলে এই ভ্যালুটা নেগেটিভ আসবে, সহজ কথা। যেমন দেখো, যখন কি এই যে এখানে কি হয়েছে, যখন এখানে 1 1 হয়ে গেছে, এটা কি মানে এই পার্টটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে মানে কি, এখানে কিন্তু ই সেল আর ই নট সেল হয়ে যাবে পরস্পর সমান, তাই না? পরস্পর সমান হয়ে যাবে। তাহলে এবার কি তুমি এখানে বের করবে কোথায় বেশি কোথায় কম। যেমন এখানে কি, এখানে হচ্ছে কপার হচ্ছে 1, এটা হচ্ছে 0.1, তো বোঝা যাচ্ছে কি এখানে অবশ্যই কি হবে, এই ভ্যালুটা হচ্ছে কপার এর, আর এটা অনুপাত কত আসতেছে, কপার 2+, আর হচ্ছে জিঙ্ক 2+, এর অনুপাত আসতেছে কি একের চেয়ে বড়, তাই না? তাহলে কত আসবে, এটা এটা অলমোস্ট 10 চলে আসছে। তার মানে কি এটা অবশ্যই কি লনের ভ্যালুটা বড়, তার মানে কি ইনট সেলের ভ্যালু বড় আসবে। আর ওর অনুপাত কত আসে দেখো তো, কপার 2+ আর জিঙ্ক 2+ এর ওর যে অনুপাতটা, এটা কত আসবে, 0.1/1, তার মানে এটা 0.1 আসে, তার মানে কি ওটা ছোট আসবে। তার মানে কি, তার মানে ই3 যেটা আছে, ই3 এটা সবচেয়ে বড় আসবে, তারপর যেটা সমান ভ্যালু আসবে, সবচেয়ে কম আসবে ই1। ই3 ই2 ই1, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে কত কত পাওয়া গেল, ই3 ই2 ই1। সবাই আমাকে বলো বুঝছো কিনা? জাস্ট লনের ভ্যালুটার অনুপাত গুলো নিয়ে কাজ করছি। যখন তুমি বুঝছো যে লনের ভ্যালু, লনের ভিতরে ভ্যালুটা বড়, তার মানে কি লনের ভ্যালুটা বড় আসবে, তার মানে কি অ্যান্সার হচ্ছে পজিটিভলি বড় আসতেছে। আর যখন ছোট আসবে তখন কম আসবে, শেষ। কথা কিন্তু সত্য, ঠিক আছে? পারবো। ওকে, তাহলে পরেরটা করে ফেলি চলো। পরেরটার মধ্যে এবার কি বলছে, 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, এটার জন্য ভ্যালুটা বের করতে বলছে। বামে হচ্ছে অ্যানোড হয়, ডানে হচ্ছে ক্যাথোড হয়, একই কথা বারবার। ঠিক আছে, তাহলে কি কি করবো বলো। এসএন যেটা আছে, ইলেকট্রন দান করে কি করে ফেলবে, SN2+ করে ফেলবে। ওইখানে Fe2+ আছে, ইলেকট্রন গ্রহণ করে সে কি করে ফেলবে, Fe করে ফেলবে। খুবই সহজ কোশ্চেন। তাহলে বলো কি হয়, এসএন এখানে হচ্ছে Fe2+, উৎপন্ন করবে কি SN2+ প্লাস হচ্ছে Fe। তাহলে বলো তো ভাইয়া ইনট সেল কি হবে, ইনট সেল হবে কি ই নট এসএন থেকে SN2+, আর এখানে কি হবে বলতো, ই নট Fe2+ থেকে Fe। তো চলো ভ্যালুটা বসাই দিই। তাহলে এসএন থেকে SN2+ এর কত বলা আছে বলতো, 0.14, বসাও 0.14। তারপর এটা কত বলো দেখি ভাই, এটা কি Fe2+ থেকে Fe, তাহলে কত হয়ে যায় বলতো, তাহলে এটা হয়ে যায় 0.0036। তাহলে কত হয়ে যায় বলো দেখি ভাই, তাহলে 0.14 প্লাস 0.036, তাহলে কত হয় এটা, এটা হচ্ছে ভাই 0.176 এত ভোল্টেজ। তাহলে বলো পরেরটা কি হবে, ইনট সেল পাইলাম। তাহলে এবার তুমি কি বের করবা, ই সেল বের করবা, তাই না? তাহলে ই সেল ইজ ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি ইএফ। এবার লন কত, উপরে উৎপাদ, উৎপাদ কোনটা বলো তো, এই যে SN2+। আর এখানে বলো বিক্রিয়ক কোনটা, বিক্রিয়ক হচ্ছে ভাইয়া Fe2+, কারণ বাকি সলিড তো আমরা নিচ্ছি না, তাই না? এই দুটা কিন্তু সলিড, তাই নিচ্ছি না, হ্যাঁ। এটাও সলিড, ধাতু, তাই নিচ্ছি না, নিচ্ছি না। এটা অ্যাকুয়াস, তাই নিচ্ছি, ঠিক আছে ভাই। ওকে, চলো এবার বসাই দিই। তাহলে কত হয় এটা, 0.176 মাইনাস 8.314। টি এর ভ্যালু কত বলো তো, টি এর ভ্যালু হচ্ছে 31 ডিগ্রি, মানে বলে দিচ্ছে হচ্ছে 31 প্লাস 273 মানে হচ্ছে 304 আর কি, হ্যাঁ। 304 বসে যাবে।
তাহলে বসাও 304, ই এর ভ্যালু কত 2 ইন্টু 96,500, এখানে লন কত আসবে, SN2 প্লাস এর ঘনমাত্রা কত, এই যে 0.1, তাহলে বসাও 0.1, এটা 0.3, তাহলে বসাও 0.3, বাস কাজ কিন্তু শেষ। ঠিক আছে, 0.176 মাইনাস 8.314 ইন্টু 304 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, তাহলে কত কত আসে একটু বড় দেখি ভাই, লন 0.1 ডিভাইড বাই 0.3, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 0.19। সবাইকে দেখো তো অ্যান্সার মিলছে কিনা, সবাই একটু দেখো তো অ্যান্সার মিলছে কিনা ভাই, সবার কি অ্যান্সার মিলছে? ওকে, অ্যান্সার কি মিলছে, সবাই একটু বললো আমাকে, মিলছে? ওকে, ঠিক আছে, অ্যান্সার মিলছে। তাহলে পরেরটা একটু তোমরা করে ফেলো দেখি ভাই, পারো কিনা দেখো একটু, বুয়েট 16-17 কোয়েশ্চেন, সেখানে আমাদের পুরো বিক্রিয়া দিয়েই দিছে, তোমার আর কষ্ট করা লাগবে না। ই নট সেলের ভ্যালুটা নিয়ে কাজ করে, তাহলে চলো, তাহলে এবার ই নট সেলের ভ্যালুটা বের করে ফেললাম, কত কত আসে একটু দেখো। এখানের মধ্যে হচ্ছে বুঝাই যাচ্ছে যে এখানে কি হয়েছে, ই নট আমার কোবাল্ট থেকে কোবাল্ট 2 প্লাস হয়েছে, আর এখানে কি হয়েছে, ই নট Fe 2 প্লাস থেকে Fe এরা হয়েছে। তো চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে ই নট সেলের ভ্যালু কত কত দেওয়া আছে দেখি। কোবাল্ট তোমার উল্টা দেওয়া আছে, তাহলে এটা +0.28 হবে, আর এটা কি Fe2 প্লাস থেকে Fe, তাহলে যা দেওয়া আছে তাই, তাহলে এটা হচ্ছে -0.44 হবে, তো এটা কি -0.16 আসছে বোধ হয়, হইলো। তাহলে ই নট সেল চলে আসছে। এবার তোমাকে ই সেলটা বের করতে হবে, তো চলো ই নট সেল নিয়ে কাজ করে ফেলি। তাহলে ই সেল বের করব আমরা, সরি, ই সেল কাজ করব। তাহলে ই সেল ইজ ইকুয়াল টু কত কত আসবে, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে ই নট সেল মাইনাস হচ্ছে RTEF, এরপর কি লন, উপরে হচ্ছে উৎপাদ, উৎপাদ কত, শুধু কোবাল্ট 2 প্লাস, আর বিক্রিয়ক কত, বিক্রিয়ক হচ্ছে Fe2 প্লাস। তো চলো ভ্যালুটা বসাই দেই, কি হচ্ছে তাহলে দেখো তো ভাইয়া, এখানে ই নট সেলের ভ্যালু কত, -0.16 ভোল্টেজ, মাইনাস কত 8.314, তারপর টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 298 কেলভিন। আর এখানে দেখতেই বুঝবা তুমি, হ্যাঁ, যে কোবাল্ট থেকে কোবাল্ট 2 প্লাস থেকে দুইটা দান গ্রহণ হয়েছে, এখান থেকে দুইটা দান গ্রহণ হয়েছে, তো এখানে কিন্তু আর বিক্রিয়া লেখার দরকার নেই, সরাসরি বুঝলে তো হইলই। হ্যাঁ, তাহলে লন নিব, উপরে কি কোবাল্ট 2 প্লাস এর ঘনমাত্রা কত, কোবাল্ট 2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 0.15, আর এখানে কত, এখানে Fe2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে ভাইয়া আমার 0.68, তাহলে চলো ভ্যালুটা বসাই দিই, তাহলে কাজ শেষ। ঠিক আছে ভাই, তাহলে কত হবে এটা, -0.16 মাইনাস কত আসবে, এটা 8.314 ইন্টু 298 ডিভাইড বাই 2 ইন্টু 96,500, তাহলে কত কত হয়ে গেল দেখো, লন নিব, এটা কি 0.15 ডিভাইড বাই 0.68, তো করে দিলে কত আসবে, এটা -0.14 চলে আসে, -0.141 চলে আসে, এত ভোল্টেজ, এটা হচ্ছে আমার ই সেলের ভ্যালু। ঠিক আছে, এবার কোশ্চেন কি বলছে, স্বতঃস্ফূর্ত কিনা, তাহলে অবশ্যই ইনার সেলের ভ্যালু নেগেটিভ, তাহলে অবশ্যই স্বতঃস্ফূর্ত হবে না, তাহলে এটা হচ্ছে স্পন্টেনিয়াস না, স্বতঃস্ফূর্ত হবে না, তার মানে স্পন্টেনিয়াস হচ্ছে না। ঠিক আছে ভাই, ওকে, ক্লিয়ার। ওকে, চলো তাহলে এই পর্যন্ত আমরা করে ফেললাম, তারপর পেজে চলে যাই। এই লাস্ট ম্যাথটা আছে, মানে আরো মনে হয় দুইটা ম্যাথ আছে, একটু করে ফেলো তোমরা তাহলে। এই ম্যাথটার মধ্যে কি বলছে দেখো, মুক্ত শক্তির পরিবর্তন বলছে, এবং 20 মিনিট পরে কাজের ক্ষমতাও চাইছে। তাহলে আমরা চলো এখানে ম্যাথটা করে ফেলি। তাহলে বাম সাইডে অ্যানোড, ডান সাইডে ক্যাথোড, তো জিঙ্ক বুঝাই যাচ্ছে ইলেকট্রন দান করে সে কি করে ফেলে, জিঙ্ক 2 প্লাস করে ফেলে, আর সিলভার কি করে, ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে সিলভার তৈরি করে ফেলে, রাইট। তাহলে এবার চলো যোগ করে দেখি কি আসে, জিঙ্ক 2Ag প্লাস ইজ ইকুয়ালস টু কি বলতো, জিঙ্ক 2 প্লাস সাথে হচ্ছে 2Ag, তাহলে একবারে বলে ফেলো, ইনট সেল তো আমরা বের করতে পারবো নাকি, ইনট সেল দেওয়া আছে, ইনট সেল বের করতে পারবো, তো ইনট সেলটা বের করে ফেলি। ইনট সেল কত কত আসবে তাহলে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, তাহলে সরাসরি বসাও 0.76, এরপরটা কি সিলভার প্লাস থেকে সিলভার, তো এখানে উল্টা দিতে হবে, তো এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, 799 এত হয়ে যাবে, তাহলে যোগ করে দাও কত আসবে, 0.76 প্লাস কত, প্লাস হচ্ছে 0.799, তাহলে অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 1.559। খুব ভালো কথা, তাহলে আমার ই সেল কত আসতেছে, ই সেল ইজ ইকুয়ালস টু হচ্ছে ই নট সেল মাইনাস RTEF, এরপর কি লন, উপর হচ্ছে উৎপাদ, তার মানে কি জিঙ্ক 2 প্লাস, নিচে কি বিক্রিয়ক, তার মানে কি সিলভার প্লাস তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে চলো ভ্যালুগুলো বসাই, তাহলে 1.559 মাইনাস কত 8.314, টি এর ভ্যালু কত 298 না, 298 তো নাকি, হ্যাঁ 298, ই এর ভ্যালু কত, দুইটা তো দান গ্রহণ হয়েছে 96,500 ইন্টু লন, বলো এবার কি জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা কত, 0.02, আর এখানে কত বলো তো, 0.15 তার স্কোয়ার। ঠিক আছে, 0.15 তার কিন্তু স্কোয়ার দিছি এখানে একটা, হ্যাঁ স্কোয়ার দিছি। তো চলো ভ্যালুগুলো বের করে ফেলি, 1.559 মাইনাস 8.314 ইন্টু 298 ডিভাইড বাই কত, 296,500, কোনো জায়গায় ক্যালকুলেশন ভুলে না আমাকে বললো, হ্যাঁ আমার কিন্তু বললো, ঠিক আছে। লন 0.02, যেটা কত 0.15 তার স্কোয়ার, এখানে সুন্দর করে ভ্যালু বসায় দাও, কত আসে,
1.56 আসে, তাহলে এটা আসবে 1.561, এতটুকু ভোল্টেজ আসছে। তাহলে এটা হচ্ছে, এটা পাওয়া গেল। তাহলে আমরা কোনটার জন্য বের করবো চলো দেখি। এবার পরেরটার মধ্যে কি আছে একটু চলো। এটা বের করলাম প্রথমটা, তাহলে মুক্ত শক্তির পরিবর্তন চাইছে। তো এবার ডেল জি বের করে ফেলবো, মাইনাস ই এফ ই সেল করবো, তাই না? তাহলে কত কত হবে তাইলে, মাইনাস ই এর ভ্যালু কত, 2 × 96,500। আর এখানে ই সেল এর ভ্যালু কত, ই সেল এর ভ্যালু কিন্তু আসবে, ই সেল এর ভ্যালু কত আসছে, 1.561 এত আসছে। তাহলে কত কত হয়, তাহলে মাইনাস, দেখো -2 × 96,500 গুণ কত, 1.561। তো এখানে চলে আসবে কত একবারেই, মাইনাস, এটাকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দিই একবারে, তাহলে আসবে -301.27 এত কিলো জুল পার মোল আসে, কিলো জুল পার মোল, হ্যাঁ, এটা আসবে। আর লাস্ট ম্যাথটা কি বলছে, পাওয়ার বের করতে বলছে 20 মিনিট পরে পাওয়ার। তাহলে বলতো পাওয়ার কত হবে, পাওয়ার ইজ ইকুয়াল টু, সূত্র কি বলছিলাম বলতো, ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে টাইম। ডাব্লিউ ভ্যালু কত মনে আছে, ই এফ ই সেল, ই এফ ই সেল ডিভাইড বাই হচ্ছে টাইম। তাহলে ভ্যালুটা বসায় দাও, তাহলে কত কত হয় বলতো। ই এর ভ্যালুটা হচ্ছে কত, ই এর ভ্যালুটা হচ্ছে তাহলে আবার কি 2, এফ এর ভ্যালু 96,500, এখানে ভি এর ভ্যালু 1.561 ডিভাইড বাই হচ্ছে 20 ইন্টু হচ্ছে 60। তাহলে কাজটা করে ফেলো, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে বলো এখানে কত হবে, মাইনাস অ্যান্সার ইন্টু 10³ ডিভাইডেড বাই 20 × 60, তাহলে কত হয়ে যায়, 251। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার আসবে হচ্ছে 251.06 এত ওয়াট আসবে, এত ওয়াট। ঠিক আছে, এত ওয়াট চলে আসবে। কারো কোনো অসুবিধা আছে ভাই? দেখো সবাই বুঝছো কিনা, ঠিক আছে, সবাই একটু দেখো বুঝছো কিনা ভাই, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমাদের এই টাইপটার পরে হচ্ছে আমাদের যে লাস্ট আরেকটা ম্যাথ আছে বলবো, তারপর আমরা কর্মক্ষে রসায়ন করে দিলে ছুটি, ঠিক আছে। চলো, তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপরে কি আছে দেখো, এরপরে হচ্ছে এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে কাজ করতে হবে, তাহলে 27 ডিগ্রিতে আছি কিন্তু আমরা। তাহলে সরাসরি সূত্র কি বসাই দিব, সরাসরি সূত্র বসাবো, তাহলে হচ্ছে ই সেল, ওই যে শুরুতে লিখে আসছিলাম সেটা কি বলতো, ওই যে 2.303 আর ডিভাইড বাই হচ্ছে এফ, টি ইন্টু পিএইচ করতে হয় যে, তাই না? তাহলে এবার বলো এখানে মাঝখানেরটুকু সূত্র কত আসবে, 1.98 × 10⁻⁴। এবার তাহলে বলো ভাই টি এর ভ্যালু কত হয়, টি এর ভ্যালু আসবে 300 কেলভিন, তাই না? 300 ইন্টু পিএইচ বের করে ফেলবো। আর এখানের মধ্যে হচ্ছে ই সেলটা বের করতে হবে। এবার তোমরা আমাকে বলো পিএইচ এর ভ্যালু কেমনে বের করে, মনে আছে? পিএইচ ইজ ইকুয়ালস টু কি, মাইনাস লগ অফ এস ইন্টু এ বসে, তাই না? আগের দিন করছো, মাইনাস লগ অফ এস ইন্টু ই, তাহলে মাইনাস লগ এস এর ভ্যালু কত, 0.02 ইন্টু ই চলে আসছে। তাহলে এখানে পিএইচ এর ভ্যালু চলে আসবে সরাসরি, তাহলে কি মাইনাস লগ অফ 0.02, তাহলে কত হয় এখানে, এটা হচ্ছে 1.69, এটা হচ্ছে 1.699, এটা বসবে। তাহলে চলো ভ্যালু বসাই দিই, তাহলে এখানের মধ্যে ই সেল বের হয়ে যাবে 1.98 × 10⁻⁴ ইন্টু 300 ইন্টু হচ্ছে 1.699, ক্রস গুণ করে দাও তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, 300 ইন্টু 1.98 ইন্টু দি পাওয়ার কত, -4, তাহলে কত আসে, এটা 0.1 ভোল্টেজ বোধ হয়, এটা চলে আসে। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? বলো সবাই কি পুরোটা বুঝছো নাকি একটু বেশি হয়ে গেল? ঠিক আছে, সবাই কি সব বুঝছো না? আমি কিন্তু সবচেয়ে কম টাইমে সবচাইতে বেশি জিনিসপাতি কভার করার একটা চেষ্টা করছি আর কি। কতটুকু বুঝছো না বুঝছো জানি না, বাট মোটামুটি হচ্ছে আমরা এই টাইপগুলো কভার করে ফেলছি আর কি। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা 5-7 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে কর্মমুখী রসায়নটা পড়ে ফেলি, তাহলে ইনশাল্লাহ আমাদের পুরো জিনিসটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই তাহলে এ পর্যন্ত। কি কি আছে তাহলে একটু দেখো, ঠিক আছে। তাহলে এই পার্টটুকুর মধ্যে এই 5টা টপিক আমাদের মূলত লাগবে। তার মধ্যে মোস্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে প্রিজারভেটিভ আর ভিনেগার, এই রিলেটেড কি করবে, ঠিক আছে। তো এখানে কি কি আছে আমি একটু এক নাগাড়ে বলে যাই। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে খাদ্য নিরাপত্তায় কি কি ভিত্তি আছে, কয়টা ভিত্তি আছে, খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ কে কে, ঠিক আছে, এইগুলো পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে, এইটা এমসিকিউ তে প্রচুর আসে, এই যে এইটা এমসিকিউ তে প্রচুর আসে। তারপর হচ্ছে খাদ্য নষ্ট হওয়ার সহায়ক ভূমিকা কার, ঠিক আছে, যে O2 সহায়ক ভূমিকা পালন করে, আদ্রতা সহায়ক ভূমিকা পালন করে, সাধারণত এই দুইটাই পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ চলবে। জাস্ট সংখ্যাটা জানলেই হবে যে কে কে আছে। প্রথমটা সংখ্যাটা জানলেই হবে, যে 3টা পয়েন্ট, এখানে কি প্রধান কারণ কে কে, এটা একটু ভালো করে পড়তে হবে, এটা বেশি আসে পরীক্ষায়, এটা খুব বেশি আসে পরীক্ষায়। আর এটা হচ্ছে ভাই সহায়কের মধ্যে শুধু আর্দ্রতা আর O2, এটা মনে রাখলেই হবে, কারণ বায়ুগুলো আমি কখনো আসতে দেখি নাই, শুধু আর্দ্রতা আর O2 আমি আসতে দেখছি। ঠিক আছে, তো একটু পড়লেই চলবে। পরেরটার মধ্যে অনেক কিছু বলা আছে, যেমন পরীক্ষায় কিউরিংটা তো খুব বেশি আসে, কিউরিং তো খুব বেশি আসে, যে NaCl এর 7 থেকে 8 অথবা 15 থেকে 20% কে কিউরিং বলে, এটা পরীক্ষা অনেক আসে। ঠিক আছে, আর এখানের মধ্যে কি কি এক্সাম্পল আছে সেই এক্সাম্পল গুলো একটা পড়বা, কারণ এই এক্সাম্পল গুলো একদম সরাসরি পরীক্ষায় আসবে।
ঠিক আছে, সরাসরি পরীক্ষায় আসবে। তো ভালো করে দেখো আর কি, ওকে। তারপরটার মধ্যে কি হয়েছে, অনেকগুলো এক্সাম্পল আছে, পরীক্ষায় শুধু এক্সাম্পল আসবে ভাইয়া, ভালো করে মনে রাখো, শুধু এক্সাম্পল গুলো আসবে। যেমন এখান থেকে কি কি আসে আমি বলে দিই। যেমন এখানটার মধ্যে হচ্ছে ভাইয়া এই যে সাইট্রিক অ্যাসিডের পরীক্ষায় আসে, অ্যাসিডিক অ্যাসিড পরীক্ষায় আসে, তারপর কি এই যে আমার এখানে ক্যালসিয়াম প্রোপানয়েট এটা আছে পরীক্ষায় আসে, তারপর এখানের মধ্যে কি এই যে এইখানের মধ্যে বেনজয়েড এগুলো পরীক্ষায় আসে, এখানের মধ্যে বিএইচএ বিএসসি টিবিএইচকিউ এগুলো তো পরীক্ষায় প্রচুর আসে, ফুল ফর্ম সহ কিন্তু, হ্যাঁ, ফুল ফর্ম সহ পড়তে হবে, প্রত্যেকটা ফুল ফর্ম সহ, প্রত্যেকটা ফুল ফর্ম সহ পড়তে হবে, ঠিক আছে। ভিটামিন সি ভিটামিন ই এগুলো পরীক্ষায় আসে, এখানের মধ্যে ইডিটিএ পরীক্ষায় আসে, ঠিক আছে। এগুলো কিন্তু খুব ভালো করে এক্সামে পড়বা ভাই, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় লাগবে, ওকে। এক্সাম্পল গুলো পড়লেই চলবে, ওকে, ঠিক আছে। এবার তাহলে পরেরটার মধ্যে কি আছে, পরেরটার মধ্যে এবার এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, ওগুলো পারলেও হবে। যেমন সাইট্রিক অ্যাসিড এটা কোন ধরনের মধ্যে পড়বে, মনে রাখবা এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট, এই যে প্রথম অ্যান্টি মাইক্রোবিয়াল, এই প্রথমটা যেটা আছে এটা কিন্তু এটার মধ্যে পড়বে। এখানে আমি একটা ছোট্ট ভুল করছিলাম, আমি ঠিক করে দেখি তো ঠিক করা আছে কিনা। এখানে সাইট্রিক অ্যাসিডটা হবে না, একটু দাঁড়াও, এখানে সাইট্রিক অ্যাসিডটা হবে না, এখানে আমি ভুল করছি, মানে মাত্র দেখে মনে পড়ছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কিন্তু এটা বাদ দিয়ে দিব। আর এখানের মধ্যে হচ্ছে ভাইয়া মাথায় রেখো যে শুধু এই পার্টটুকুতে কাজ করব, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে এইটা, এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল, তো এটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করবে, দ্যাট মিন্স বি নাম্বারটা হবে আর কি, ঠিক আছে, বি নাম্বারটা হবে আর কি, সাবধান। তারপরটার মধ্যে কি আছে, ইডিটি হচ্ছে একটা কিলেটিং এজেন্ট, ইডিটি হচ্ছে কি, ও যে ইথিলিন ডাইমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো এখানের মধ্যে মনে রাখবা যে একটা ইডিটিএ যেটা আছে ও কিন্তু ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটিক অ্যাসিড, ওকে, ঠিক আছে। ওকে, তো এখানে যখন তুমি কাজটা করবা তখন খুব ক্লিয়ার কথাবার্তা হচ্ছে, অবশ্যই যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে এখানে কিন্তু কি করতে হবে, এখানে কিন্তু সুন্দর করে যেগুলো করতে হবে, ঠিক আছে। এবার ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিটিক অ্যাসিড নিয়ে কাজ করতেছি, তাহলে এখানের মধ্যে দেখো এই স্ট্রাকচারটা তো এরকম, যে ভাই এখানে ইথিলিনকে নিয়ে কাজ করব, দিলাম, এরপর কি বলতো ডাইঅ্যামিন, তার মানে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন কিন্তু থাকবে, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন আছে, নাই? আচ্ছা, এবার তাহলে খেয়াল করে ভাই, এরপর কিন্তু নাইট্রোজেন গুলো আবার কি করে, অ্যাসিডিক অ্যাসিড কি নিয়ে কাজ করে, CH3 সি ডাবল ও মাইনাস, এটা কি CH2 সি ডাবল ও মাইনাস, আবার এখানেও কি CH2 সি ডাবল ও মাইনাস, এখানেও কিন্তু কি CH2 সি ডাবল ও মাইনাস। তাহলে মাথায় রাখবা ভাইয়া যে এখানের মধ্যে কি হয়েছে, এখানে কিন্তু নাইট্রোজেন গুলার কাছে একটা করে মুক্ত জোড় আছে, তো দুইটা নাইট্রোজেনের দুইটা মুক্ত জোড়, আর প্রত্যেকটা মাইনাসের যে অক্সিজেন গুলো আছে ওদের কাছে কিন্তু চারটা আছে, ঠিক আছে। তাহলে মোট কয়টা লিগ্যান্ড হলো তোমরা গুণে বলো তো আমাকে দেখি, নাইট্রোজেন দুজনের কাছে দুইটা, আর চারটা মাইনাস আর অক্সিজেনের কাছে চারটা, তাহলে মোট কয়টা, 2 + 4 মানে 6। তাহলে এখানে মোট আছে লিগ্যান্ড 6টা, তাহলে অ্যান্সার কিন্তু 6 হবে। মনে রাখবা ইডিটি এর কাছে তাহলে কয়টা লিগ্যান্ড পেয়ার আছে, আমার 6টা লোন পেয়ার নিয়ে কাজ করতে হয়, এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টারেও ছিল। তোমার মনে পড়ে কি না একটু আমাকে বলো, তোমার কি মনে পড়ে ভাইয়া, পারবো? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু হয়ে গেল। তাহলে চলো পরেরটা করে ফেলি। এই পরের পার্টে এই কোশ্চেনটা দুইবার আসছে পরীক্ষায়, ঠিক আছে, খুবই সহজ একটা কোশ্চেন, পরীক্ষার সামনে কোশ্চেন চেঞ্জ করে না, তো এটা ভালো করে পড়লেই হবে। যেমন দেখো কি আছে, ইলিশ মাছ, মাথায় রাখবা ইলিশ মাছ যেটা আছে ওটা করতে কি লাগবে, কিউরিং করা লাগবে, ঠিক আছে। তো কিউরিং কেমনে করব, কিউরিং করব আমরা NaCl দিয়ে, কিউরিং করে আমরা এটা ইউজ করব, ঠিক আছে, ইউজ করব। তারপরটা কি, পিকল বা আচার, আচার করতে কার ইউজ করা হয়, ভিনেগার, ভিনেগার কি ইউজ করা হয়, ওই যে CH3 সিনাবল OH এর 10% যেটা আছে, হ্যাঁ, ওইটা মনে রাখবো। CH3 সিনাবল OH এর 6 থেকে 10%কে কিন্তু আমরা ভিনেগার বলি, এটা যেন পরীক্ষা হলে ভুল না যায়, কারণ এটা প্রচুর আসবে ইয়াতে প্রিলি এক্সামে। তারপর কি হয়েছে, জেলি আছে, জেলির মধ্যে হচ্ছে মিষ্টি হওয়া লাগে, তাই চিনি লাগবে, চিনি। তারপরটা কি আছে, সফট ড্রিঙ্কস, এখানে লাগবে কার্বন ডাইঅক্সাইড, আর লাস্টে যে কোনো কর্পসের জন্য লাগবে হচ্ছে গামা রশ্মি, ঠিক আছে। এই কয়েকটা খুব ভালো করে পড়বা, অপশন কিন্তু দেওয়া থাকবে কোশ্চেনে, তোমার খালি ভালো করে ছকে উপর থেকে নিচে না বসাইতে হবে, সেগুলো যেন ভুল না যায়, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন, 10 মার্ক এর চেয়ে ইজিলি মনে হয় আর পাওয়া যায় না, ঠিক আছে ভাই, ওকে। আর এই পেজ থেকে ভাইয়া সুন্দর করে প্রত্যেকটা ফুল ফর্ম পড়বা, আর স্ট্রাকচার পড়বা, বিশেষ করে রুয়েট এক্সাম যখন তুমি দিবা, দেখো রুয়েটের কিন্তু এই কোশ্চেন গুলো পছন্দ, ঠিক আছে ভাই। সো রুয়েট এক্সামের জন্য কিন্তু অবশ্যই স্ট্রাকচার পড়বো, ঠিক আছে। বইটা কখনোই স্ট্রাকচার আসে নাই, বাট বইটার জন্য আবার ফুল ফর্ম গুলো লাগবে, ঠিক আছে, বইটার জন্য ফুল ফর্মটা লাগবে, ফুল ফর্ম গুলা, ঠিক আছে, ফুল ফর্ম গুলা লাগবে। আর রুয়েট এক্সামে যাওয়ার আগে শুধুমাত্র স্ট্রাকচার গুলা দেখবা, স্ট্রাকচার সাধারণত রুয়েট বাদে আর কোথাও আসে না, ওকে। পারবো, পারবো। তাহলে চলো পরেরটা করে ফেলি। পরেরটার মধ্যে কি বলছে, চিপস চানাচুর এগুলো আছে, এগুলোর মধ্যে তৈরিতে আমরা প্রিজারভেটিভ রাসায়নিক সংকেত, মনে রাখবে এটা করতে কারা ব্যবহার করা হয়, ইউজ করা হয় সোডিয়াম বেনজয়েট কে, ঠিক আছে। এটা হচ্ছে সোডিয়াম বেনজয়েট, এই যে এটা, এটা হবে ভাইয়া সোডিয়াম বেনজয়েট, এটা হবে সোডিয়াম বেনজোয়েট, এটা নিয়ে কাজ করবো, ঠিক আছে ভাই। কারো কোনো কোয়েশ্চেন আছে, বুঝছি।
ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল, দুইটা কোশ্চেন আমরা করে ফেললাম। এবার হচ্ছে ভাই মল্ট ভিনেগার প্রস্তুতি একটু আছে, এটা একটু আমি তোমাকে দেখাই দিতে চাই, তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত ভাইয়ারা? কার কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, চলো তাহলে আমরা হচ্ছে এই টপিকটা পড়ে ফেলবো, তারপর আমাদের ছুটি। ঠিক আছে, তারপর দিন কিন্তু নেক্সট দিন থেকে আবার অর্গানিক কেমিস্ট্রি শুরু হবে। ঠিক আছে ভাই, সবাই কিন্তু একটু দেখো বাসায় ভালো মতন। ওকে, তাহলে ইনশাল্লাহ সবকিছু আমাদের হয়ে যাবে। ওকে, ওকে, ঠিক আছে, শুরু করলাম তাই না? হ্যাঁ, ওকে, চলো তো শুরু করে দেওয়া যাক। তার প্রথম হচ্ছে মল্ট ভিনেগার। তো আমাদের ফার্স্টে কি আছে, ওই যে সুক্রোজটা C12H22O11, এর সাথে হচ্ছে আমরা পানি যোগ করে দিব। যদি এখানে তুমি কি দাও, ইনভার্টেসটা দাও, তাহলে তুমি কি পাবা, একটা পাবা গ্লুকোজ, একটা পাবা ফ্রুক্টোজ। তাহলে এখানে পাবো একটা গ্লুকোজ, এন্ড এখানে পাবো হচ্ছে একটা ফ্রুক্টোজ, C12OH6, তাই না? একটা গ্লুকোজ পাবো, একটা ফ্রুক্টোজ পাবো। রাইট, কারো সমস্যা আছে? নাই। আচ্ছা, এই পরটা আমাদের কি করব, এই যে C6H12O6টা আছে, এর মধ্যে হচ্ছে জাইমেজ এনজাইমটা দিব। তাহলে জাইমেজ এনজাইম দিলে কি কি তৈরি হয় বলতো? এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে অ্যালকোহল, এখানে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। রাইট, কার কোনো সমস্যা আছে? এবং সাথে তৈরি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড, মাথায় রাখবো। ঠিক আছে, অ্যালকোহল। এবার একবার অ্যালকোহল যখন তুমি তৈরি করে ফেলছো, তখন মাথায় রাখবা এই অ্যালকোহলকে তীব্র জারণ করে দিলে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, অ্যাসিটোব্যাক্টর ইউজ করা হয়। এই যে অ্যাসিডোব্যাক্টরটা ইউজ করা হয়, এটা ইউজ করলে কি হয়, তীব্র জারণ হয়, ফলে সে হয়ে যায় অ্যাসিড, তার মানে CH3COOH। এর 6 থেকে যে 10% আছে, এটাকে আমরা কি বলবো বলতো? এর 10% কে আমরা ভিনেগার বলি, জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলবো। ঠিক আছে, কারো অসুবিধা আছে ভাই? পারবো কিনা বলো দেখি ভাই। পারবো। এবার সাধারণত অ্যাসিটোব্যাক্টর দেখলেই নর্মালি নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু মানে বুয়েট এক্সামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলোর মধ্যে একটা। ঠিক আছে, মানে আর কিছু না আসুক, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আসে। খুব সাবধান, ঠিক আছে, খুব সাবধান। এবার বইটা নর্মালি অ্যাসিটোব্যাক্টর লিখলেই হয়, কিন্তু গত বছর বইটা এমসিকিউ যে কোশ্চেনটা আসছে, যে ও আচ্ছা ভাই, কারণ আমার হাতে লেখা না বুঝে এখান থেকে দেখে নিও। ঠিক আছে, ইনভার্টার ইউজ করা যায়, করে হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়, তারপর সবকিছু লেখা আছে, একটু দেখে নিও। হ্যাঁ, সমতা সহ আছে, আমি জাস্ট বেসিকটা বুঝাইছিলাম আগের পেজে, কেউ না বুঝে দেখে নিও। আবার বইটা কোশ্চেন যে কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে গাজন প্রক্রিয়ার মধ্যে যে অ্যালকোহল তৈরি হয়, সেখানে ব্যাকটেরিয়া কোনটা ইউজ হয়? নর্মালি কিন্তু অ্যাসিটোব্যাক্টর বললেই হয়, বাট বইটা গত বছর কোশ্চেনে আসছে যে কোন ব্যাকটেরিয়া ইউজ হয়, তখন অ্যাসিডোব্যাক্টরটার নাম বলতে হবে কিন্তু। অ্যাসিডোব্যাক্টরের নামটা কি? নামটা কিন্তু হচ্ছে মাইকার্ডেমা অ্যাসিটি। এটা কিন্তু পরীক্ষার জন্য একটু মুখস্থ রাখা লাগবে। ঠিক আছে, যে নর্মালি কিন্তু তুমি যখন রিটেন পরীক্ষায় আসবে, তখন শুধু অ্যাসিডোব্যাক্টর লিখলেই চলবে। বাট যদি পরীক্ষায় এরকম এমসিকিউ চলে আসে, তখন তার করার কিছু নাই, তাই না? তখন কিন্তু তোমাকে একটু বলতে হবে যে এটা কি বলতো, মায়োকার্ডামা অ্যাসিটি। সবাই কি আমার কথা বুঝছো? কার অসুবিধা আছে কিনা বলো? কার কোনো কোয়েশ্চেন আছে ভাই? বুঝছি এই পর্যন্ত? বুঝছি। তাহলে এবার এই পর্যন্ত আমাদের কাজটা মোটামুটি হয়ে গেল। আর আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। ঠিক আছে, ক্লাস শেষ। তো আমরা মোটামুটি কিন্তু আমাদের 6 নাম্বার হচ্ছে রিভিশন ক্লাস শেষ করছি। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও সবাই সবকিছু বুঝছো কিনা। কারণ আসলে হয়েছে কি, যে রিভিশন ক্লাসগুলোর মেইন উদ্দেশ্য কি, যে যে পড়াটা পড়তে তোমার 5 ঘন্টা লাগতো, ওটা সবচেয়ে ইফেক্টিভলি তুমি আমার সাথে করতেছো, যেন তোমার সবচেয়ে ফাস্ট ওয়েতে করা যায়। ওকে, সো এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই সবাই হচ্ছে ভালো করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবা, বা হচ্ছে আমাদের গ্রুপ যেটা আছে উৎকর্ষ পরিবার, সেখানে পোস্ট দিলেও হবে, হাউস অফ কেমিস্ট্রিতে পোস্ট দিলেও চলবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ হচ্ছে যে কোনো প্রবলেম যদি আটকায় যাও, তাহলে আমি অবশ্যই হচ্ছে বলে দিব। ঠিক আছে, তো এই আর কি আমাদের অবস্থা। সবাই আগে সবকিছু বুঝতে পারছো। রিভিশনের মোটামুটি আমরা 6 নাম্বার ক্লাস শেষ করে ফেলছি। মোটামুটি আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করে 6 নাম্বার ক্লাসে চলে আসছি। সো একবারে যেহেতু হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর লাস্ট দিকে আছি, তো সবাই চেষ্টা করবে একটু সাথে সাথে থাকা। আর নেক্সট দিন থেকে কিন্তু জৈব যৌগ শুরু, পার্ট 1 পার্ট 2 দুইটা ভাবে আমরা করব। সো ইনশাল্লাহ আই গেস আমরা আজকে মানে প্রথম 6টা ক্লাস যেমনি নিছি, অমনি করার চেষ্টা করব, খুব আহামরি প্যারা হবে না। তো সবাইকে হচ্ছে বেস্ট অফ লাক। ইনশাল্লাহ হচ্ছে নেক্সট ক্লাসে আরো আড্ডা হবে। কালকে ক্লাস হবে একটা, তারপরের দিন আবার ক্লাস হবে। ঠিক আছে, সো সবাই হচ্ছে নেক্সট একটা ক্লাস করে, নেক্সট দুটো ক্লাস করে ফেলবো। তারপর কিন্তু আবার ইনস্টিটিউশন ওয়াইজ ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তো তখন কিন্তু যে প্রত্যেকটা ইনস্টিটিউশনের, আর প্রত্যেকটা না, যেগুলো যেগুলো আমাদের লাগে, ওই ইনস্টিটিউশন গুলা প্রয়োজন আগে আমরা কিছু ক্লাস নিয়ে দিব। ঠিক আছে, সো এই আর কি ওভারঅল কমিউনিকেশন। সবাইকে হচ্ছে বেস্ট অফ লাক। কারো কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকো, আল্লাহ হাফেজ।